তো সব ধরনের কিছু মিলায় মিশায় কনসেপচুয়াল জিনিসপত্র কিন্তু আমার ক্লাস থেকে কভার করতে হবে, এবং আমরা চেষ্টা করব ক্লাসের থেকেই ম্যাক্সিমাম পড়ার জন্য আমাদের পড়াটা হয়ে যায় আর কি, ঠিক আছে? আচ্ছা, তোমরা এখন যারা ক্লাসে জয়েন আসছো তারা একটু আমাকে জানাবা যে আমি যে কথা বলতেছি আমার ভয়েস এবং আমার বোর্ড সম্পূর্ণ ক্লিয়ার আছে কিনা। যদি ক্লিয়ার থাকে একটু ভাইয়া ইয়েস রেসপন্স করে জানাও। হ্যাঁ, আমি ইয়েস বাটনটা ওপেন করে দিয়েছি, তোমরা জাস্ট একটু ইয়েস রেসপন্স জানাও। ঠিক আছে, ওকে। ঠিক আছে, ওকে, ভেরি গুড। ঠিক আছে, মোটামুটি 100% বলেছে যে ক্লিয়ার আছে। চলো তাহলে আমরা আমাদের লেকচারটা শুরু করি। সো দেখতেই পাচ্ছ আজকে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের পেরিয়ডিক টেবিল। এখন দেখো এই পেরিয়ডিক টেবিল থেকে আমরা অ্যাকচুয়ালি সম্পূর্ণ চ্যাপ্টারটাকে, অর্থাৎ আমাদের চ্যাপ্টার 3, এটাকে কিন্তু আমরা কয়েকটা ভাগে ভাগ করছি। যেমন হচ্ছে প্রথম যে লেকচারটা, অফলাইন লেকচার, লেকচার 2 যেটা আছে, এখানটাতে আমরা পেরিয়ডিক টেবিলের যে এলিমেন্টস গুলো আছে এই রিলেটেড আলোচনা করব, এবং পেরিয়ডিক যে প্রপার্টিজ গুলো আছে সেই রিলেটেড আলোচনাগুলো কিন্তু করব। এবং আমাদের যে কেমিক্যাল বন্ড যে পোর্শনটুকু আছে ওটা কিন্তু আমাদের লেকচার 3 তে চলে যাবে, অর্থাৎ C2। এখানে আমরা বেসিক্যালি আলোচনা করব হচ্ছে পেরিয়ডিক প্রপার্টিজ আর এর আক্রমণ, এটা কমপ্লিট করব কেমিক্যাল বন্ডিং এর আগ পর্যন্ত। অর্থাৎ আমরা ম্যারাথন লাইফ ক্লাসে এই যে আমাদের তোমার পেরিয়ডিক টেবিল এন্ড পেরিয়ডিক প্রপার্টিজ এই জিনিসটাকে কিন্তু আমরা দুটো ভাগে ভাগ করেছি। হ্যাঁ, কিরকম ভাবে? যেমন আজকে আমরা আলোচনা করব পেরিয়ডিক টেবিল, এস ব্লক এলিমেন্ট এন্ড পি ব্লক এলিমেন্ট। আগামীকাল আমরা আলোচনা করব ডি ব্লক এলিমেন্ট, এফ ব্লক এলিমেন্ট এন্ড পেরিয়ডিক প্রপার্টিজ। ঠিক আছে, ওকে, চলো তাহলে আমরা লেকচারটা কিন্তু শুরু করতে যাচ্ছি। রেফারেন্স বুক তো তোমরা সবাই জানোই যে আমরা হারাধন নার্সারের রেফারেন্স বুকটা, হারাধন নার্সারের বইটাকে রেফারেন্স বুক হিসেবে ইউজ করব। তো এখান থেকে কিন্তু ভর্তি পরীক্ষায় মোটামুটি প্রতি বছরই প্রশ্ন আসে। সো দেখো প্রত্যেকটা টপিক কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রত্যেকটা টপিক কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, একদম মানে প্রতি বছরই দেখা যায় যে এই জায়গা থেকে প্রশ্ন ছাড়া প্রশ্ন ইনকমপ্লিট থাকে মনে হয় আর কি। তো দেখো আমরা যখন পেরিয়ডিক টেবিল সম্পর্কে জানবো, তোমাদের কাছে কি মনে হয় পেরিয়ডিক টেবিল কেন আসলো? আমরা অনেক অনেক যে এলিমেন্টস গুলো আছে, কেমিক্যাল এলিমেন্টস গুলো আছে, সবগুলোকে কিন্তু আলাদা আলাদা করে যদি স্টাডি করতে যাই আমাদের পক্ষে কিন্তু কঠিন কাজ হয়ে যাবে। সো সায়েন্টিস্টরা সবসময় চিন্তা করলেন ক্লাস্টার অফ এলিমেন্ট একসাথে নেওয়ার জন্য। তখন দেখলো যে ক্লাস্টার অফ এলিমেন্টকে যদি একসাথে করে রাখি তখন দেখা যায় তাদের মধ্যে কিছু কিছু কেমিক্যাল প্রপার্টিজ সেম থাকে। যেমন প্রথমে যে এখানে ছবিটা আছে এই সায়েন্টিস্টের নাম তোমরা জানো কিনা জানি না, তারপরে তোমরা একটু লিখে নাও, যদি কেউ না জানো লিখে নাও, টেনশন করার কিছু নাই। ওনার নাম হচ্ছে দোবে রাইনার। ঠিক আছে, এই যে দোবে রাইনার নামের যে সায়েন্টিস্ট আছে এই সায়েন্টিস্ট বললো কি ট্রিপলেট। এই সায়েন্টিস্ট হচ্ছে ট্রিপলেট, এই ট্রিপলেট নামে একটা কনসেপ্ট উনি চালু করলেন, ট্রিপলেট কনসেপ্ট। তো এই ট্রিপলেট কনসেপ্টের মধ্যে কি ছিল? ট্রিপলেট কনসেপ্টের মধ্যে ছিল এরকম, জাস্ট চিন্তা করো যে তিনটা তিনটা করে এলিমেন্টকে ধরো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই যে তিনটা এলিমেন্ট, হ্যাঁ, এই তিনটা তিনটা করে এলিমেন্টকে একসাথে করে সাজাইলে দেখা গেছে যে তাদের যে অ্যাটমিক ম্যাস আছে এই অ্যাটমিক ম্যাসের যেই তোমার সিকোয়েন্স আছে এটা অনুযায়ী যদি সাজানো হয় তখন দেখা যায় যে তাদের যে কেমিক্যাল প্রপার্টিজ আছে তাদের কেমিক্যাল প্রপার্টিজ গুলো কিন্তু সেম থাকে। তাহলে এই পেরিয়ডিক টেবিলের একদম ইনিশিয়েশনটা কিন্তু হয়েছিল সায়েন্টিস্ট দোবে রাইনারের এই ট্রিপলেট কনসেপ্ট থেকে। পরবর্তীতে সায়েন্টিস্ট দোবে রাইনারের এই কনসেপ্টটাকে আরেকটু আপগ্রেড করেছেন আরেকজন সায়েন্টিস্ট, তার নাম জানো কিনা তোমরা জানাই দাও দেখি, কেউ জানে কিনা? আচ্ছা, অসুবিধা নাই, এই টপিকগুলো তোমাদের কাছে একটু একটু নতুন, এবং আমাদের হারাধন নাকসার এবং কনভেনশনাল যে কেমিস্ট্রি বইগুলো ওই বইগুলোতে কিন্তু সবগুলা সায়েন্টিস্টের নাম নাইও, কিন্তু অন্যান্য বই আছে। তো একদম শুরু থেকে আলোচনা করার জন্য আমরা কিন্তু একদম সব জিনিসগুলো আমাদের ক্লাসে আলোচনা করতে চাই। আরেকজন সায়েন্টিস্ট আছে তার নাম হচ্ছে নিউল্যান্ড। নিউল্যান্ড হচ্ছে বলছেন কি এটা অক্টেভ কনসেপ্ট। হ্যাঁ, ঠিক আছে, এই দেখো যেই কনসেপ্টটাকে এই সায়েন্টিস্ট দোবে রাইনার বলছিল ট্রিপলেট কনসেপ্ট, অর্থাৎ তিনটা তিনটা করে এলিমেন্টের কথা বলছিল, সেম কনসেপ্টটাকে নিউল্যান্ড বলছে হচ্ছে অক্টেট কনসেপ্ট। কি রকম সেম কনসেপ্ট? মানে এই দোবে রাইনার যে জিনিসটাকে বলেছে যে তিনটা এলিমেন্টকে একসাথে রাখলে কেমিক্যাল প্রপার্টিজ চেঞ্জ হয় বা কেমিক্যাল প্রপার্টিজ গুলো মানে সেম টাইপের থাকে, কেমিক্যাল প্রপার্টিজ গুলো একই টাইপের একই রকমের হয়ে থাকে আর কি। নিউল্যান্ড দেখাইছে যে তিনটা না আটটা আটটা করে নিলে একসাথে থাকবে, এটাকে বলতেছে আমরা অক্টেট কনসেপ্ট। আচ্ছা, এরপর যে ছবিটা বড় যে ছবিটা আছে এই সায়েন্টিস্টের নাম তোমরা আশা করি সবাই জানো, উনার নাম হচ্ছে মেন্ডেলিভ। এই মেন্ডেলিভ এই সব কনসেপ্টকে বাদ দিয়ে উনি হচ্ছে এই পেরিয়ডিক টেবিলের যে কনসেপ্ট নিছে সেই কনসেপ্টে গেছে। সো মেন্ডেলিভের কথা যদি বলতে হয় উনি সর্বপ্রথম হচ্ছে 63 এলিমেন্টকে সাজাইছিল একটা পেরিয়ডিক টেবিলের মধ্যে। ঠিক আছে, তাহলে এই যে পেরিয়ডিক টেবিলের ইনভেন্টর যদি পরীক্ষায় আসে অ্যানসার কি করবা? অবশ্যই অ্যানসার করবা হচ্ছে মেন্ডেলিভ। ঠিক আছে, তাহলে মেন্ডেলিভ হচ্ছে ফাদার অফ পেরিয়ডিক টেবিল। আমরা যদি বলতে চাই মেন্ডেলিভ হচ্ছে ফাদার অফ পেরিয়ডিক টেবিল আর কি। ঠিক আছে, এখন দেখো তার মেন্ডেলিভের পাশে যে সায়েন্টিস্টের ছবিটা আছে দেখতে অনেকটা হিটলারের মতো লাগতেছে না? এই সায়েন্টিস্টের নাম তোমরা অনেকেই জানো। দেখো এই সায়েন্টিস্টের নাম কি? মোসলে। সায়েন্টিস্ট মোসলে। মোসলে কেন ইম্পর্টেন্ট? কারণ হলো মোসলে সায়েন্টিস্ট আমাদের এই অ্যাটমিক নাম্বারটা ইনভেন্ট করেছে আর কি, অ্যাটমিক নাম্বার ইনভেন্ট করেছে। এই মোসলে অ্যাটমিক নাম্বার ইনভেন্ট করার আগ পর্যন্ত, অ্যাটমিক নাম্বার ডিসকভার করার আগ পর্যন্ত যতগুলো পেরিয়ডিক টেবিল হয়েছিল প্রত্যেকটা পেরিয়ডিক টেবিলের বেসিস ছিল হচ্ছে অ্যাটমিক ম্যাস। ঠিক আছে, কিন্তু মোসলে যখন অ্যাটমিক নাম্বার ডিসকভার করলেন তারপরে থেকে আমাদের পেরিয়ডিক টেবিলের বেস দাঁড়ালো কি? অ্যাটমিক নাম্বার। এই অ্যাটমিক নাম্বারকে পেরিয়ডিক টেবিলের বেস ধরে পরবর্তীতে আরেকজন সায়েন্টিস্ট তার নাম হচ্ছে সায়েন্টিস্ট বোর। হ্যাঁ, বোর হচ্ছে আমাদের এই যে লঙ্গার যে কনসেপ্ট আছে বা লঙ্গার যে পেরিয়ডিক টেবিল, যে পেরিয়ডিক টেবিল আমরা এখন পড়াশোনা করি এই লঙ্গার পেরিয়ডিক টেবিলটা আলোচনা করলো হচ্ছে এই সায়েন্টিস্ট বোর। এই কারণে কিন্তু লঙ্গার পেরিয়ডিক টেবিলকে বোরস পেরিয়ডিক টেবিল বলা হয়ে থাকে। এখন আসি ভাই, অনেক কিছু তো বললেন, অনেক কিছু তো বললেন, আমার তো এত কিছু মনে থাকে না, আমি খুব অল্প জিনিস পড়তে চাই। যারা একদম অল্প জিনিস পড়তে চাও তাদের জন্য ইম্পর্টেন্ট পড়া হলো এই যে আমাদের মেন্ডেলিভ। সায়েন্টিস্ট মেন্ডেলিভকে কেন ইম্পর্টেন্ট? পেরিয়ডিক টেবিলের ফাদার। মেন্ডেলিভের পেরিয়ডিক টেবিলে কতগুলো এলিমেন্ট ছিল? 63 এলিমেন্ট ছিল, সবাইকে জানতে হবে। হ্যাঁ, আচ্ছা, অ্যাটমিক নাম্বারের ডিসকভার করছেন কে? সায়েন্টিস্ট মোসলে। আচ্ছা, লঙ্গার পেরিয়ডিক টেবিলে ডিসকভার করছেন কে? সায়েন্টিস্ট বোর। এই নামগুলো তোমাকে একটু জানতে হবে। এতখানি পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো, তাহলে পরে পেজে যাবো। ঠিক আছে, ওকে, এখন দেখি আমরা আমাদের বইয়ের পড়াশোনা শুরু হয়ে গেল। তাহলে এই যে আমরা যে একটু আগে মানে ইনিশিয়াল কথাবার্তাগুলো শুরু করেছিলাম, দেখো আমাদের হাজারি স্যারের বই শুরু করেছে হচ্ছে পেরিয়ডিক টেবিলের প্রথম পেরিয়ডিক টেবিল কতগুলো এলিমেন্ট ছিল? প্রথম পেরিয়ডিক টেবিলের এলিমেন্ট ছিল 63 এলিমেন্ট। আর এই 63 এলিমেন্টের মধ্যে আমরা এটাকে যে অ্যারেঞ্জমেন্ট করেছিল এটার মধ্যে পিরিয়ড ছিল আর হচ্ছে কি ছিল? গ্রুপ ছিল, তাই না? তাহলে দেখো আমরা নরমালি জানি একটা পেরিয়ডিক টেবিলের মধ্যে গ্রুপ নাম্বার কিন্তু বেশি। আমরা নরমালি তো পেরিয়ডিক টেবিল সম্পর্কে জানি, কিন্তু আমাদের যে মেন্ডেলিভস পেরিয়ডিক টেবিল ছিল, হ্যাঁ, ফার্স্ট যে পেরিয়ডিক টেবিল ছিল ওইখানটাতে কিন্তু পিরিয়ড নাম্বার বেশি ছিল, 12 পিরিয়ড ছিল, আর হচ্ছে তোমার গ্রুপ নাম্বার কম ছিল, 8 গ্রুপ ছিল। হ্যাঁ, তাহলে এটা কিন্তু পরীক্ষা কোশ্চেন আসে, হাউ মেনি পিরিয়ডস আর দেয়ার ইন মেন্ডেলিভস পেরিয়ডিক টেবিল, এরকম কোশ্চেন আসে। তারপর হচ্ছে এভাবে দুইটাও দিতে পারে একসাথে, হোয়াট ইজ দা কারেক্ট নাম্বার অফ পিরিয়ড এন্ড গ্রুপস ইন মেন্ডেলিভস পেরিয়ডিক টেবিল, এভাবে কিন্তু তোমার পরীক্ষা কোশ্চেন আসতে পারে আর কি। ঠিক আছে, তাহলে এরপর দেখো বেসিসটা কি ছিল? মেন্ডেলিভস পেরিয়ডিক টেবিলের বেসিসটা কি ছিল? দেখো বেসিসটা কি ছিল আমি দেখাই দিচ্ছি। এই যে দেখো, হ্যাঁ, যেটাকে বলতেছি আমরা অ্যাটমিক ম্যাস, এই যে দেখো যেটাকে বলতেছি আমরা অ্যাটমিক ম্যাস। তাহলে মেন্ডেলিভস পেরিয়ডিক টেবিলের বেসিস ছিল হচ্ছে অ্যাটমিক ম্যাস, অ্যাটমিক ম্যাস। তাহলে এই যে এই কথাগুলো যে বললাম এই প্রত্যেকটা জিনিস কার জন্য? প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদের মেন্ডেলিভস পেরিয়ডিক টেবিলের জন্য। ঠিক আছে, আচ্ছা, তারপর এটা দেখি মডার্ন পেরিয়ডিক ল। মডার্ন পেরিয়ডিক লটাকে কে চেঞ্জ করলো? কে? সায়েন্টিস্ট বোর্ড। কার উপর বেস করে সে চেঞ্জ করতে পারছে? কারণ দেখো এই যে আমরা যেটাকে বললাম যে এতদিন পর্যন্ত সবকিছুকে অ্যাটমিক ম্যাস দিয়ে করা হতো, এরপর থেকে মডার্ন পেরিয়ডিক লটাকে চেঞ্জ আসলো যে অ্যাটমিক ম্যাস না, অ্যাটমিক নাম্বারটা হচ্ছে মেইন বেসিস হবে আর কি। এই যে দেখো এখানে
অ্যাটমিক নাম্বার দিয়ে বললো ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিজ অফ দ্য এলিমেন্টস ইন দ্য পিরিয়ডিক ফাংশন অফ देयर অ্যাটমিক নাম্বার। ঠিক আছে, আচ্ছা এখন তারপর দেখি আমরা যে এটাকে এইজন্য বলা হয় থাকে বোরস পিরিয়ডিক টেবিল। বোরস পিরিয়ডিক টেবিল অর্থাৎ আমরা যে পিরিয়ডিক টেবিলটা সম্পর্কে এখন পড়ি, যেখানটাতে আমরা পিরিয়ড কয়টা পড়ি বলতো, একটু ঝটপট বলে ফেলো, পিরিয়ড কয়টা পড়ি আর গ্রুপ কয়টা পড়ি। হ্যাঁ, আমরা মডার্ন যে পিরিয়ডিক টেবিল বলি, পিরিয়ড পড়ি হচ্ছে 7টা আর গ্রুপ পড়ি কয়টা 18টা, তাই না? সো এটা হচ্ছে আমাদের মডার্ন পিরিয়ডিক টেবিল। ওকে, তারপর দেখো লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিল, যে কথাটা একটু আগে বলে আসলাম ভাইয়া, যে 18 গ্রুপস এন্ড 7 পিরিয়ড, এটাকে বলা হয় থাকে বোরস পিরিয়ডিক টেবিল আর কি। ঠিক আছে, আচ্ছা এখন এই বোরস পিরিয়ডিক টেবিলের মধ্যে দেখো কোথায় কোথায় কি থাকে, যেমন এখানে হচ্ছে লং পিরিয়ড যেগুলো থাকে 10 করে এলিমেন্ট থাকে আর কি। তারপর হচ্ছে তোমার যেটাকে বলি আমরা ল্যান্থানাইড এন্ড অক্টিনাইড, এগুলো হচ্ছে পিরিয়ড 6 আর পিরিয়ড 7 এর মধ্যে আছে। আচ্ছা এগুলো সম্পর্কে আমরা ডিটেইলস আলোচনা সামনে যখন পিরিয়ডিক টেবিলটা করব ডিটেইলসে, তখন আমরা ডিটেইলসে বলবো যে কোনটা ল্যান্থানাইড কোনটা অক্টিনাইড, কেন ল্যান্থানাইড হলো কেন অক্টিনাইড হলো, সবকটা কথাবার্তা এখানে বলে দিব। আচ্ছা মডার্ন বেসিস অফ দা মডার্ন পিরিয়ডিক টেবিল কি? মডার্ন পিরিয়ডিক টেবিলের মেইন বেসিস হচ্ছে দেয়ার ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশন, ঠিক আছে, অর্থাৎ আমরা একটা পিরিয়ডিক টেবিলের মধ্যে কোন একটা এলিমেন্টকে কোন লোকেশনে রাখবো তার এক্সাক্ট লোকেশনটা ডিপেন্ড করবে তার ইলেকট্রনিক কনফিগারেশনের উপর, তাই না? এই ইলেকট্রনিক কনফিগারেশনের উপর বেস করে কিন্তু আমরা গ্রুপ নাম্বার করেছি, আমরা পিরিয়ড নাম্বার করেছি, ইভেন আমরা ব্লক নাম্বারও কিন্তু এই ইলেকট্রনিক কনফিগারেশনের উপর বেস করেই করেছি আর কি। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো টোটাল নাম্বার অফ দ্য এলিমেন্ট কত, আইইউপিএসসি দিয়ে আমরা জানি যে 118। ঠিক আছে, 118 এই কথাবার্তাগুলো আমাকে একটু মনে রাখতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা কারণ এলিমেন্টগুলো হচ্ছে ভার্টিক্যাল কলামগুলোকে যেখানে অ্যারেঞ্জ থাকে সেটাকে বলি গ্রুপস, আর হরাইজন্টাল রো যেখানে অ্যারেঞ্জ থাকে সেগুলোকে বলি আমরা পিরিয়ড। আচ্ছা এখন দেখো এটা হচ্ছে একদম মোস্ট মডার্ন পিরিয়ডিক টেবিল। তাহলে মডার্ন পিরিয়ডিক টেবিলের কথা যখন চলে আসলো তখন দেখো আমরা বলতেছি যে এই যে আমাদের ভার্টিক্যাল হরাইজন্টাল যে রোগুলা এগুলাকে বলতেছি আমরা একটা পিরিয়ড। ঠিক আছে, এগুলাকে বলতেছি আমরা একটা পিরিয়ড। তাহলে এটা হচ্ছে পিরিয়ড 1, পরেরটা 2, 3, 4, 5, 6, 7। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পিরিয়ড নাম্বার 7। ঠিক আছে, এই যে এখানে লেখা আছে কোনটা কোন পিরিয়ডে আছে। আর এখানে দেখো এই যে গ্রুপ নাম্বার যেগুলো আছে গ্রুপের ভ্যালুগুলো কিন্তু একদম যে মডার্ন সবথেকে মডার্ন যে পিরিয়ডিক টেবিলটা, ওই পিরিয়ডিক টেবিলের মধ্যে কিন্তু কোনো এ বি সাবগ্রুপিং নাই, কিন্তু ওল্ড পিরিয়ডিক টেবিলের মধ্যে একটা এ বি সাবগ্রুপ ছিল আর কি। আমি ওটাও পড়াই দিব সামনে, কেন এ বি সাবগ্রুপ এখন নাই কেন ছিল সবগুলো বলে দিব, কোনো অসুবিধা নেই। তবে একটা জিনিস এখান থেকে পড়তে হবে, সেটা হলো কি, এই যে আমাদের পিরিয়ডিক টেবিলে টোটাল এলিমেন্ট কয়টা আছে, 118টা এলিমেন্ট আছে। এই 118টা এলিমেন্টের মধ্যে তোমরা কি জানো কি কি টাইপের এলিমেন্ট আছে? এদের মধ্যে কি আছে? এদের মধ্যে কিছু আছে হচ্ছে মেটাল, হ্যাঁ, কিছু আছে হচ্ছে নন মেটাল, কিছু আছে মেটাল, কিছু আছে হচ্ছে নন মেটাল, এবং কিছু আছে হচ্ছে মেটালয়েড, কিছু আছে মেটালয়েড। অর্থাৎ মেটালয়েড বলতে কি বুঝি আমরা, মানে এটা মেটালও না নন মেটালও না, দুইটার মাঝামাঝি, মানে মেটাল বা কিছু নন মেটাল প্রপার্টিজ এরকম থাকতে পারে আর কি। এখন আসি আমরা যে কোন মেটাল কতগুলো আছে, নন মেটাল কতগুলো আছে, মেটালয়েড কতগুলো আছে। মেটাল থাকবে হচ্ছে 94, নন মেটাল থাকবে হচ্ছে 18, আর মেটালয়েড থাকবে হচ্ছে 6। এই দেখো টোটাল মিলে হলো কত, 118। এগুলো কিন্তু ভাই সব পরীক্ষার কোশ্চেন, আমরা নিউমেরিক্যাল ভ্যালু কিন্তু তোমাদেরকে কম পড়তে বলি, আমরা নিউমেরিক্যাল ভ্যালু কিন্তু তোমাদেরকে কম পড়তে বলি, বাট নিউমেরিক্যাল ভ্যালু যেগুলো লাগবে সেগুলো কিন্তু অবশ্যই বলবো। হ্যাঁ, আচ্ছা এখন ফাহিম একটা কোশ্চেন করছো, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, যে মডার্ন পিরিয়ডিক টেবিলের বেসিসে বোথ অ্যাটমিক নাম্বার ইলেকট্রনিক কনফিগারেশন থাকলে কোনটা লাগাবা? একদম যদি বলা হয় যে এক্সাক্ট, যদি বলা হয় যে এক্সাক্ট বেসিস অফ মডার্ন পিরিয়ডিক টেবিল, তখন অ্যানসার শুড বি ইলেকট্রনিক কনফিগারেশন। ঠিক আছে, তখন অ্যানসার শুড বি ইলেকট্রনিক কনফিগারেশন, কারণ এটাই হচ্ছে মানে এক্সাক্ট যদি কথাটা উল্লেখ থাকে তখন তোমাকে দেখাতে হবে ইলেকট্রনিক কনফিগারেশন। এবং যেহেতু এখনকার ভর্তি পরীক্ষাগুলোতে ডাবল অ্যানসার থাকে না, তো দুইটা যদি থাকে অ্যাটমিক নাম্বার ইলেকট্রনিক কনফিগারেশনটা কিন্তু বেস্ট অ্যানসার। হ্যাঁ, আচ্ছা তাহলে এখন দেখি আমরা মেটালয়েড, নন মেটাল, মেটাল। এখন আসি মেটাল তো আছে 94, এখানে কোনো কথা নাই। এখন নন মেটাল যারা আছে, নন মেটালের মধ্যে আবার ভাগ আছে। নন মেটালের মধ্যে কিছু আছে হচ্ছে সলিড, ঠিক আছে, কিছু আছে হচ্ছে লিকুইড, আর কিছু আছে হচ্ছে গ্যাসিয়াস। সলিড, লিকুইড আর গ্যাসিয়াস। এখন দেখো সলিড কয়টা, লিকুইড কয়টা, গ্যাসিয়াস কয়টা পরীক্ষার জন্য লাগবে ভাইয়া? লিকুইড নন মেটাল আছে একটা, বলো তো দেখি তার নাম কি, ঝটপট চ্যাট বক্সে বলো দেখি, মানে টিচার্স ইনবক্সে বলো। সলিডের মধ্যে কয়টা আছে আর গ্যাসের মধ্যে কয়টা আছে? ঠিক আছে, ঝটপট বলো। সলিডের মধ্যে কয়টা আছে আর গ্যাসের মধ্যে কয়টা আছে? লিকুইডের নাম ভেরি গুড, ফাইম বলতে পারছে, মিম বলতে পারছে, হ্যাঁ, ব্রোমিন, ভেরি গুড ব্রোমিন। তাহলে তোমরা বলো এখন সলিড কয়টা আছে আর গ্যাস কয়টা আছে? সলিড আছে 6টা। হ্যাঁ, ঠিক আছে, ফাইম আবার অ্যানসার দিছে সবার আগে, সলিড আছে 6টা। তাহলে বলো গ্যাস কয়টা আছে? গ্যাস আছে 11টা। ঠিক আছে, দেখি বাকিরা কি বলে, বাকিরা কি বলে একটু দেখি, কতগুলা সলিড আছে আর কতগুলা গ্যাস আছে, ঝটপট বলো। ঠিক আছে, তাহলে গ্যাস থাকবে হচ্ছে নাম্বার 11 আর সলিড থাকবে হচ্ছে নাম্বার 6, তাই না? এখন দেখি আমরা যে এটার নাম তো তোমরা পড়লা, যে লিকুইড যেটা আছে সেটা কি, সেটার নাম হচ্ছে আমাদের এই যে ব্রোমিন যেটা আছে, হ্যাঁ সেটা। ওকে, এখন বাকি যে 6টা সলিড নন মেটাল আছে, সেই 6টা সলিড নন মেটালের নাম কি কি তোমরা জানো? 6টা সলিড নন মেটালের নাম কি কি? চলো আমরা একটু এখানে লেখার চেষ্টা করি, সলিড নন মেটাল, সলিড নন মেটাল, 6টার নাম শিখতে হবে একটু। দেখো তো এখন দেখো এই যে 6টা সলিড নন মেটালের নাম, এগুলা কিন্তু নরমালি মনে রাখা কোয়াইট ডিফিকাল্ট। যেহেতু নরমালি মনে রাখা এগুলা কোয়াইট ডিফিকাল্ট, এই কারণে আমরা এখানে কিন্তু কিছু নেমোনিক ইউজ করতেই পারি। যেমন সলিড নন মেটালের মধ্যে তুমি এভাবে মনে রাখতে পারো আইসি এট সিপি শপ, এভাবে তুমি মনে রাখতে পারো। ঠিক আছে, আইসি এট সিপি শপ। আই দিয়ে কি পড়বো এখানে আয়োডিন, সি দিয়ে পড়বো কি সেলেনিয়াম, এট দিয়ে পড়বো কি অ্যাসিটিন, ঠিক আছে, সি দিয়ে কার্বন, পি দিয়ে ফসফরাস, সব দিয়ে সালফার, এভাবে করা যায়। ঠিক আছে, অর্থাৎ এই যে দেখো এখানে কিন্তু 6টা হয়ে গেছে। আইসি এট পিসিএস এভাবে করা যায়, অসুবিধা নাই। সিপি শপ দিয়েও করতে পারো অথবা পিসিএস দিয়েও করতে পারো, যার যেভাবে খুশি। যে কোনটা দিয়ে পড়ো নাই সে নতুনটা পড়তে পারো, যাদের আগে থেকে পড়া আছে তারা আমারটা না পড়লেও চলবে, যারা আগে কোনটা পড়ো নাই তারা নতুন এটা দিয়ে পড়তে পারো। আমার কথা হলো কি, পরীক্ষায় তুমি অ্যানসার করতে পারলেই হলো। তোমার পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসতে পারে এরকম ভাবে, হুইচ ওয়ান ইজ সলিড নন মেটাল। ঠিক আছে, তোমার পরীক্ষায় কোশ্চেন আসতে পারে হুইচ ওয়ান ইজ লিকুইড নন মেটাল। ঠিক আছে, আচ্ছা এখন আসি মেটালগুলা নরমালি কি বোঝা যাচ্ছে, যে মেটালগুলা কি হওয়ার কথা? নরমালি মেটালগুলা হচ্ছে আমাদের হচ্ছে সলিড হওয়ার কথা, কিন্তু কিছু আছে লিকুইড মেটাল। বলো তো লিকুইড মেটালের নাম কি? ঝটপট, একটাই আছে লিকুইড মেটাল, মার্কারি, তাই না? মার্কারি হচ্ছে লিকুইড মেটাল, ভেরি গুড, তোমাদের তো পড়া আছে মোটামুটি। হ্যাঁ, আচ্ছা এবারে আসি মেটালয়েড যে 6টা আছে, মেটালয়েড 6টার নাম এই যে দেখো এখানে কিন্তু মার্ক করাই আছে যে মেটালয়েড আছে হচ্ছে 6টা। সো এই 6টা মেটালয়েডের নাম কিভাবে আমরা করতে পারি দেখো, এখানে একটু বাংলা নেমোনিক দিয়ে মনে রাখা সহজ আর কি। যেমন আমরা এরকম একটা নেমোনিক বানাতে পারি, একটা নাটক ছিল আর কি, নাটকের নাম ছিল হচ্ছে বড় ছেলে। তো বড় ছেলে যেন আজ, বড় ছেলে যেন আজ সব থেকে অপয়া। অপয়া কেন বলি? কারণ এটা মেটালয়েডের বা সেমি মেটালের বাংলা নাম হচ্ছে অপধাতু আর কি। তাহলে বড় দিয়ে কি পড়ি আমরা এখানে বোরন, যেন ছেলে দিয়ে কি পড়ি আমরা এখানে সিলিকন, যেন দিয়ে কি পড়ি আমরা এখানে জার্মেনিয়াম, আজ দিয়ে পড়ি আমরা আর্সেনিক, সব দিয়ে পড়ি এসবি মানে অ্যান্টিমনি, থেকে দিয়ে পড়ি আমরা টেলোরিয়াম। তো এই 6টা হচ্ছে আমাদের মেটালয়েড। দেখো এখানে কিন্তু স্পেসিফিক লেখা আছে 6টা। অনেকে অন্যান্য বই পড়ে আসো তখন আমাদেরকে বলে যে ভাইয়া এটা 7টা না হয়ে 6টা কেন হলো? কারণ নতুন বই এবং হাজারি স্যারের বইয়ের সব জায়গাতে এক্সেপ্টেড জায়গায় লেখা আছে হচ্ছে 6টা মেটালয়েড আছে। এটা কিন্তু পরীক্ষার জন্য খুব কমন একটা কোশ্চেন, হুইচ ওয়ান ইজ মেটালয়েড, হুইচ ওয়ান ইজ সেমি মেটাল। ঠিক আছে, আচ্ছা আরেকটা কথা বলি, যে যারাই কিনা মেটালয়েড এরাই কিন্তু সেমি মেটাল, এবং এদেরকে কিন্তু সেমি কন্ডাক্টর বলা হয়, সেমি কন্ডাক্টর বলা হয়। তো তোমার পরীক্ষায় কোশ্চেন কিন্তু যে কোনো ভাবে হতে পারে, সেমি
স্ট্যান্ডার্ড, হুইচ ওয়ান ইজ সেমিকন্ডাক্টর, হুইচ ওয়ান ইজ সেমি মেটাল, এবার যে কোনোটাই কিন্তু তোমার পরীক্ষা কোশ্চেন হতে পারে। দেখো গত ক্লাসে যখন ইলেকট্রনিক কনফিগারেশন পড়াইছিলাম তখন বলছিলাম না যে টোটাল 21 এলিমেন্ট আছে যাদের ইলেকট্রনিক কনফিগারেশনে হচ্ছে তোমার আউটবাউন্ড রুলসের মানে তোমার ভায়োলেন্স দেখা যায় বা আউটবাউন্ড রুলসের তোমার এটা দেখা যায় যে ফলো করে না। হ্যাঁ 21 এলিমেন্ট আছে যেটা আউটবাউন্ড রুলকে ফলো করে না। তো এই যে দেখো এটা কিন্তু এই অর্গানিক সরি যে আমাদের পিরিয়ডিক টেবিল আছে বইয়ের পিরিয়ডিক টেবিলের নিচে কিন্তু লেখা আছে, পিরিয়ডিক টেবিলের নিচে কিন্তু লিখা আছে। হ্যাঁ আচ্ছা তারপর দেখি থেকেতে কি বলছেন একজন জিজ্ঞাসা করছে, থেকেতে টি বুঝাইছি, টি মানে টেলুরিয়াম, টি মানে টেলুরিয়াম আর কি। ঠিক আছে আচ্ছা এখন আসি আমরা বলি আমাদের কেমিস্ট্রির হার্ট হচ্ছে পিরিয়ডিক টেবিল। তুমি যে ভর্তি পরীক্ষা দিতে যাও না কেন তোমার কিন্তু পিরিয়ডিক টেবিল সম্পর্কে ভালো একটা ধারণা থাকা লাগবে। পরীক্ষা তোমার কি ভাবে প্রশ্ন হতে পারে, পরীক্ষা প্রশ্ন হতে পারে যে কোনটা কোন পিরিয়ডে আছে, কোনটা কোন ব্লকে আছে, কোনটা কোন হচ্ছে তোমার গ্রুপে আছে, এই টাইপের তোমার কোশ্চেন কিন্তু হতে পারে। তাই তোমার পিরিয়ডিক টেবিলের একটা পোরশন কিন্তু জানা লাগবে, পিরিয়ডিক টেবিলের একটা পোরশন কিন্তু তোমার জানা লাগবে আর কি। ঠিক আছে আচ্ছা চলো একটু আমরা দেখি যে আমাদের পিরিয়ডিক টেবিলের কোন কোন পোরশনটুকু জানা লাগবে, কেন লাগবে। এখান থেকে তোমার কোশ্চেন টাইপ কেমন হবে, কোশ্চেন টাইপ হবে হচ্ছে ইনফরমেটিভ কোশ্চেন। ঠিক আছে ইনফরমেটিভ কোশ্চেন, এন্ড ইনফরমেটিভ কোশ্চেন বলতে কি বুঝাচ্ছি বুঝছো তো, তোমার বলতে পারে হুইচ ওয়ান ইজ চ্যালকোজেন, হুইচ ওয়ান ইজ হ্যালোজেন, হুইচ ওয়ান ইজ ইনার্ট গ্যাস, ঠিক আছে হুইচ বিলংস টু গ্রুপ 6, হুইচ বিলংস টু গ্রুপ 16, ঠিক আছে হুইচ বিলংস টু পিরিয়ড 5, এভাবে বলতে পারে। যে কোনো কোশ্চেন তোমার এখান থেকে পিরিয়ডিক টেবিল থেকে আসতে পারে আর কি। ওকে এখন তাহলে আমাকে কি করতে হবে, পিরিয়ডিক টেবিলের একটা বেসিক একটা পোরশন আমাকে মুখস্থ রাখতে হবে, কারণ পরীক্ষাতে পিরিয়ডিক টেবিল থেকে প্রশ্ন কিন্তু আসতেই পারে তাই না। যেমন দেখো আমাদের এখানটাতে হচ্ছে এটা পিরিয়ড 1, ঠিক আছে এটা পিরিয়ড 1, পিরিয়ড 1 এ দেখো কয়টা এলিমেন্ট আছে, পিরিয়ড 1 এর মধ্যে কয়টা এলিমেন্ট আছে আমরা জানি যে পিরিয়ড 1 এর মধ্যে এলিমেন্ট থাকবে হচ্ছে 2টা। তারপর হচ্ছে কি পিরিয়ড 2, পিরিয়ড 2 এর মধ্যে এলিমেন্ট কয়টা থাকবে 8টা, 8টা মিলে হলো কি পিরিয়ড 2 P2। তারপর দেখো পিরিয়ড 3, পিরিয়ড 3 তে এলিমেন্ট কয়টা আছে দেখো 8টা, তাহলে এটা হচ্ছে আমাদের পিরিয়ড 3। তারপর দেখো পিরিয়ড 4, পিরিয়ড 4 এর মধ্যে এলিমেন্ট কয়টা আছে তোমরা বলো, খুব সহজ কিন্তু এগুলো লাগবে পরীক্ষায়। পিরিয়ড 4 এর মধ্যে কয়টা আছে, পিরিয়ড 5 এর মধ্যে কয়টা আছে 18 18। তারপর দেখো যেটা আমাদের পিরিয়ড 6 সেটাতে হচ্ছে 32 P6। আবার দেখো যেটা হচ্ছে পিরিয়ড 7 এখানে কতগুলো এলিমেন্ট আছে 32 সরি 36 বলছি না 32 এলিমেন্ট হবে। এতটুকু বুঝতে পারছো তো, এগুলো কিন্তু তোমার পরীক্ষা কোশ্চেন আসতে পারে। হ্যাঁ যে হাউ মেনি এলিমেন্টস আর দেয়ার ইন পিরিয়ড 5, পিরিয়ড 6, এভাবে তোমার পরীক্ষা কিন্তু কোশ্চেন হতে পারে। এখন কোন স্যারের বই অনুসারে আমরা এগুলোকে আবার আরেকটু মার্ক করতে পারি কিভাবে দেখো, যেমন প্রথম যে পিরিয়ডটা আছে এটাকে বলা হয় হচ্ছে আমরা বলি শর্টেস্ট পিরিয়ড, এটাকে বলি আমরা কি শর্টেস্ট পিরিয়ড আর কি। ঠিক আছে তারপরে যে দুটো আছে এই দুটাকে বলি আমরা হচ্ছে শর্ট পিরিয়ড, প্রথমটা শর্টেস্ট তারপর এটা শর্ট। তারপরে যে দুটো আছে এই দুটাকে বলি আমরা হচ্ছে লং পিরিয়ড, তারপরে যে দুটো আছে এই দুটাকে বলি হচ্ছে আমরা লঙ্গার পিরিয়ড বা লংগেস্ট পিরিয়ড, লঙ্গার এগুলোকে শর্টার বলতে পারি আর কি। ঠিক আছে শর্টার শর্ট, লঙ্গার লং। ঠিক আছে ওকে তাহলে এইভাবে কিন্তু পরীক্ষা কোশ্চেন হতেই পারে যে হুইচ পিরিয়ড ইজ শর্টেস্ট পিরিয়ড বা হুইচ পিরিয়ড ইজ কল্ড লং পিরিয়ড, এভাবে তোমার পরীক্ষা কোশ্চেন হতে পারে আর কি। ঠিক আছে আচ্ছা এখন আমাকে গ্রুপগুলো সম্পর্কে জানতে হবে। দেখো আমরা মোট কয়টা গ্রুপে ভাগ করেছি, যদি আমরা বলি যে আমরা গ্রুপে ভাগ করেছি হচ্ছে এটা হচ্ছে গ্রুপ 1, এটা হচ্ছে গ্রুপ 2, হ্যাঁ তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের গ্রুপ 3, তারপর আছে গ্রুপ 4। আচ্ছা এখানে লিখি গ্রুপ 3 গ্রুপ 4 ওকে 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 এটা হচ্ছে গ্রুপ 3, এটা হচ্ছে গ্রুপ 4, এটা হচ্ছে গ্রুপ 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, 10, 11, 12। এরপর আবার এখানে যদি আসি 13 13 14, এটা 15, এটা 16, এটা 17, তারপরে লাস্টের যে গ্রুপ নাম্বার যেটা থাকবে সেটা কত হবে, এটা হবে কি গ্রুপ 18। তাহলে দেখো এগুলোকে বললাম কি আমাদের গ্রুপ নাম্বার বললাম আর কি। ঠিক আছে এখন দেখো যে এই 18টা গ্রুপ নাম্বার, এই 18টা গ্রুপের মধ্যে হচ্ছে আমার এলিমেন্টগুলো থাকবে। আমাদের কোন গ্রুপে কোন এলিমেন্ট আছে এটা কিন্তু একটু মুখস্থ রাখতে হবে ভাই। হ্যাঁ এটা একটু মুখস্থ রাখতে হবে, কারণ এটা মুখস্থ না রাখতে পারলে পরীক্ষায় অ্যান্সার করা ডিফিকাল্ট হয়ে যায়, এটা মুখস্থ না রাখতে পারলে। তাহলে এটা অনেকে অনেক ছন্দ দিয়ে মনে রাখো বা অনেক নেমনিক দিয়ে মনে রাখো, যে যে নেমনিক দিয়ে পড়ছো সেই নেমনিক দিয়ে পড়বা। ঠিক আছে নেমনিকগুলো বোর্ডে লিখে দিব না, লিখতে গেলে অনেক হিজিবিজি হয়ে যায়, একটু মেরিট লিখে নিয়ে বসো, কারণ এই প্রত্যেকটা নেমনিক মেরিট তুমি কোনো না কোনোটা পাবা আর কি। যেমন প্রথম যে গ্রুপটা আছে এটাকে আমরা কি বলি, হাই লি না কে রুবি সাজিয়েছে ফ্রান্সে। ঠিক আছে তারপর দেখো বিরিয়ানি মুগলাই কাবাব সরিয়ে দেখা যায় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে মনে হচ্ছে একটু এখানে প্রবলেম হচ্ছে, চলো আমরা কালার চেঞ্জ করে লিখি। ঠিক আছে দেখি আমরা হাই লি না কে রুবি সাজিয়েছে ফ্রান্সে। ঠিক আছে তারপর এটা দেখি বিরিয়ানি মুগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। ওকে আমি এই পিরিয়ডিক টেবিলটা যতখানি পড়াবো, যে কয়টা এলিমেন্ট পড়াবো তুমি মনে রাখবা তোমার ভর্তি পরীক্ষায় এতগুলো লাগবে। শুধু মেডিকেল ভর্তি পরীক্ষা না, তুমি ভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে যাবা, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা দিতে যাবা, যেখানে ভর্তি পরীক্ষা তুমি দিতে যাও না কেন তোমার পিরিয়ডিক টেবিলের এই বেসিকটুকু কিন্তু ভাইয়া লাগবে। ওকে তাহলে এই যে দেখো এই যে এতগুলো এলিমেন্ট অনেকে মনে রাখতে পারে যে ভাই এগুলো মনে রাখার জন্য আমার কোনো নেমনিকের প্রয়োজন পড়ে না। ভেরি গুড দরকার নাই তো, যার প্রয়োজন আছে সে নেমনিক পড়বা, যার প্রয়োজন নাই সে নেমনিক পড়বা না, কিন্তু আমার সাথে সাথে একটু ফিল আপ করার চেষ্টা করো, তাহলে দেখো তোমাদের পড়াটা কিন্তু ক্লাসে হয়ে যাবে, আমরা আশা করতে পারি আর কি। আচ্ছা তারপর দেখো যে এই যে যেটাকে বলি আমরা গ্রুপ 13, এখানে কি কি আছে, এখানে আছে হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের আলিয়া, এরকম করে পড়া যায় আর কি, বাংলাদেশের আলিয়া, এটা হচ্ছে গ্রুপ নাম্বার 13 আর কি। বাংলাদেশের আলিয়া গেল ইন্ডিয়া টুরে নাচতে। ঠিক আছে ইন্ডিয়া টুরে নাচতে, লাস্ট এটা হচ্ছে নিহনিয়াম আর কি। গ্রুপ নাম্বার 14 দেখো কি কি আছে, এটা তো কার্বনের গ্রুপ, আমরা এভাবে করতাম কাদলে শার্ট গেঞ্জি স্যান্ডেল পাবে ফিরে, হ্যাঁ ফ্লেভোরিয়াম আর কি। আচ্ছা গ্রুপ নাম্বার 15 নদীতে পানি আসে সকালে বিকালে মাঝরাতে। ঠিক আছে মাঝরাতে মানে হলো মস্কোভিয়াম, বিকালে মানে হলো বিসমাথ, আর এসবি মানে সকালে মানে হলো অ্যান্টিমনি আর কি। আচ্ছা তারপর গ্রুপ নাম্বার 16 ও এসএসসি তে পড়লেই লাভ। ওকে গ্রুপ নাম্বার 17 তো জানো তোমরা, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাসটেটিন আর হচ্ছে টেনেসেন। ঠিক আছে আচ্ছা গ্রুপ নাম্বার 18 তোমরা জানো হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন, আর এটা হলো কি অগানেসন। ঠিক আছে আচ্ছা এখন একটু যদি খেয়াল করো, এখন যদি একটু খেয়াল করো, হ্যাঁ এই যে এই ব্ল্যাক কালারে যেগুলো লিখছি এগুলাকে ব্ল্যাক কালারে লেখার একটা উদ্দেশ্য আছে। আবার দেখো গ্রিন কালারে যেগুলো লিখছি আশা করি বোঝা যাচ্ছে, গ্রিন কালারে যেগুলো লিখছি এগুলো তোমরা সহজে কিন্তু বুঝতে পারতেছো। ঠিক আছে এগুলো সহজে বোঝা যাচ্ছে, কেন কালার আলাদা করে লিখছি একটু পরে আমরা বুঝতে পারবো। আচ্ছা তারপর দেখি আমাদের আরো কিছু কিছু করা লাগবে আর কি, আরো কিছু কিছু করা লাগবে একটু যদি দেখি আমরা। যেমন যদি আমরা এখানে যদি চিন্তা করি যে আমাদের 3D এটা কতটুকু লাগবে, 3D দেখো শুরু হয় কোথায়, স্ক্যান্ডিনিয়ামে। আচ্ছা ঠিক আছে এটা মনে হয় বোঝা যাচ্ছে না। আচ্ছা তারপরে হচ্ছে এটা শেষ হয় কোথায়, এই যে জিঙ্কের মধ্যে আর কি। ঠিক আছে আবার দেখো নিচে আমাদের দুইটা আবার আলাদা সিরিজ আছে আর কি। ঠিক আছে নিচে আবার দুইটা আলাদা সিরিজ আছে, এই যে একটা এই যে একটা। তো এই প্রথমটাকে বলি আমরা কি ল্যান্থা নাইট সিরিজ, ল্যান্থা নাইট সিরিজ। ঠিক আছে পরেরটাকে বলি আমরা কি অক্টি নাইট সিরিজ। ঠিক আছে আমাদেরকে জানতে হবে ল্যান্থা নাইট সিরিজ শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে কোথায়। ল্যান্থা নাইট সিরিজ শুরু হয়েছে হচ্ছে ল্যান্থা নাম থেকে, ঠিক আছে শেষ হয়েছে কোথায় লুটেসিয়ামের মধ্যে। অক্টি নাইট সিরিজ শুরু হয়েছে কোথায় অক্টিনিয়াম থেকে, শেষ হয়েছে কোথায় লরেন্সিয়ামের মধ্যে আর কি। অক্টিনাইটের পরবর্তী মূলের নাম হচ্ছে থোরিয়াম, আর ল্যান্থানাইটের পরবর্তী মূলের নাম হচ্ছে কি সেরিয়াম। ঠিক আছে দেখো মাঝখানে এগুলো কিন্তু ভাইয়া লিখি নাই, কিন্তু এগুলো কিন্তু তোমাদের একটু লাগবে আর কি। হ্যাঁ যতটুকু পর্যন্ত লাগবে অতটুকু পর্যন্ত একটু পড়তে হবে, হ্যাঁ অতটুকু পর্যন্ত একটু পড়তে হবে। তাহলে একটু যদি আমরা দেখি এই মাঝখানে এগুলার
আমাদের 3D তে যে এলিমেন্টগুলো থাকে সেই এলিমেন্টগুলো সম্পর্কে কিন্তু একটু জানা লাগবে। যেমন দেখো জিঙ্কের আগে কে থাকে কপার, কপারের আগে কে থাকে নিকেল, নিকেলের আগে কে থাকে কোবাল্ট, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে এখানটাতে স্ক্যান্ডিনিয়ামের পরে থাকে হচ্ছে টাইটেনিয়াম, ঠিক আছে? টাইটেনিয়ামের পরে থাকে ভ্যানাডিয়াম, তারপর থাকে ক্রোমিয়াম, তারপর থাকে হচ্ছে আয়রন, ঠিক আছে? তারপর থাকে হচ্ছে ম্যাঙ্গানিজ, এরকম, তাই না? আচ্ছা, এরকম। তাহলে এই কয়টা কিন্তু ভাইয়া একটু শেখা লাগবে, হ্যাঁ? এই কয়টা একটু ভালোমতো শেখা লাগবে। এই কয়টা যদি আমরা না শিখি আমাদের কিন্তু পরবর্তীতে একটু ঝামেলায় পড়তে পারি আরকি। তাহলে এই যে কয়টা লিখছি তোমাদের সবার লেখা হইছে বা শিখা হইছে বা কোনো জায়গায় যদি প্রবলেম থাকে ভাই একটু কোশ্চেন করে জানাইতে পারো। আচ্ছা ভাই, আমি তো নেমোনিক দিয়ে সহজে সহজে লিখে ফেলছি, তোমরা এটা নেমোনিক দিয়ে করতে পারো আরকি। কেন জানো? কারণ তোমার পরীক্ষায় ক্রোমিয়ামের পর ম্যাঙ্গানিজ, হ্যাঁ ঠিক আছে, আমি মনে হয় একটু ভুল লিখছি আরকি। ক্রোমিয়ামের পর ম্যাঙ্গানিজ হবে। ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, ঠিক আছে? ক্রোমিয়ামের পর ম্যাঙ্গানিজ, তারপরে হচ্ছে আয়রন। ওকে, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে মোটামুটি কিন্তু আমাদের এতটুকুন পর্যন্ত আমাদের মানে পেরিওডিক টেবিল সম্পর্কে জানতে হবে। এখন চলো আমরা আসি এখান থেকে ভাইয়া প্রশ্নগুলো কি কি আসবে। যেমন দেখো এখানটাতে আমরা যে ব্ল্যাক কালারের যে অংশটুকু লিখছি, ব্ল্যাক কালারের যে অংশটুকু লিখছি এটুকুকে আলাদা করে লিখছি। আবার দেখো এখানে আবার একটা ব্ল্যাক কালার আছে, অর্থাৎ এই ব্ল্যাক কালারের লেখা জিনিসগুলো হচ্ছে আমাদের এস ব্লক এলিমেন্ট, ঠিক আছে? তাহলে এস ব্লক এলিমেন্ট আর কি, ঠিক আছে? এখন দেখো এই এস ব্লক এলিমেন্টের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে তাহলে তোমরা বলে ফেলো তো। এখানে আছে 7টা, এখানে আছে 6টা, ওখানে একটা হিলিয়াম, তাহলে কত হলো? 14টা হলো, তাই না? এরপর দেখো এই হিলিয়ামকে যদি আমরা বাদ দেই তাহলে এখানে দেখো একটা 6/6 স্কয়ার হইছে, তাই না? তো 6/6 স্কয়ার যেখানটাতে হইছে এটাকে বলতেছি আমরা পি ব্লক এলিমেন্ট। তাহলে দেখো তো পি ব্লক এলিমেন্ট কতগুলো আছে? 36 আছে আর কি, ঠিক আছে? আচ্ছা, এরপর এই মাঝখানে যতটুকু আছে এটাকে বলি কি আমরা ডি ব্লক এলিমেন্ট, এটাকে বলি আমরা ডি ব্লক এলিমেন্ট। তাহলে দেখো তো ডি ব্লক এলিমেন্ট কয়টা করে আছে? প্রত্যেকটাতে কয়টা করে থাকবে? 10টা করে। 1 2 3 4, তাহলে 40টা হওয়ার কথা, একটা বেশি আছে, সেটা হচ্ছে কি এই যে দেখো ল্যান্থানাইট, অক্টিনাইট, থোরিয়াম, এই তিনটা কিন্তু ডি ব্লকের মধ্যে পড়ছে আর কি। তাহলে 40 আর একটা মিলে কত হলো? 41 হলো আর কি। তাহলে দেখো ল্যান্থানাইট সিরিজের মধ্যে এলিমেন্ট আছে 15টা, অক্টিনাইট সিরিজের মধ্যে এলিমেন্ট আছে 15টা, তাহলে 15 15 দুটো মিলে কত হওয়ার কথা? দুটো মিলে 15 15 হয়ে যাওয়ার কথা কত? 30। কিন্তু এদের মধ্যে এই যে তিনটা, এরা তিনটা এদের সাথে আছে, হ্যাঁ, কিন্তু এরা এদের প্রপার্টিজের দিক থেকে দেখা যায় যে এরা বেশিরভাগ ডি ব্লকের সাথে মানে ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে ইলেকট্রনিক কনফিগারেশন অনুসারে এরা কিন্তু ডি ব্লকে পড়েছে। ল্যান্থানাইট, অক্টিনিয়াম আর থোরিয়াম, ঠিক আছে? ল্যান্থানিয়াম, অক্টিনিয়াম আর থোরিয়াম, এই তিনটা কিন্তু পড়ছে কোথায়? ডি ব্লকের মধ্যে। তাহলে এফ ব্লকের সংখ্যা কত দাঁড়ালো? তাহলে এফ ব্লকের সংখ্যা দাঁড়ালো হচ্ছে আমাদের 27। এফ ব্লকের সংখ্যা দাঁড়ালো হচ্ছে 27, ঠিক আছে? এফ ব্লকের সংখ্যা দাঁড়ালো আমাদের 27 এলিমেন্ট। ওকে, আচ্ছা, এখন এই এফ ব্লকের সাথে আরেকটা কনফিউজিং ইনফরমেশন তোমাদের জন্য, সেটা হলো ভাইয়া ইনার ট্রানজিশন এলিমেন্ট কয়টা? এটা মেডিকেলে আসা একটা কোশ্চেন। ইনার ট্রানজিশন এলিমেন্ট কয়টা? শুধুমাত্র ঘোষালের বইয়ে আছে, সেই অনুযায়ী পড়তে হবে 28। ভাইয়া ইনার ট্রানজিশন তাহলে কারা আছে? এফ ব্লকের যে এলিমেন্টগুলো আছে সবাই ইনার ট্রানজিশনে আছে, তার সাথে হচ্ছে এক্সট্রা হচ্ছে কে? ইনার ট্রানজিশনের মধ্যে এক্সট্রা হচ্ছে কে? অর্থাৎ এফ ব্লক তার সাথে হচ্ছে থোরিয়াম, এফ ব্লক তার সাথে হচ্ছে থোরিয়াম। এই যে 27টা এবং থোরিয়াম দুইটা মিলে কি হলো? 28টা। 27টা থোরিয়াম এই দুইটা মিলে কি হলো? 28টা, ঠিক আছে? আচ্ছা, এফ ব্লকটা রিপিট করব আবার ভাইয়া। এই ল্যান্থানাইট আর অক্টিনাইট যে সিরিজ দুইটা আছে দুইটা মিলে হচ্ছে এফ ব্লক এলিমেন্ট, ঠিক আছে? এই এফ ব্লক এলিমেন্টের মধ্যে আমরা জানি টোটাল কয়টা এলিমেন্ট আছে? 27টা এলিমেন্ট আছে। তাহলে ল্যান্থানাইট অক্টিনাইট সিরিজের মধ্যে আছে কিন্তু এফ ব্লকে নাই, এমন কারা কারা আছে? ল্যান্থানিয়াম, অক্টিনিয়াম আর হলো থোরিয়াম, ল্যান্থানিয়াম, অক্টিনিয়াম আর হলো থোরিয়াম। এগুলো কিন্তু এমসিকিউতে আসবে, হুইচ ওয়ান ইজ ডি ব্লক এলিমেন্ট, হুইচ ওয়ান ইজ এফ ব্লক এলিমেন্ট, এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় অহরহই আসতে দেখা যায় আর কি, ঠিক আছে? আচ্ছা, পরেরটা দেখি আমরা, চলো। এরপরে কি টাইপের প্রশ্ন হতে পারে? এই যে প্রথম যেই গ্রুপটা আছে, প্রথম গ্রুপের একটা নাম আছে, প্রথম গ্রুপের নামটা হচ্ছে কি অ্যালকালি মেটাল, ঠিক আছে? দ্বিতীয় যে গ্রুপটা আছে এই গ্রুপটার একটা নাম আছে, এই গ্রুপটার নাম কি? অ্যালকালাইন আর্থ মেটাল, ঠিক আছে? অ্যালকালাইন আর্থ মেটাল, আর্থ মেটাল। ওকে, এরপর দেখো গ্রুপ 15 যেটা আছে, গ্রুপ 15 এর একটা নাম আছে, আমরা এটাকে বলি হচ্ছে নিকটোজেন, নিকটোজেন, এটাকে কি বলতেছি? গ্রুপ 15। গ্রুপ 16 এর একটা নাম আছে, এটাকে বলি আমরা চ্যালকোজেন, চ্যালকোজেন, ঠিক আছে? আচ্ছা, গ্রুপ 17 এর একটা নাম আছে, এটাকে বলি কি আমরা? হ্যালোজেন, নিচে লিখি হ্যালোজেন, ঠিক আছে? আচ্ছা, গ্রুপ 18 এর একটা নাম আছে, তোমরা বলো এটা কি? গ্রুপ 18 এর নাম কি? গ্রুপ 18 এর একটা নাম আছে, তোমরা বলো গ্রুপ 18 এর নাম কি? ঝটপট বলো। ইনার্ট গ্যাস, ভেরি গুড, ভেরি গুড। এটাকে আমরা কি বলতে পারি? ইনার্ট গ্যাস বলতে পারি, নোবেল গ্যাস বলতে পারি, ঠিক আছে? ইনার্ট গ্যাস বলতে পারি, নোবেল গ্যাস বলতে পারি। এছাড়া আমরা কিন্তু এটাকে তোমার মানে ইনার্ট গ্যাস, নোবেল গ্যাস, এটা এগুলো ছাড়াও বাংলায় আরো অনেক নামে বলা যায়, অভিজাত ধাতু বলা হয়, হ্যাঁ? আচ্ছা, গ্রুপ 0 বলা যেতে পারে, আগে গ্রুপ 0 বলা হতো একটা সময়, কিন্তু এখন বলতে হবে কি? গ্রুপ নাম্বার 18 আর কি, ঠিক আছে? তাহলে এখন বুঝতে পেরেছো এখান থেকে কি টাইপের প্রশ্ন আসবে? প্রশ্ন আসবে হুইচ ওয়ান ইজ অ্যালকালি মেটাল, হুইচ ওয়ান ইজ অ্যালকালাইন আর্থ মেটাল, পরীক্ষা কোশ্চেন আসবে হুইচ ওয়ান ইজ নিকটোজেন, হুইচ ওয়ান ইজ চ্যালকোজেন, হুইচ ওয়ান ইজ নোবেল গ্যাস, হুইচ ওয়ান ইজ হ্যালোজেন, এই টাইপের পরীক্ষা প্রশ্ন আসবে। পরীক্ষা প্রশ্ন আসতে পারে হুইচ ওয়ান ইজ ল্যান্থানাইট, হুইচ বিলংস টু ল্যান্থানাইট সিরিজ, হুইচ বিলংস টু অক্টিনাইট সিরিজ। ভাইয়া ভেতরের গুলো যে পড়লাম না ভাইয়া, দেখো ভেতরের গুলো থেকে এ যাবত কালে কখনোই পরীক্ষা প্রশ্ন আসে নাই। পরীক্ষা প্রশ্ন আসে ল্যান্থানাম সিরিয়াম, বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলেই বুঝতে পারবা। ল্যান্থানাম সিরিয়াম মানে এই যে প্রথম দুইটা দুইটা আর শেষের একটা একটা, এগুলা থেকে কিন্তু বেশিরভাগ প্রশ্ন আসে আর কি, ঠিক আছে? এগুলা থেকে বেশিরভাগ প্রশ্ন আমরা আসতে দেখি। আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে, ল্যান্থানাইট সিরিজটা শুরু হয়েছে কোথায়, শেষ হয়েছে কোথায়? শুরু হয়েছে হচ্ছে 57, শেষ হয়েছে কোথায়? শেষ হয়েছে হচ্ছে 71 এ, ঠিক আছে? মানে আমরা যদি এটাকে তোমার অ্যাটমিক নাম্বার বলি, অক্টিনাইটটা শুরু হয়েছে কোথায়? অক্টিনাইটটা শুরু হয়েছে 90 তে, শেষ হয়েছে কোথায়? শেষ হয়েছে গিয়ে হচ্ছে 103 তে, শেষ হয়েছে গিয়ে কোথায়? 103 তে, ঠিক আছে? এতগুলো সম্পর্কে একটু জানতে হবে আর কি। আরেকটা কিছু কিছু জিনিস লাগে তোমাদের, সেটা হলো এই যে কপারের পরে যেটা আছে তার নাম কি? সিলভার, সিলভারের পরে কি আছে? তার নাম কি? অরাম, অরামের পাশে কি আছে? অরামের পাশে আছে হচ্ছে প্লাটিনাম। এতটুকু পর্যন্ত একটু যদি পড়তে পারো তাহলে কিন্তু ভালো আর কি, ঠিক আছে? সবগুলো লাগবে না। অক্টিনাইট 89 থেকে, অক্টিনাইট 89 থেকে, ঠিক আছে? হ্যাঁ, অক্টিনাইট 89 থেকে, 90 থেকে না, অ্যাকচুয়ালি 89 থেকে, কারণ অক্টিনিয়াম থেকে শুরু হয়েছে, তো অক্টিনিয়ামটা আসলে 89, হ্যাঁ ঠিক আছে? 79 থেকে না, 89 থেকে, 90 থেকে না, সরি, এটা হবে হচ্ছে কি 89 থেকে, 89 থেকে 103, আর 57 থেকে 71, 57 থেকে 71, 89 থেকে 90, 89 থেকে 103, এই ভ্যালুগুলো একটু মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে একটু পরে বলবো আর কি। আচ্ছা, এবারে আসি ট্রানজিশন কি আর ইনার ট্রানজিশন কি। একটা জিনিস দেখো, ডি ব্লক এলিমেন্টের মধ্যে ডি ব্লক এলিমেন্টের মধ্যে থাকে হচ্ছে ট্রানজিশন। তো ট্রানজিশন কার মধ্যে আছে? ট্রানজিশন এলিমেন্ট কার মধ্যে আছে? ডি ব্লক এলিমেন্টের মধ্যে। আর এফ ব্লকের মধ্যে কার আছে? ইনার ট্রানজিশন। আর ট্রানজিশন আর ইনার ট্রানজিশন দুইটা কনসেপ্টটা প্রায় একই রকম, জাস্ট শুধু এদের ব্লকগুলো আলাদা হয় আর কি। যেমন এদের কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে এদের আয়নের যে ইলেকট্রনিক কনফিগারেশন, সেই ইলেকট্রনিক কনফিগারেশনটাতে জিরো থাকতে পারবে না, ফুলফিল থাকতে পারবে না, জিরো থাকতে পারবে না, ফুলফিল থাকতে পারবে না। অর্থাৎ যদি ট্রানজিশনের ক্ষেত্রে বলি তাহলে কত থেকে কত থাকতে হবে? D1 থেকে শুরু করে D9, অর্থাৎ ডি অরবিটালের মধ্যে এলিমেন্ট থাকতে হবে হয়তো একটা অথবা 9টা। কার? যেসব এলিমেন্টের তোমার আয়নের ইলেকট্রনিক কনফিগারেশন হবে D1 থেকে D9, তারা হবে ট্রানজিশন। ওকে, আর যাদের আয়নিক ইলেকট্রনিক কনফিগারেশন হবে হচ্ছে F1 থেকে F13, তারা হবে হচ্ছে আমাদের ইনার ট্রানজিশন। ওকে, এতটুকু বুঝতে পারলেই হবে আর কি, ঠিক আছে? এতটুকু বুঝতে পারলেই কিন্তু তোমাদের জন্য হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো এই যে আমি লিখছি এখানে যে সবগুলাকে দেখো একটু মানে অরেঞ্জ কালারে লিখছি, দুইটাকে লিখছি হচ্ছে আমি
ইয়েলো কালারে, কারণ হচ্ছে তুমি বই পড়তে গিয়ে দেখবা যে এই স্ক্যান্ডিনিয়াম আর জিঙ্ক এটা দুইজন যদিও ডি ব্লক এলিমেন্ট, তারপরে কিন্তু এটা ট্রানজিশন এলিমেন্ট না, যদিও ডি ব্লক তারপরে কিন্তু এটা কি না ট্রানজিশন এলিমেন্ট না। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে মোটামুটি এতটুকু পর্যন্ত যতটুকু বললাম সবার কাছে কি ক্লিয়ার হয়েছে? প্রশ্নটা কিভাবে আসবে সেটা বুঝতে পেরেছো? এগুলা ভাইয়া না পড়ে ক্ষমা নাই, এগুলা যে কোনো ভর্তি পরীক্ষা যাও না কেন তোমার লাগবে। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই বলতেছে ইয়েস ইয়েস ইয়েস। ঠিক আছে, তাহলে আমরা ফার্দার প্রসিড করতে পারি। এখন এক্সট্রা কিছু ইনফরমেশন যদি আমরা বলি তোমাদের সাথে, সেগুলো হলো কি, এই হাইড্রোজেন যেটা আছে না, এটার একটা নাম আছে, এটাকে বলা হয় রগ এলিমেন্ট, অর্থাৎ বাংলা যেটাকে আমরা বলি দুষ্ট মৌল। রগ কাকে বলবো আমরা? হাইড্রোজেনকে। কেন বলবো? হাইড্রোজেন সে নিজে হচ্ছে গ্যাস, কিন্তু কার সাথে থাকে দেখো, লোকেশনটা কার সাথে, এটা হয় হচ্ছে মেটালের সাথে লোকেশন হয়, তাই না? কিন্তু এটা একটা গ্যাস, এইসব কারণে এটাকে আমরা রগ এলিমেন্ট বলে থাকি। এরপর দেখো এই যে কপার, তারপর হচ্ছে আমাদের এই সিলভার, সিলভার কপার আর হলো গোল্ড, এই তিনটাকে একসাথে লেখার পেছনে কারণ হলো এদেরকে কিন্তু বলা হয়ে থাকে তোমার কয়েন মেটাল। ঠিক আছে, নিচে লিখে এদেরকে বলা হয় হচ্ছে কয়েন মেটাল, কয়েন মেটাল। ঠিক আছে, এদেরকে বলি আমরা কয়েন মেটাল, মেটাল ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে কয়েন মেটাল আর কি। ঠিক আছে, বুঝতে পেরেছি? আচ্ছা, আরেকটা জিনিস একটু খেয়াল করো, এস ব্লকের মধ্যে কোন কোন গ্রুপ আছে? গ্রুপ 1 গ্রুপ 2। ডি ব্লকে কোন কোন গ্রুপ আছে? গ্রুপ 3 থেকে শুরু করে গ্রুপ 12 পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা, পি ব্লকে কোন কোন গ্রুপ আছে? গ্রুপ 13 থেকে শুরু করে গ্রুপ 18 পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা, ডি ব্লক বলে ফেলছি। এফ ব্লকে কোন গ্রুপ আছে বলো তো দেখি তোমরা? এফ ব্লকে কোন গ্রুপ আছে বলো দেখি তোমরা? এফ ব্লকে কোন গ্রুপ আছে ঝটপট বলো। গ্রুপ 3, ভেরি গুড। এই যে ল্যান্থানাইট সিরিজ, অক্টিনাইট সিরিজ দুইটাই কোন গ্রুপে আছে? অ্যাকচুয়ালি ল্যান্থানাইট সিরিজটা এটার সাথে, অক্টিনাইট সিরিজটা এটার সাথে। ল্যান্থানাইটটা হচ্ছে কার সাথে? এই যে আমাদের যে পিরিয়ড 6 আছে, পিরিয়ড 6 এর সাথে। অক্টিনাইটটা কার সাথে? পিরিয়ড 7 এর সাথে আর কি। ঠিক আছে, তাহলে তোমাদেরকে যদি পরীক্ষায় আমরা প্রশ্ন করি হুইচ ওয়ান ইজ দা লংগেস্ট গ্রুপ অফ পিরিয়ডিক টেবিল, কি হবে অ্যানসার বলো তো দেখি? হুইচ ওয়ান ইজ দা লংগেস্ট গ্রুপ অফ পিরিয়ডিক টেবিল, কি হবে অ্যানসার? ঝটপট অ্যানসার করো। ভেরি গুড, গ্রুপ 3। ঠিক আছে, গ্রুপ 3। আচ্ছা, একজন জিজ্ঞাসা করছে যে ভাইয়া ট্রানজিশন এলিমেন্টের এক্সাক্ট নাম্বার কত? ভাইয়া ট্রানজিশন এলিমেন্টের এক্সাক্ট নাম্বার একটা বইতেই আছে, গোসারের বইতে। এটা নিয়ে কিন্তু একটু ডাউট আছে, একজন এক রকম বলে। তবে গোসারের বইতে যেহেতু বলে দিয়েছে 38, যদি তোমার পরীক্ষায় কোনো প্রশ্ন আসে হাউ মেনি ট্রানজিশন এলিমেন্ট আর দেয়ার, তোমাকে সেখানে 38 আনসার করতে হবে আর কি। হ্যাঁ, গোসারের বইতে যেহেতু 38 আছে, তার মানে কোনো জায়গায় প্রশ্ন আসলে তুমি এটাকে 38 আনসার করবা, আর ইনার ট্রানজিশনে 28। এটা মোটামুটি কনফার্ম আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কয়েন মেটাল সম্পর্কে জানলাম, আমরা রগ এলিমেন্ট সম্পর্কে জানলাম, মোটামুটি আমাদের পিরিয়ডিক টেবিল গুছিয়ে নিয়ে চলে আসছি আমরা। একটা জিনিস লাগবে, সেটা হলো কি, মানে আগের পড়া বলতে হলো যে আমাদের এই পিরিয়ডিক টেবিলের আগে, মডার্ন পিরিয়ডিক টেবিলের আগে যে পিরিয়ডিক টেবিল ছিল, সেখানে গ্রুপ নাম্বারগুলো বলা হতো হচ্ছে আমাদের তোমার রোমান নাম্বার দিয়ে। রোমান নাম্বার দিয়ে কিভাবে বলা হতো? যেমন এটাকে বলা হয় হচ্ছে গ্রুপ 1A, এটাকে বলা হয় হচ্ছে গ্রুপ 2A, অর্থাৎ এস ব্লক এবং পি ব্লকের সাথে যারা থাকে এদেরকে বলা হয় হচ্ছে এ গ্রুপ আর কি। যেমন এটাকে বলা হবে হচ্ছে 3A, হ্যাঁ, এটাকে বলা হবে 4A, এটাকে বলা হবে 5A, এটাকে বলা হয় 6A, এটাকে বলা হয় 7A, এটাকে বলা হয় 0 গ্রুপ। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকর্ডিং টু রোমান নাম্বার। একজন জিজ্ঞাসা করছিল ভাই একটু রোমান নাম্বারটা বুঝাই দেন। আচ্ছা, তারপর দেখো, তাহলে এটাকে বলা হবে হচ্ছে 3B, এটাকে বলা হবে হচ্ছে 4B, এটাকে বলা হবে হচ্ছে 6B, এটাকে বলা হবে হচ্ছে 7B। ঠিক আছে, তাহলে 3B 4B, আচ্ছা 5B 5B টা মিস হইছে, তাহলে 3B 4B, এখানে হবে হচ্ছে 5B, এটা হবে 6B, এটা হবে কি 7B। তারপর দেখো এই যে 8 9 10 এটা মিলে হবে হচ্ছে গ্রুপ 8, 8 9 10 এটা মিলে হবে হচ্ছে কি গ্রুপ 8। আবার দেখো 11 12, এখানে 11 হবে হচ্ছে 1B আর 12 হবে হচ্ছে 2B। ঠিক আছে, 11 হবে 1B, 12 হবে হচ্ছে 2B। এটা আসলে কনভেনশনাল যে আমাদের পিরিয়ডিক টেবিল ছিল, সেই পিরিয়ডিক টেবিলটাকে এভাবে গ্রুপ নাম্বারিং করা হইতো আর কি। ঠিক আছে, এভাবে গ্রুপ নাম্বারিং করা হইতো। এবি কেন হচ্ছে? এবি হচ্ছে তোমার মানে আগে তো গ্রুপ এই 1 থেকে 18 বলা হতো না, এই কারণেই এবি বলতেছে। আর এখানে আরেকটু বলার পেছনে কারণ হলো যে এই এস ব্লক এলিমেন্ট আর পি ব্লক এলিমেন্ট এগুলোকে বলে হচ্ছে আইডিয়াল। এস ব্লক আর পি ব্লক যে দুইটা আছে, এই দুটাকে বলে হচ্ছে আইডিয়াল আর কি। হ্যাঁ, এই দুটাকে বলে হচ্ছে আইডিয়াল এলিমেন্ট। আইডিয়াল কেন বলা হয়? কারণ এদের মধ্যে আমরা দেখি যে কোনো তোমার ইলেকট্রনিক কনফিগারেশনের কোনো এক্সেপশন নাই, এবং এদের মধ্যে দেখা যায় যে কেমিক্যাল নেচার এবং এদের যে ফিজিক্যাল নেচারগুলো থাকে সবগুলো মোটামুটি কাছাকাছি মিল থাকে আর কি। হ্যাঁ, এই কারণে এদেরকে বলা হয় হচ্ছে আইডিয়াল এলিমেন্ট। ওকে, আবার দেখো যেটাকে বলি আমরা হচ্ছে পিরিয়ড হচ্ছে 2 3, এই পিরিয়ড 2 3 অর্থাৎ যেটা হচ্ছে আমাদের শর্ট পিরিয়ড। হ্যাঁ, এই পিরিয়ড 2 3 শর্ট পিরিয়ড যেটা, এদেরকে বলা হয় হচ্ছে রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট, রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। এদেরকে বলি কি আমরা? রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট বলি। হ্যাঁ, তাহলে খেয়াল করো পরীক্ষা কিন্তু কোশ্চেন আসে হুইচ ওয়ান ইজ রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট কন্টেইনিং পিরিয়ড, তাহলে গ্রুপ 2 গ্রুপ 3 এই দুটো হচ্ছে আমাদের সরি পিরিয়ড 2 পিরিয়ড 3। ঠিক আছে, পিরিয়ড 2 পিরিয়ড 3। আচ্ছা, একজন জিজ্ঞাসা করছে ভাইয়া গ্রুপ 18 কি 8A? না, এই এবি সাবগ্রুপিং এর মধ্যে কিন্তু 8 গ্রুপ 8 যেটা ছিল সেটা কোনো সাবগ্রুপিং ছিল না, কারণ এই আমাদের টোটাল গ্রুপ 8 9 10 তিনটা মিলে ছিল গ্রুপ 8, আর গ্রুপ 18 কে বলা হতো তখন 0 গ্রুপ। হ্যাঁ, 0 গ্রুপ অথবা 0 গ্রুপ বলা হতো আর কি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন দুই একটা কোশ্চেন আসছে। একটা কোশ্চেন বলছে যে ভাইয়া এই নেমোনিক এলিমেন্ট গুলো দিয়ে কি টাইপের কোশ্চেন আসতে পারে, সেটা তো বলে দিলাম কি টাইপের কোশ্চেন আসবে। হুইচ ওয়ান ইনক্লুডিং টু অ্যালকালি মেটাল, হুইচ ওয়ান ইনক্লুডিং টু নিক্টোজেন, হুইচ ওয়ান ইনক্লুডিং টু স্যালকোজেন। হ্যাঁ, এই টাইপের কোশ্চেন তোমার পরীক্ষায় আসবে আর কি। ঠিক আছে, অর্থাৎ কোনটা কোন গ্রুপে কোনটা কোন পিরিয়ডে এই টাইপের পরীক্ষা কোশ্চেন তোমার আসতে পারে। আচ্ছা, এখন আমরা কোনটা দিয়ে শিখবো? আমরা দুইটা দিয়ে শিখবো, কারণ তোমার ভর্তি পরীক্ষার প্রশ্ন কোনটা দিয়ে আসবে সেটা তো আমরা জানি না। তবে লেটেস্ট এডিশন বই যদি আমরা ফলো করি, সব জায়গাতে দেখি আমরা যে আমাদের যে 1 2 3 4 গ্রুপ নাম্বারিং সিস্টেম আছে যেটা, সেটাই সব জায়গাতে মানে একসেপ্ট করা হয় আর কি। সো আমরা সেটাকেই বেশিরভাগ ফলো করার ট্রাই করব, গ্রুপ 1 2 3 4 এভাবে ট্রাই করব। তবে কিছু কিছু জায়গায় কনভেনশনাল নিয়মে আগের নিয়মে যে 1A 2A 2B এই টাইপের ছিল, সেটাও আমরা ফলো করার ট্রাই করব আর কি। ঠিক আছে, তাহলে গেলাম সামনে গেলাম। এটুকু যদি বুঝে থাকি আমাদের কিন্তু পিরিয়ডিক টেবিল পড়া শেষ। পিরিয়ডিক টেবিলের বেশিরভাগ প্রশ্ন কিন্তু এই পিরিয়ডিক টেবিল আমি পড়াই ফেলছি অলরেডি। ঠিক আছে, সামনে হচ্ছে আমরা জাস্ট বইয়ের ইনফরমেশনগুলো কিভাবে আসছে সেটা একটু ফলো করার ট্রাই করব। ঠিক আছে, দেখো ভেরি শর্ট পিরিয়ড বলছে। হ্যাঁ, শর্ট মানে ফার্স্ট পিরিয়ড আর কি। সেকেন্ড পিরিয়ড হচ্ছে শর্ট পিরিয়ড, এদেরকে বলতেছি আমরা আইডিয়াল পিরিয়ড। সেকেন্ড আর থার্ড, আর ফোর্থ আর ফিফথ যারা আছে, ফোর্থ আর ফিফথের মধ্যে এদেরকে বলতেছি আমরা লং পিরিয়ড। সিক্স পিরিয়ড ভেরি লং পিরিয়ড। ঠিক আছে, এগুলো কি শিখে ফেলছি না আমরা? দেখো শিখছি না শিখি নাই, এক পিরিয়ডিক টেবিলের মধ্যে সব শিখে ফেলছি, আজকে পড়া ম্যাক্সিমাম শিখে ফেলছি। কয়টা করে এলিমেন্ট আছে এটাও লাগবে পরীক্ষা। এখান থেকে কি কি প্রশ্ন দিতে পারে পরীক্ষা? এখান থেকে তোমাকে প্রশ্ন দিবে হাউ মেনি এলিমেন্টস আর দেয়ার ইন ভেরি শর্ট পিরিয়ড অর ফার্স্ট পিরিয়ড, এভাবে তোমার পরীক্ষা কোশ্চেন দিতে পারে আর কি। ঠিক আছে, ওকে। তারপরে দেখো একটু বইয়ের পেজে যাই। বইয়ের পেজের মধ্যে প্রথমে আছে দেখো এস ব্লক এলিমেন্ট। এস ব্লক এলিমেন্টে আমরা শিখে আসছি কিন্তু কোন কোন গ্রুপ আছে, গ্রুপ 1 গ্রুপ 2। তোমরা বলতে থাকো, দেখো ক্লাসে কিন্তু পড়া কমপ্লিট। গ্রুপ 1 গ্রুপ 2 কয়টা এলিমেন্ট আছে? 14 এলিমেন্ট আছে। ঠিক আছে, কেন আমরা এটাকে এস ব্লক এলিমেন্ট বলি? অ্যাকর্ডিং টু ইলেকট্রনিক কনফিগারেশন লাস্ট ইলেকট্রন অফ দিস এলিমেন্ট এন্টারস ইনটু এস অরবিটাল, সো দিস ইজ কল্ড এস ব্লক এলিমেন্ট। ওকে, আচ্ছা তারপর দেখো এখানে একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হয়তো দেখা যাচ্ছে না, বইটা একটু শ্যাডো করা ছিল, তো অ্যাকচুয়ালি আমি করে দিই কোশ্চেনটা যে হাউ হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ দ্য এলিমেন্ট ডিসকভারড অ্যাকর্ডিং টু আইইউপিএসসি। ঠিক আছে, মানে আইইউপিএসসি রিকগনাইজড কতগুলো এলিমেন্ট আছে? 118। ঠিক আছে, আচ্ছা
তারপর দেখি আমরা পি ব্লক এলিমেন্ট কতগুলো আছে, পি ব্লক এলিমেন্ট 36 ইন নাম্বার, ঠিক আছে 36 ইন নাম্বার। এখন দেখো পি ব্লক এলিমেন্টের মধ্যে এক্সেপশন কোনটা, হিলিয়াম। কারণ কি পি ব্লক এলিমেন্টের মধ্যে কোন কোন গ্রুপ আছে, 13 14 15 16 17 এন্ড 18, ঠিক আছে 18 কে 8 এ বলা যায়, কিন্তু এটাকে জিরো গ্রুপ বলতে সায়েন্টিস্টরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতে আর কি। তাহলে 18 গ্রুপের মধ্যে হয়েও যেটা হিলিয়াম সেটা কিন্তু আমাদের এস ব্লক এলিমেন্টের মধ্যে পড়ছে। নরমালি 18 হওয়ার জন্য এটা হওয়ার কথা কোথায় ছিল, পি ব্লকে, বাট এটা কিন্তু এস ব্লকের মধ্যে পড়বে আর কি, ঠিক আছে। আচ্ছা এখন দেখো হোয়াট ইজ দ্য নাম্বার অফ এস ব্লক এলিমেন্ট, কত হবে 14। তাহলে এগুলো সবই আমাদের মোটামুটি পড়া কিন্তু হয়ে গেছে। পরেরটা দেখো হোয়াট ইজ দ্য নাম্বার অফ পি ব্লক এলিমেন্ট, ঝটপট অ্যানসার করে ফেলো, ক্লাসেই পড়া শেখা হয়ে যাবে। পি ব্লক এলিমেন্টের নাম্বার কত, ভেরি গুড 36। আচ্ছা এখন নতুন কিছু এলিমেন্ট এখানে দেওয়া আছে, যেমন নিউনিয়াম, ফ্লেভোরিয়াম, মস্কোভিয়াম, লিভারমোনিয়াম, টেনেসেন, অর্গানেসন। সো এইগুলার নাম্বারগুলো যদি পারো পড়ো, খুব বেশি ইম্পর্টেন্ট না, এই কারণে আমরা এটা দাগাই নাই কিন্তু, হ্যাঁ। আচ্ছা এখন দেখো ডি ব্লক এলিমেন্ট আমাদের গ্রুপ নাম্বার 3 থেকে শুরু করে গ্রুপ নাম্বার 12 পর্যন্ত যদি বলি আমরা, তাহলে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের ডি ব্লক এলিমেন্ট। এখন এই ডি ব্লক এলিমেন্টের মধ্যেও, এই ডি ব্লক এলিমেন্টের মধ্যে আবার কি আছে, ডি সাবগ্রুপ আছে, মানে যে আমরা একটু আগে সাবগ্রুপিং যেটা দেখলাম, মানে রোমান নাম্বারিং যেটা পড়লাম, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ডি ব্লকের মধ্যে পড়বে আর কি, হ্যাঁ। আচ্ছা তাহলে এটা নাম্বার কত টোটাল, 41। তাহলে এই পি ব্লক এলিমেন্ট এটা অলরেডি পড়া শেষ আমাদের, হ্যাঁ। এখন আসো যে এই যে আউটার মোস্ট টু সাবশেল অর ভ্যালেন্স শেল অফ ডি ব্লক এলিমেন্ট কন্টেইন কতগুলো ইলেকট্রন কন্টেইন করে সেটা এখানে দেখাইছে আর কি, হ্যাঁ। এটা হবে হচ্ছে n-1d, এটা 1 থেকে 10টা থাকতে পারে, আর ns এটাতে 1টা থাকতে পারে, আবার 2টা থাকতে পারে আর কি, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো ট্রানজিশন এলিমেন্টের ডেফিনিশন, একজন জানতে চাইছিল যে ভাই ট্রানজিশন এলিমেন্ট মানে কি। ট্রানজিশন এলিমেন্ট কোথায়, কোন ব্লকে ইনক্লুডিং, ট্রানজিশন এলিমেন্ট হচ্ছে ডি ব্লকে ইনক্লুডিং আর কি। তাই এখন এই ডি ব্লকের মধ্যে যে ট্রানজিশন এলিমেন্ট গুলো আছে, এই ট্রানজিশন এলিমেন্ট গুলোর কিছু ক্রাইটেরিয়া বা স্পেশাল কিছু প্রপার্টিজ আছে, সেই প্রপার্টিজ গুলো তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। যেমন এটার ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার, হ্যাঁ, এবং এটা হচ্ছে কালার্ড কম্পাউন্ড ফর্ম করে, এটা কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম করে, এটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, এদের প্যারাম্যাগনেটিক প্রপার্টিজ আছে, ঠিক আছে। প্যারাম্যাগনেটিক প্রপার্টিজ মানে কি, যদি আমরা এদেরকে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডে নিয়ে যাই, তখন এরা অ্যাট্রাক্ট করে ম্যাগনেটিক ফিল্ডে, ম্যাগনেটিক ফিল্ড দ্বারা এদেরকে অ্যাট্রাক্ট করে আর কি। যদি রিপালশন করতো তাহলে বলতাম ডায়াম্যাগনেটিক, ঠিক আছে, তাহলে বলতাম ডায়াম্যাগনেটিক। আর নিজে যদি ম্যাগনেট ফর্মে হয়ে যেত, বা নিজে যদি ম্যাগনেট ফর্ম করে ফেলতো, তখন আমরা এটাকে বলতাম হচ্ছে ফেরোম্যাগনেটিক আর কি। বুঝতে পেরেছি, ঠিক আছে। আচ্ছা কোশ্চেন দেখো এভাবে হতে পারে, যশোর বোর্ডে ছিল হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট নাম্বার অফ এস ব্লক এন্ড পি ব্লক এলিমেন্ট, অর্থাৎ এস এরটা আগে পি এরটা পরে, তাহলে কত হবে 14 এন্ড 36, এভাবে পরীক্ষা কোশ্চেন হতে পারে। আচ্ছা তাহলে এখান থেকে এই ট্রানজিশন এলিমেন্টের যে আমাদের প্রপার্টিজ গুলো আছে, এখান থেকে এমসিকিউ কোশ্চেন হতে পারে এভাবে যে হুইচ ওয়ান ইজ নট আ প্রপার্টি অফ ট্রানজিশন এলিমেন্ট, হুইচ ওয়ান ইজ নট কারেক্ট অ্যাকর্ডিং টু ট্রানজিশন এলিমেন্ট, হুইচ ওয়ান ইজ কারেক্ট অ্যাকর্ডিং টু ট্রানজিশন এলিমেন্ট, যে কোনো ভাবে কোশ্চেন কিন্তু হতে পারে আর কি। আচ্ছা এবারে আসি এফ ব্লক এলিমেন্ট। দেখো এফ ব্লক এলিমেন্টের মধ্যে এই যে ল্যান্থানাম থেকে শুরু করে লুটেসিয়াম পর্যন্ত টোটাল 15 এলিমেন্টকে বলা হয় হচ্ছে ল্যান্থানয়েড। আবার টোটাল দেখো যেটাকে বলি আমরা অক্টিনিয়াম থেকে শুরু করে লরেন্সিয়াম পর্যন্ত, হ্যাঁ, মানে হলো 89 থেকে শুরু করে আমাদের যে 103 পর্যন্ত, এদেরকে বলতেছি আমরা হচ্ছে অক্টিনয়েড অথবা অক্টিনাইড সিরিজ। এই দুইটা সিরিজ মিলে হবে হচ্ছে আমাদের এফ ব্লক। তবে এখানে একটা ডিফারেন্স আছে, সেটা কি, এই যে দেখো ল্যান্থানাম তারপর হচ্ছে অক্টিনিয়াম আর থোরিয়াম, এই তিনটা যদিও আমাদের দুইটা সিরিজে ইনক্লুডিং আছে, তারপরেও কিন্তু এদেরকে আমরা এফ ব্লক এলিমেন্ট বলতে পারি না। কারণ কি, ইলেকট্রনিক কনফিগারেশনে এদের লাস্টের যে ইলেকট্রনটা সেটা হচ্ছে ডিতে এন্ট্রি করে। যেমন ল্যান্থানাইডের জন্য এটা 5 ডিতে এন্ট্রি করে, আর অক্টিনিয়ামের জন্য 6 ডিতে এন্ট্রি করে, থোরিয়ামের জন্য হচ্ছে 6d2 মানে 6 ডিতে এন্ট্রি করে। এই কারণে টোটাল নাম্বার কত হয় 27 হয়। আচ্ছা ইনার ট্রানজিশন এলিমেন্টটা কোথায় পাই আমরা, এফ ব্লক এলিমেন্টের মধ্যে পাই। এখন ইনার ট্রানজিশন এলিমেন্টের নাম্বার কত, এই ইনার ট্রানজিশন এলিমেন্টের নাম্বার হচ্ছে 28। এটা একটু বই লিখে রাখবা, এটা মেডিকেলে আসা কোশ্চেন তো, এই কারণে একটু বই লিখে রাখবা। আচ্ছা এই নোমর দিয়ে গ্রুপ নাম্বার ক্যালকুলেশন আসছে। গ্রুপ নাম্বার ক্যালকুলেশন খুবই সোজা একটা জিনিস, কঠিন করে পেছানোর কোনো কিছুই নেই। চলো আমরা শিখে নিই এস ব্লক এলিমেন্ট কিভাবে গ্রুপ নাম্বার ক্যালকুলেশন করব। শেষ যেই আমাদের যেটাকে আমরা ভ্যালেন্স শেল বলি, হ্যাঁ, অথবা যেটাকে শেষ অরবিট বলি, ওই অরবিটের মধ্যে যতগুলো ইলেকট্রন থাকবে এস ব্লকের জন্য গ্রুপ নাম্বার হবে তত। যেমন যদি আমরা বলি যে তোমার NS1 যদি হয় তাহলে এটা হবে হচ্ছে গ্রুপ 1, ঠিক আছে। আবার যদি NS2 যদি হয় তাহলে এটা হবে কি গ্রুপ 2, অর্থাৎ আউটার মোস্ট যে অরবিট বা ভ্যালেন্স শেল যেটা আছে, এখানে যতগুলো ইলেকট্রন থাকবে তার গ্রুপ নাম্বার হবে হচ্ছে তত। আচ্ছা তারপর এটা আসি যে আমাদের পি ব্লকের জন্য কিভাবে ক্যালকুলেট করব। পি ব্লকের জন্য ক্যালকুলেট করব হচ্ছে ভ্যালেন্স শেলে কতগুলো ইলেকট্রন আছে, অর্থাৎ NS এবং NP তে কতগুলো ইলেকট্রন আছে, তার সাথে হচ্ছে 10 যোগ করব। যেমন আমরা একটু অ্যালুমিনিয়ামটা দিয়ে একটু বোঝার চেষ্টা করি। অ্যালুমিনিয়ামের যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করি, তখন দেখো তো কিরকম আসে। হ্যাঁ, নিয়নের জন্য আসবে হচ্ছে 10টা, তারপরে আসবে কি 3s2 3p1 এরকম আসবে, তাই না। 3s2 3p1, অ্যালুমিনিয়াম 13 তো 10 আর 3 কত হলো 13 হয়ে গেল। এখন তাহলে দেখি আমরা NS এ কয়টা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রন আছে, p তে কয়টা ইলেকট্রন আছে, মানে NP তে কয়টা ইলেকট্রন আছে, দুইটা, একটা ইলেকট্রন আছে। তাহলে এটার সাথে যোগ করব কত, 10 যোগ করে গ্রুপ নাম্বার কত পাই 13। তাহলে দেখো অ্যালুমিনিয়ামের গ্রুপ নাম্বার যে 13, এটা নিয়ে তো আমাদের কোনো সন্দেহ নাই। জাস্ট এই জিনিসটা তোমার এমসিকিউ কোশ্চেনে আসতে পারে যে হাউ উই ক্যান ক্যালকুলেট গ্রুপ নাম্বার ফর পি ব্লক এলিমেন্ট, এভাবে তোমার পরীক্ষা কোশ্চেন দিতে পারে আর কি। তারপর এটা দেখি আমরা গ্রুপ নাম্বার ফর ডি ব্লক এলিমেন্ট। ডি ব্লকের জন্য কি করতে হবে, দেখো NS এ কয়টা ইলেকট্রন আছে, n-1d তে কয়টা ইলেকট্রন আছে, এটাকে যোগ করতে হবে। জাস্ট একটা জিনিস যদি দেখি আমরা, যেমন n-1d NS এর ইলেকট্রনিক কনফিগারেশন, চলো একটু আমরা দেখার চেষ্টা করি। যেমন চলো আমরা যদি আয়রনেরটা যদি দেখার চেষ্টা করি, আয়রন, হ্যাঁ, আয়রন কত, আয়রন হচ্ছে 26, তাই না। এখন এই আয়রনের যে ইলেকট্রনিক কনফিগারেশন হয়, আমরা যদি আর্গন দিয়ে সহজ করে ফেলি, চলো আর্গনের পরে হচ্ছে 4s2, তারপর হচ্ছে 3d কত হবে, দেখো 3d6, তাই না। আর্গনের জন্য কত হবে, দেখো 3d6। তাহলে এখন তুমি এটাকে ক্যালকুলেট করো, এই NS, n মানে কত এখানে 4, তাহলে 4s এর মধ্যে কয়টা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রন, n-1d মানে 3d, 3d তে কয়টা ইলেকট্রন আছে, 6টা ইলেকট্রন, তাহলে কত হলো 8। চলো একটু আমাদের পিরিয়ডিক টেবিল দেখে আসি, আমাদের আয়রন আসলে 8 নম্বরের মধ্যে আছে কিনা। এই দেখো আয়রন কিন্তু 8 নম্বরের মধ্যে আছে আর কি, হ্যাঁ, এই যে দেখো আয়রন হচ্ছে 8 নম্বরের মধ্যে আছে, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা ডি ব্লক এলিমেন্টেরও কি করতে পারি, এভাবে করে গ্রুপ নাম্বার ক্যালকুলেট করতে পারি। আচ্ছা তারপর এটা দেখো এফ ব্লক। এফ ব্লকের এলিমেন্টগুলোর নাম যেমন কঠিন, বা এফ ব্লক আমাদের কাছে কঠিন লাগলেও এফ ব্লকের গ্রুপ ক্যালকুলেট করা সবচেয়ে সোজা, ঠিক আছে। এফ ব্লকের গ্রুপ আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি, সবাই হচ্ছে গ্রুপ 3 এর মধ্যে পড়ে, ঠিক আছে। ক্লিয়ার সবাই কিন্তু গ্রুপ 3 এর মধ্যে পড়বে এফ ব্লকের গুলো। ওকে, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে দেখো তো এই আইডিয়াল এলিমেন্টের মধ্যে কারা কারা পড়বে, একটু আমি কুইজটা দিচ্ছি, একটু আগে কিন্তু আমরা পরে আসছি। আইডিয়াল এলিমেন্ট কারা কারা পড়বে, ঝটপট একটু বলে ফেলো। আমি কুইজটা দিচ্ছি, তোমরা উত্তর করে ফেলো, হ্যাঁ, ঝটপট উত্তর করে ফেলো। আইডিয়াল এলিমেন্টের মধ্যে কারা কারা পড়বে। আচ্ছা পুরোটা শেষ করি, মোটামুটি সবাই পারছে, দুই একজনের একটু মিসকনসেপশন হইছে। ভাইয়া আইডিয়াল এলিমেন্ট হবে হচ্ছে আমাদের এই এলিমেন্ট অফ থার্ড পিরিয়ড এন্ড সেকেন্ড পিরিয়ড, এটা হলো আইডিয়াল এলিমেন্ট, কারণ এদের মধ্যে আমরা কোনো রকমের এক্সেপশন বা কোনো কিছু দেখতে পাই না। রিপ্রেজেন্টেটিভ যদি বলতো এস আর পি, রিপ্রেজেন্টেটিভ বলে হচ্ছে এস ব্লক আর পি ব্লক, রিপ্রেজেন্টেটিভ বললে এস ব্লক পি ব্লক। আইডিয়াল বললে হবে কি, আইডিয়াল বললে হবে হচ্ছে আমাদের গ্রুপ 2 মানে সরি পিরিয়ড 2 পিরিয়ড 3, একটু ক্লিয়ার করে নাও সবাই। আইডিয়াল বললে হচ্ছে পিরিয়ড 2 পিরিয়ড 3, রিপ্রেজেন্টেটিভ বললে এস ব্লক পি ব্লক, রিপ্রেজেন্টেটিভ বললে এস ব্লক পি ব্লক, ঠিক আছে। আচ্ছা তারপর দেখি
এইগুলো ভাই মুখস্থ জিনিস সব করে ফেলছি আমরা। অ্যালকালি মেটাল কারা কারা, হ্যাঁ অ্যালকালি আর্থ মেটাল কারা কারা, কোন গ্রুপ, কয়েনেজ মেটাল শিখে ফেলছি, হ্যাঁ সব শিখা শেষ। চ্যালকোজেন, চ্যালকোজেনে কারা কারা আছে, হ্যালোজেনে কারা কারা আছে, ইনার্ট গ্যাস, নোবেল গ্যাস, ব্রিজ এলিমেন্ট, রেয়ার গ্যাস, এরা কারা কারা আছে সবগুলো শিখা শেষ। এই যে এই নাম্বার এলিমেন্ট নাম্বার এটা হচ্ছে নাইস টু নো, যদি কেউ পড়ো ভালো, কিন্তু একদম পড়তেই যে হবে ওরকম না, কিন্তু এই গ্রুপ নাম্বার ভেরি 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 ইম্পর্টেন্ট, এবং এলিমেন্ট কারা কারা আছে ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে সামনে যাই। রেয়ার আর্থ এলিমেন্ট এটাকে বলা হয় হচ্ছে ল্যান্থানাইট সিরিজ, হ্যাঁ ল্যান্থানাইট এলিমেন্ট যেগুলো আছে। মেটালয়েড এটা খুব খুব ইম্পর্টেন্ট, কয়টা মেটালয়েড আছে, রেয়ার আর্থ এলিমেন্ট কয়টা আছে, এই নাম্বারটা জানতে হবে। দেখো নাম্বার কিন্তু ভাইয়া বলে দিচ্ছি, কোথায় কোথায় জানতে হবে, কোথায় কোথায় না জানলেও চলবে, সবই বলে দিচ্ছি। তাহলে কি হবে এটা দেখো, এই যে আমাদের বোরন, জার্মেনিয়াম, সিলিকন, আর্সেনিক, ঠিক আছে সবগুলা এগুলো কিন্তু আমরা পড়ে আসছি আর কি। বড় ছেলে যেন আজ সব থেকে অপয়া, অপয়া মানে মেটালয়েড। রগ এলিমেন্ট হচ্ছে হাইড্রোজেন, আইডিয়াল এলিমেন্ট এই যে দেখো সেকেন্ড এন্ড থার্ড পিরিয়ড যারা আছে এদেরকে বলি আমরা আইডিয়াল এলিমেন্ট আর কি। আর নোবেল মেটাল, নোবেল মেটাল এরা হচ্ছে কারা কারা, মানে যে মেটালগুলো দিয়ে মানুষ হচ্ছে অর্নামেন্টস বানায় তারা হচ্ছে নোবেল মেটাল আর কি। সিউডো হ্যালোজেন এটা ঘোষালের বইয়ের, এটা ঘোষালের বইয়ের একটা কনসেপ্ট সিউডো হ্যালোজেন, জাস্ট এক্সাম্পলগুলো একটু দেখে রাখবা, অত ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা এখন যে কনসেপ্টটা আসছে সেটা হচ্ছে কি, মানে পজিশন অফ এলিমেন্ট ইন পিরিয়ডিক টেবিল ফ্রম ইলেকট্রনিক কনফিগারেশন, মানে ইলেকট্রনিক কনফিগারেশন থেকে কিভাবে আমরা কোন একটা এলিমেন্টকে পিরিয়ডিক টেবিলে পজিশন বের করতে পারি। নরমাল নিয়মটা আগে জানি, তারপরে আমরা কিছু হ্যাক্স শিখবো কিভাবে সহজে বের করা যায়। নরমাল নিয়মটা কি, প্রথমে হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন করতে হয়। যেমন আমরা যদি বলি সোডিয়ামের আমরা পজিশন বের করব, সোডিয়ামের পজিশন বের করলে তাহলে সোডিয়ামের জন্য আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করলে নিয়ন, নিয়ন মানে হচ্ছে 10টা নিয়নের মতো হবে, তারপরে হচ্ছে কি 3s1, ঠিক আছে। তাহলে এখন এটা আমরা কি বের করব, পিরিয়ড নাম্বার বের করব, এটা পিরিয়ড নাম্বার বের করব, এটা গ্রুপ নাম্বার বের করব, ঠিক আছে। আচ্ছা পিরিয়ড নাম্বার কিভাবে বের করতে হয়, যে কোনো একটা ইলেকট্রনিক কনফিগারেশনের মধ্যে তার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ম্যাক্সিমাম যত হয় পিরিয়ড নাম্বার তত হয়। তাহলে দেখো তো এই যে আমাদের যে সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত হবে, 3 হবে। তাহলে এই সোডিয়ামের পিরিয়ড নাম্বার কত হবে, 3 হবে। আর গ্রুপ নাম্বার ক্যালকুলেট কিভাবে করি আমরা, গ্রুপ নাম্বার যেটা শিখে আসলাম, এস ব্লকের জন্য একরকম, পি ব্লকের জন্য একরকম, ডি ব্লকের জন্য একরকম, যেহেতু এটা শেষে এস অরবিটালে ইলেকট্রন এন্ট্রি করেছে তার মানে এটা একটা এস ব্লক এলিমেন্ট, তাহলে এটা যদি গ্রুপ নাম্বার আমি ক্যালকুলেট করি তাহলে শেষে ভ্যালেন্স ইলেকট্রন যতগুলো থাকবে তার গ্রুপ নাম্বার কত হবে, তাহলে এটা গ্রুপ নাম্বার হবে হচ্ছে গ্রুপ 1, ঠিক আছে। এভাবে বের করা যায়। এছাড়া সহজ কিছু নিয়ম আছে, সহজ নিয়মের জন্য আমরা একটু শিখি, চলো আমরা একটু শিখি। দেখো আমাদের ইলেকট্রনিক কনফিগারেশনের চাইতেও সহজ নিয়মে কিভাবে করতে পারি আমরা সেই জিনিসটা দেখতেছি। বলো তো দেখি আমাদের যে ইনার্ট গ্যাস যারা আছে, ইনার্ট গ্যাসের মধ্যে কারা কারা আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন আর হলো কি অর্গানিসান। এখন তোমার কি মনে আছে এদের কার অ্যাটমিক নাম্বার কত, এটা একটু মনে রাখতে হবে। হিলিয়ামে হলো 2, নিয়নের কত 10, আর্গনের কত 18, ক্রিপ্টনের কত 36, জেননের কত 54, রেডনের কত 86, অর্গানিসানের কত 112, সরি 118। এই নাম্বারগুলোকে না আমরা কি বলি জানো, ম্যাজিক নাম্বার বলি। কেন ম্যাজিক নাম্বার বলি এটাকে একটু খেয়াল করে দেখো। এই আমাদের হিলিয়াম যেটা আছে এটা আমাদের কোন পিরিয়ডে আছে, এটা পিরিয়ড নাম্বার কোথায় আছে, হিলিয়ামের পিরিয়ড নাম্বার হচ্ছে 1, ঠিক আছে। হিলিয়ামের পিরিয়ড নাম্বার 1, নিয়নের পিরিয়ড নাম্বার কত 2, আর্গনের পিরিয়ড নাম্বার কত 3, ক্রিপ্টনের পিরিয়ড নাম্বার কত 4, জেননের পিরিয়ড নাম্বার কত 5, রেডনের 6, অর্গানিসনের কত 7, ঠিক আছে। কেন ম্যাজিক বললাম, কারণ দেখো ম্যাজিকের মতো আমরা যদি এরপরের পিরিয়ডে কতগুলো এলিমেন্ট আছে এটাকে যদি যোগ করি তাহলে আমরা কিন্তু আমাদের এই ইনার গ্যাসের অ্যাটমিক নাম্বারটাকে পেয়ে যাই। কিভাবে একটু যদি খেয়াল করো, যেমন দেখো প্রথমটা তো দুইটা, এটা নিয়ে কোনো কথা নাই, প্রথম পিরিয়ডে দুইটা এলিমেন্ট আছে, পরের পিরিয়ডে কয়টা এলিমেন্ট আছে, পরের পিরিয়ডে কয়টা এলিমেন্ট আছে 8টা, তো 2 এর সাথে 8 যোগ করলে কত হয় 10। তাহলে আমাদের থার্ড পিরিয়ডে কয়টা এলিমেন্ট আছে, থার্ড পিরিয়ডে 8টা এলিমেন্ট আছে, 8 এর সাথে 10 যোগ করলে কত হয় 18, এই যে এখানে দেখো আসছে 18। আমাদের থার্ড পিরিয়ড গেল, সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড 8টা করে, ফোর্থ পিরিয়ডে কতগুলো এলিমেন্ট আছে 18, তাহলে 18 18 কত হইছে 36 হইছে আর কি। আমাদের ফিফথ পিরিয়ডে কতগুলো ইলেকট্রন আছে, এখানে কতগুলো এলিমেন্ট আছে 18, তাহলে এখানে 18 18 কত হইছে দেখো 54 হইছে আর কি, ঠিক আছে। তারপর দেখো আমাদের সিক্সথ পিরিয়ডে কতগুলো আছে 36, সেভেন্থ পিরিয়ডে কতগুলো আছে 36, এই 54 আর 36, ঠিক আছে সরি 32, 36 কেন লিখছি 54 আর হচ্ছে 32, এটা হবে হচ্ছে 32, তাহলে এখানে হবে কত 32, এই যে 4 আর 2 তে কত হয় 6 আর 5 আর 3 তে কত হয় 8, তাহলে 86, 86 এর সাথে 32 যদি যোগ করি তাহলে হবে কত 118। তাহলে দেখছো তো ম্যাজিক কোথায়, এখানেই হচ্ছে ম্যাজিক। এখন এই নাম্বারগুলোকে বলতেছি আমরা হচ্ছে ম্যাজিক নাম্বার, এই যে 2 10 হ্যাঁ 18 এগুলোকে বলতেছি আমরা ম্যাজিক নাম্বার। এবং এই ম্যাজিক নাম্বারগুলো দিয়ে আমরা আরো ম্যাজিক করতে পারি। কিরকম ম্যাজিক করব, এই ম্যাজিক নাম্বারগুলোকে দেখে আমরা যে কোনো এলিমেন্টকে তার পিরিয়ডিক টেবিলের পজিশন বের করতে পারবো। কিভাবে একটু আবার একটু খেয়াল করো। তাহলে একটা জিনিস একটু খেয়াল করো তো, যখন বলবো আমরা কোনো একটা এলিমেন্টের পিরিয়ড নাম্বার, কোনো একটা এলিমেন্টের অ্যাটমিক নাম্বার 2 থেকে 10 এর মাঝামাঝি, এটা তাহলে কোন পিরিয়ডের মধ্যে হবে, এটা তাহলে আমাদের এই যে সেকেন্ড পিরিয়ডের মধ্যে হবে। যখন 10 থেকে 18 এর মাঝামাঝি এটা কোন পিরিয়ডে হবে, থার্ড পিরিয়ডে হবে। যখন 18 থেকে 36 এর মাঝামাঝি এটা কোন পিরিয়ডে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে প্রথমটা এটা প্রথম পিরিয়ডে, তারপরে হচ্ছে আমাদের যদি বলি আমরা 2 থেকে 10 এর মাঝামাঝি যদি হয়, হ্যাঁ 2 থেকে 10 এর মাঝামাঝি হলে সেকেন্ড পিরিয়ড, 10 থেকে 18 এর মাঝামাঝি হলে বলবো থার্ড পিরিয়ড, 18 থেকে 36 এর মাঝামাঝি হলে বলবো আমরা ফোর্থ পিরিয়ড, ঠিক আছে। 36 থেকে 54 এর মাঝামাঝি হলে ফিফথ, 54 থেকে 86 এর মাঝামাঝি হলে সিক্স, 86 থেকে 118 এর মাঝামাঝি হলে সেভেন্থ পিরিয়ড। এতটুকু বুঝতে পেরেছো, একটু যদি বলতে। বুঝতে পেরেছি আশা করি, হ্যাঁ তাহলে আমরা সামনে যাবো, এটা অনেক সহজ, একদম সহজে পারবো ইনশাআল্লাহ। ওকে আচ্ছা ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা চলো তাহলে আমরা আগাই। এখন দেখো প্রথম যেটা দিছে সেটা হচ্ছে বলছে কি 18, সেটা তো খুবই সহজ। 18 এর পিরিয়ড নাম্বার কত, গ্রুপ নাম্বার কত, 18 এর পিরিয়ড নাম্বার কত, গ্রুপ নাম্বার কত, ঝটপট বলে ফেলো। 18 হলে পিরিয়ড নাম্বার কত হবে, এই ম্যাজিক নাম্বার দেখে বলো। যদি 18 হয় পিরিয়ড নাম্বার কত হবে, 18 হলে পিরিয়ড হবে হচ্ছে 3 আর গ্রুপ কত হবে, গ্রুপ হবে হচ্ছে 18, 18 এর জন্য গ্রুপ নাম্বার হবে হচ্ছে কত 18, ঠিক আছে। পিরিয়ড নাম্বার 3 গ্রুপ নাম্বার 18, তাহলে প্রথমটা শেষ, পরেরটা দেখি। পরেরটাতে বলছে কি 22, পরেরটাতে বলছে হচ্ছে 22। যখন এরকম বলবে তখন তুমি যেটা করবা সেটা হলো যে এটা কোন পিরিয়ডে আছে তাহলে সেটা আমরা বের করে ফেলি। দেখো তো 22 কত কত মাঝামাঝি, ম্যাজিক নাম্বার কত কত মাঝামাঝি আছে, ম্যাজিক নাম্বার 18 আর হচ্ছে 36 এর মাঝামাঝি আছে। যদি 18 36 এর মাঝামাঝি থাকে তাহলে 22 যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টের জন্য পিরিয়ড নাম্বার কত হবে, ঝটপট বলো তো। পিরিয়ড নাম্বার কত হবে, ঝটপট বলো। 4, ভেরি গুড, পিরিয়ড নাম্বার হবে হচ্ছে 4। তাহলে এটা গ্রুপ নাম্বার কিভাবে ক্যালকুলেট করব, চলো একটু আমরা দেখার চেষ্টা করি। দেখো পিরিয়ড নাম্বার 4 এর মধ্যে 36 নাম্বার এলিমেন্ট যেটা আছে এটার গ্রুপ নাম্বার কত হয় 18, এটার গ্রুপ নাম্বার কত হয় 18। এবং এই পিরিয়ড নাম্বার 4 এর মধ্যে তাহলে 22 নাম্বার যে এলিমেন্ট আছে এটার গ্রুপ নাম্বার কত হবে সেটাই আমাকে বের করতে হবে আর কি, ঠিক আছে। এখন একটু খেয়াল করে দেখো 36 আর 22 এর মধ্যে ডিফারেন্স যত, 18 আর ওই গ্রুপের মধ্যে ডিফারেন্স কত, সেম হবে না? তাহলে একটু চিন্তা করো 36 আর 22 এর মধ্যে ডিফারেন্স কত, জাস্ট বিয়োগ করো, 36 থেকে 22 বিয়োগ করো, তাহলে কত হবে এখানে 4, তাহলে কত হলো এখানে 4, হ্যাঁ। তাহলে এখন হচ্ছে আমাদের 3 থেকে 12 থাকে হচ্ছে 1, তাহলে এই আমার 18 আর এটার যে গ্রুপ নাম্বার হবে, হ্যাঁ এটার যে গ্রুপ নাম্বার হবে এখানে লিখে দিই, যেগুলো হচ্ছে আমরা গ্রুপ বুঝাচ্ছি আর কি, হ্যাঁ। এই 18 আর এই 22 নাম্বার এলিমেন্টের যে গ্রুপ নাম্বার হবে তাদের মধ্যে ডিফারেন্স কত থাকবে 14। তাহলে বলো তো এটা কত হওয়া উচিত, এটা হওয়া উচিত হচ্ছে 4, ঠিক আছে, এটা হওয়া উচিত কত 4, ঠিক আছে। তাহলে খুব সহজে আমরা বুঝতে পারতেছি এই যে 22 নাম্বার যে এলিমেন্টটা, 22
2 নাম্বারের এলিমেন্টের জন্য আমাদের গ্রুপ নাম্বার কত হওয়া উচিত? গ্রুপ নাম্বার হওয়া উচিত হচ্ছে 4। আমরা পিরিয়ডিক টেবিল যদি দেখি, পিরিয়ডিক টেবিল দেখলেও কিন্তু এটা গ্রুপ নাম্বার কিন্তু 4ই আসে। হ্যাঁ, তোমরা একটু দেখতে পারো, এটা হলো 4ই আসে গ্রুপ নাম্বার। ওকে, তারপর এটা দেখো 29, একই রকম ভাবে সলভ করো তোমরা এটা। 29 এটা সলভ করো একই রকম ভাবে। খেয়াল করো 29 যদি হয় তো ইজি তো, পিরিয়ড নাম্বার কত হবে? 4, তাহলে গ্রুপ নাম্বার কত হবে? ওই যে এভাবে ক্যালকুলেট করতে হবে আর কি। তাহলে একই রকম 36, আর এখানে হবে কত? 36 এটা হলো কত? 18 এর মধ্যে। আর তুমি বের করতে চাও কতটা? তুমি বের করতে চাও হচ্ছে 29 এটা। তাহলে দেখো 36 - 29 কত হয়? 36 - 29 হবে হচ্ছে 7। তাহলে এখানে দেখো 18 - 7 সমান কত হবে? সেটাই তোমার গ্রুপ নাম্বার। 18 - 7 সমান কত হবে? সেটাই তোমার গ্রুপ নাম্বার, তাহলে 11। তাহলে দেখো 29 যে এলিমেন্ট আছে, অ্যাটমিক নাম্বার 29 যেটা আছে, সেটাকে আমরা কি বলতেছি? অ্যাটমিক নাম্বার 29 যেটা আছে সেটাকে আমরা কোন গ্রুপে বলতেছি? গ্রুপ নাম্বার 11 বলতেছি, তাই না? তাহলে গ্রুপ নাম্বার 11, ঠিক আছে? তাহলে গ্রুপ নাম্বার কত হচ্ছে? 11 হচ্ছে। এতটুকু বুঝা গেছে কিনা? ওকে, সামনে যাই তাইলে। এখন দেখো পরেরটা দেখো, গ্রুপ নাম্বার 16, সরি এলিমেন্ট নাম্বার 16। এলিমেন্ট নাম্বার যদি 16 হয় তাহলে দেখো চিন্তা করব এটা কোন পিরিয়ডের মধ্যে। হ্যাঁ, ডি নাম্বারটা হচ্ছে এলিমেন্ট নাম্বার 16। এলিমেন্ট নাম্বার 16 হলে পিরিয়ড কত হবে? এটা পিরিয়ড হবে 3। তাহলে গ্রুপ কত হবে দেখো তো? 18 যদি হয় 18, তাহলে 16 কত হবে? 16। এটা আরো সোজা। 18 যদি হয় 18, 16 হবে হচ্ছে 16। ভেরি গুড, তোমরা অনেক ভালো। আচ্ছা, তারপরটা বের করি। 48 এটা বের করি। তাহলে দেখো 48 ম্যাজিক নাম্বার কত মধ্যে আছে? 48 আছে হচ্ছে ম্যাজিক নাম্বার 36 আর হচ্ছে 54 এর মধ্যে। তাহলে পিরিয়ড নাম্বার কত হবে? তাহলে পিরিয়ড নাম্বার হবে হচ্ছে কত? 5, তাই না? পিরিয়ড নাম্বার হবে কত? 5। এখন আসি 48 এর গ্রুপ নাম্বার কত হবে? 48 এর গ্রুপ নাম্বার কত হবে? এই 5th পিরিয়ডে আমাদের 54 যে এলিমেন্ট আছে, 54 এলিমেন্টের জন্য আমাদের গ্রুপ নাম্বার হবে হচ্ছে 18। তাহলে আমাদের এই 5th পিরিয়ডের 48 এর জন্য গ্রুপ নাম্বার কত হবে সেটা আমরা বের করব, ঠিক আছে? কিভাবে বের করা যায় দেখো, এই যে 54 থেকে 48 ডিফারেন্স কত? দেখো তো ডিফারেন্স কত? 6। ডিফারেন্স কত হয়? 6, তাই না? আচ্ছা, এখন তাহলে 18 এর সাথে 6 ডিফারেন্স হবে কার? 18 এর সাথে 6 ডিফারেন্স হবে কার? 12 এর, ঠিক আছে? 18 এর সাথে 6 ডিফারেন্স হবে কার? 12 এর। তাহলে যেটা আমাদের 48 নাম্বার এলিমেন্ট অর্থাৎ ক্যাডমিয়াম যেটা আছে, এটা কিন্তু আমাদের গ্রুপ নাম্বার 12 হবে আর কি, ঠিক আছে? তাহলে পিরিয়ড 5 আর গ্রুপ নাম্বার হবে হচ্ছে কত? 12। এখন তোমরা একটু আমাকে এই এফেক্টটা ক্যালকুলেট করে দিতে পারবা? এটা একটু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? চলো একটু দেখি। এই ম্যাজিক নাম্বারগুলো দিয়ে আমরা এই ফিফথ পিরিয়ড পর্যন্ত সবারটা এক নিয়মে ক্যালকুলেট করব, সবারটা এক নিয়মে ক্যালকুলেট করে ফেলবো, ঠিক আছে? কিন্তু এই ফিফথ এর পরে যারা আছে এদেরটা ক্যালকুলেট করতে গেলে একটু চিন্তা করতে হবে, কি যে এই গ্রুপ নাম্বারটা, বিশেষ করে গ্রুপ নাম্বার ক্যালকুলেশন, পিরিয়ড নাম্বার তো সহজ, কারণ 54 থেকে 86 এর মধ্যে হলে 6 পিরিয়ড, আর 86 থেকে তোমার 118 এর মাঝামাঝি হলে 7 পিরিয়ড। এটা তো খুব ইজি। বাট গ্রুপ নাম্বার ক্যালকুলেট করতে গেলে ল্যান্থেনাইট সিরিজ আর অক্টিনাইট সিরিজ দুইটা কথা একটু খেয়াল রাখতে হবে। চিন্তা করো তো ল্যান্থেনাইট সিরিজ কথা ছিল একটু বলো তো দেখি। ল্যান্থেনাইট সিরিজ কত থেকে কত ছিল? ক্লাসে মুখস্থ হয়েছে কিনা দেখি। ল্যান্থেনাইট সিরিজ কত থেকে কত ছিল একটু বলো দেখি। ল্যান্থেনাইট সিরিজ 57 থেকে 71। ভেরি গুড, 57 থেকে 71। তাহলে দেখো যেসব এলিমেন্ট 57 থেকে 71 এর মাঝামাঝি হবে তাদের জন্য গ্রুপ কত হবে? গ্রুপ নাম্বার 3 হবে। আবার দেখো অক্টিনাইট সিরিজ ছিল 89 থেকে শুরু করে আমাদের 103 পর্যন্ত, তাহলে এদের জন্য গ্রুপ নাম্বার কত হবে? 3 হবে। তাহলে যেসব নাম্বার এর মাঝামাঝি পড়বে 57 থেকে 71 অথবা 89 থেকে 103, এই দুইটার মাঝামাঝি সিরিজের মধ্যে যতগুলো নাম্বার পড়বে সবার জন্যই হচ্ছে আমাদের গ্রুপ নাম্বার হবে কত? 3। সবার জন্য গ্রুপ নাম্বার কত হবে? 3। এতটুকু বুঝতে পেরেছি তো? তাহলে এখন তোমরা বলে ফেলো তো 59 এর জন্য পিরিয়ড কত হবে, গ্রুপ কত হবে? ঝটপট বলে ফেলো তো 59 এর জন্য গ্রুপ কত হবে আর পিরিয়ড কত হবে? ঝটপট। সবার আগে কারেক্ট অ্যান্সার কে দিছে? শ্রেয়া দিছে সবার আগে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এখন অনেকেই কারেক্ট দিচ্ছে বাট কয়েকজন ভুল দিছে। মাত্র তো শিখলাম 59 এটা কার কার মাঝে আছে? 54 এবং 86 এর মাঝে আছে। তাহলে পিরিয়ড নাম্বার কত হবে? পিরিয়ড নাম্বার হবে হচ্ছে 6, ঠিক আছে? এখন দেখো তাহলে গ্রুপ নাম্বার কত হবে? আমি বলছি কি 57 থেকে 71 এর মাঝে হলে গ্রুপ নাম্বার কত হবে? 3। আবার 89 থেকে 103 এর মাঝে হলে গ্রুপ নাম্বার কত হবে? 3। তাহলে এই 59 এটা তো 57 এবং 71 এর মাঝেই পড়ছে, তাই না? তাহলে গ্রুপ নাম্বার কত হওয়া উচিত? 3 হওয়া উচিত। ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে? এতটুকু পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি তো? তাহলে যে কোনো নাম্বার যদি দেওয়া থাকে সলভ করতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সলভ করতে পারবো আমরা। কখনো কখনো পরীক্ষায় নাম্বার না দিয়ে কখনো কখনো দেখা যায় কি তোমার যে কোনো একটা এলিমেন্ট দিয়েছে, নাম্বার না দিয়ে যে কোনো একটা এলিমেন্ট দিয়েছে। যেমন এই যে আমাদের গত বছরে একটা প্রশ্ন ছিল এরকম যে হোয়াট ইজ দ্য পিরিয়ড এন্ড গ্রুপ অফ দ্য লেড ইন পিরিয়ডিক টেবিল। লেড ইন পিরিয়ডিক টেবিল। তাহলে এটা আমরা কিভাবে পড়তে পারি? কারণ এটা পড়তে গেলে তো আসলে লেডের তো আমাদের এক্সাক্ট ইলেকট্রনিক কনফিগারেশন তো মনেই নাই, অ্যাটমিক নাম্বার মনে নাই। তাহলে এখানে হেক্স কি? এখানে হেক্স হচ্ছে আমাদের সেই কোন গ্রুপের মেম্বার কোনটা সেটা বের করা। চলো একটু দেখি আমরা লেড কোন গ্রুপের মেম্বার সেটা বের করার চেষ্টা করা। মনে আছে তো লেড কোন গ্রুপের মেম্বার? মনে আছে লেড কোন গ্রুপের মেম্বার? মনে আছে নাকি নাকি নাই? পড়ছি কিন্তু আজকে। ও এসএসসি তে পড়লেই লাভ। এটা এটা কোনটার জন্য? 16 এর জন্য। আচ্ছা দেখো মনে পড়ে কিনা। কাদলে, শার্ট, গেঞ্জি, স্যান্ডেল, পাবে, ফিরে। মনে পড়ে? কাদলে ও এসএসসি তে পড়ে এটা চ্যালকোজেন, কিন্তু গ্রুপ নাম্বার 14 এ হবে। গ্রুপ নাম্বার কোথায় হবে? 14 এ হবে। তাহলে এটা হচ্ছে গ্রুপ নাম্বার 14 এর জন্য। কাদলে, শার্ট, গেঞ্জি, স্যান্ডেল, পাবে, ফিরে। এখন দেখো তুমি তাহলে গ্রুপ নাম্বার 12 এটাও হবে না, গ্রুপ নাম্বার 13 এটাও হবে না। গ্রুপ 14 এর দুইটা দেওয়া আছে। তাহলে পিরিয়ড কত হবে? 6 পিরিয়ড হবে নাকি হচ্ছে আমাদের 5 পিরিয়ড হবে? ঝটপট বলো তো দেখি 5 হবে নাকি 6 হবে? এটা বের করারও তুমি এই যে নেমোনিক শিখছো, নেমোনিক থেকেই বের করতে পারবা। আচ্ছা, এই গ্রুপ নাম্বার 14 এর কি প্রথম পিরিয়ডে কোনো এলিমেন্ট আছে? নাই। এই গ্রুপ নাম্বার 14 শুরু হয়েছে কোন পিরিয়ড থেকে? আমাদের সেকেন্ড পিরিয়ড থেকে শুরু হয়েছে। তাহলে এটা পিরিয়ড সেকেন্ড, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, ঠিক আছে? তাহলে লেট কোন পিরিয়ডে হলো? লেট হলো হচ্ছে 6 পিরিয়ড, গ্রুপ নাম্বার 14, ঠিক আছে? তাহলে এরকম আসলে যে কোনোটা পারবা তো? পারবা না? আচ্ছা এখন তাহলে আমাকে পোলোনিয়াম বের করে দেখাও তো তোমরা। পোলোনিয়াম ঝটপট একটু পোলোনিয়ামটা বের করে দেখো। পোলোনিয়াম ধরো পরীক্ষা আসলো, পোলোনিয়াম পারবা এটা? আচ্ছা ভেরি গুড, শ্রেয়া সবার আগে অ্যান্সার দিছে, কারেক্ট অ্যান্সার। লাভ, তাই না? ও এসএসসি তে পড়লেই লাভ। তাহলে গ্রুপ নাম্বার কোনটা? এটা হলো 16। তাহলে পোলোনিয়ামের জন্য আমরা বলবো কি পিরিয়ড কত, গ্রুপ কত। তাহলে গ্রুপ নাম্বার কত হয়ে গেল? 16। তাহলে পিরিয়ড কত হবে? দেখো ও এর জন্য হচ্ছে 2, তাহলে 3, তাহলে এটা 4, তাহলে এটা 5, তাহলে পোলোনিয়াম কত? 6। তাহলে পিরিয়ড নাম্বার 6, গ্রুপ নাম্বার 16। এভাবেও কিন্তু পরীক্ষায় তোমার প্রশ্ন হতে পারে আর কি, ঠিক আছে? আচ্ছা সামনে যাই। আচ্ছা এটা একটা কুইজে দেওয়া, কুইজটা দিব না তোমাদেরকে, জাস্ট একটু পড়ানোর জন্য আর কি। সিলভার, হ্যাঁ, এই সিলভারের এলিমেন্টটা কোন পিরিয়ডিক টেবিলের কোন গ্রুপে আছে? নরমালি সিলভার কার সাথে আছে বলো তো দেখি, কোন গ্রুপে আছে? জাস্ট একটু গ্রুপ নাম্বারটা বলো দেখি, মনে আছে কিনা সিলভারের গ্রুপ নাম্বারটা বলো। ভেরি গুড, গ্রুপ নাম্বার 11। ভেরি গুড, গ্রুপ নাম্বার কত? 11। একটু আগে শিখে আসছি আমরা, দেখো শিখেছিলাম না যে কপার, সিলভার, অরাম এরা আছে কোথায়? গ্রুপ নাম্বার 11 এর মধ্যে। আর এই গ্রুপ নাম্বার 11 টাকে যখন আমরা আমাদের এই তোমার রোমান নাম্বারে বলবো তখন এটাকে কি বলি আমরা? 1b বলি। তখন কি বলি আমরা এটাকে? 1b বলি। তাহলে অ্যানসার কত হবে? এটা অ্যানসার হবে অপশন এ, ঠিক আছে? 1b।
1B হবে। ভেরি গুড। তো তোমরা অনেক কিছু পারো। আচ্ছা, জেনারেল প্রপার্টিজ অফ ডিফারেন্ট ব্লক এলিমেন্ট, ঠিক আছে? আচ্ছা, এখানে জেনারেল প্রপার্টিজ অফ ডিফারেন্ট ব্লক এলিমেন্টটা পড়ার আগে আমরা আসল নামাজের ব্রেকটা নিয়ে নিই, হ্যাঁ? আসল নামাজের ব্রেকের পরে আমরা এস ব্লক এলিমেন্ট আর টি ব্লক এলিমেন্টের যে জেনারেল প্রপার্টিজ গুলো আছে সেই প্রপার্টিজ গুলো নিয়ে আলোচনা করে ক্লাসটা শেষ করে দেব ইনশাআল্লাহ। ওকে, আর বেশি পড়াশোনা কিন্তু বাকি নাই। এখন যা বাকি আছে সব একটু বইয়ের পড়া, ম্যাক্সিমাম হচ্ছে বইয়ের পড়া। বইয়ের কোন জায়গা থেকে কিরকম প্রশ্ন আসে সেই জিনিসগুলো দেখাবো আর কি। তাহলে আমরা এখানে আসল নামাজের একটা ব্রেক দিচ্ছি। নামাজ ব্রেক 10 মিনিট। 10 মিনিটের বেশি দেওয়া যাবে না, আজকে কন্টেন্ট একটু মোটামুটি বেশি আছে আর কি, হ্যাঁ? ওকে।
ঠিক আছে, ওয়েলকাম ব্যাক সবাইকে। চলো আবার শুরু করি পড়াশোনা। হ্যাঁ, আচ্ছা। সো জেনারেল প্রপার্টিজ অফ দ্য ডিফারেন্ট ব্লক এলিমেন্ট। তো এস ব্লক এলিমেন্টের মধ্যে আমরা জানি কোন কোন গ্রুপ আছে। গ্রুপ 1 আছে আর হচ্ছে কি আছে, গ্রুপ 2 আছে। তাহলে এখন যেটা গ্রুপ 1 এটাকে কি বলি আমরা, অ্যালকালি মেটাল। ঠিক আছে, অ্যালকালি মেটাল। আর গ্রুপ 2 তে যারা আছে এদেরকে বলি আমরা অ্যালকালাইন আর্থ মেটাল, অ্যালকালাইন আর্থ মেটাল। এন্ড দেখো গ্রুপ 1 এর মধ্যে একটা এলিমেন্ট আছে যেটা কিন্তু মেটাল না। বলো তো দেখি কোনটা, একটু ইনবক্সে বলো। গ্রুপ 1 এর মধ্যে একটা এলিমেন্ট আছে যেটা কিন্তু মেটাল না। খুবই সোজা, হাইড্রোজেন। ভেরি গুড। তাহলে হাইড্রোজেন ছাড়া বাকি সবকটাকে বলবো আমরা হচ্ছে তোমার এই যে অ্যালকালি মেটাল। তাহলে এই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম পরীক্ষা আসতে পারে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, কেন এদেরকে আমরা অ্যালকালি মেটাল বলি? কারণ এই মেটালগুলো পানির সাথে যখন রিঅ্যাকশন করে হচ্ছে হাইড্রোক্সাইড ফর্মেশন করে, এবং সেই হাইড্রোক্সাইডটা একটা অ্যালকালি হিসেবে কাজ করে আর কি। ওকে, আবার দেখো যেটা অ্যালকালাইন আর্থ মেটাল, যেমন হচ্ছে আমাদের গ্রুপ 2 যারা আছে, এরা পানির সাথে রিঅ্যাকশন করে কি করতে পারে, হাইড্রোক্সাইড ফর্মেশন করতে পারে। তবে এদেরকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সয়েলের মধ্যে পাওয়া যায়, যেমন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। এই মেটালগুলোর যে অক্সাইড এবং কার্বনেট আছে এদেরকে সয়েল এবং আর্থে পাওয়া যায়। এই কারণে এদেরকে অ্যালকালাইন আর্থ মেটাল বলা হয়ে থাকে আর কি। ঠিক আছে, তাহলে এক্সাম্পল আসবে এখান থেকে বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষা। হ্যাঁ, এক্সাম্পল। আচ্ছা, এখন দেখো জেনারেল প্রিন্সিপালস অফ এস ব্লক এলিমেন্ট, এটাকে আমরা একটু সহজ করে পড়বো। আমরা বলে থাকি যে এস ব্লক এলিমেন্ট তো এস ব্লক এলিমেন্ট আমি মনে রাখতাম এস ফর সফট। তাহলে এস ব্লক এলিমেন্টের যে মেটালগুলো আছে এই মেটালগুলো প্রত্যেকই হচ্ছে একটা সফট মেটাল হবে। এখন তুমি দেখো যেই মেটালটা সফট, তাহলে এটার মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট হাই হওয়া উচিত নাকি লো হওয়া উচিত? অফকোর্স মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট হচ্ছে লো হওয়া উচিত। ঠিক আছে, তাহলে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট লো, কারণ যেহেতু এটা সফট। এখন যে জিনিসটা সফট এটাকে কি করা যায়, এটাকে হচ্ছে ছুরি দিয়ে কাটা যায়, মানে ইট ক্যান কাট বাই নাইফ। ঠিক আছে, কাট বাই নাইফ। ঠিক আছে, ওকে, এরকম কথাবার্তাও বই আমরা পাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে এস ব্লক এলিমেন্টগুলো সফট হবে, যাদের মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট কি হবে, কম হবে। ওকে, এবং এরা কি করবে, আমাদের যে ফ্লেম টেস্ট দিবে, হ্যাঁ, এই ফ্লেম টেস্টে হচ্ছে এটা কালার দিবে। ফ্লেম টেস্টে হচ্ছে কালার দিবে, তবে দুই একটা ছাড়া যারা ফ্লেম টেস্টে কালার দিতে পারবে না। বলো তো দেখি আমাদের এই এস ব্লকের মধ্যে কারা কারা ফ্লেম টেস্টে কালার দিবে না, ঝটপট একটু বলে ফেলো দেখি। ফ্লেম টেস্টে সবাই কালার দিবে এক্সেপ্ট দুই একটা ছাড়া, বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম। এই দুইটা যদিও এস ব্লকে, কিন্তু এরা ফ্লেম টেস্টে কোনো কালার দিবে না। তাহলে এই কয়টা একটু মনে রাখবা, যেটা সফট হওয়ার কারণে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট লো হইছে, এটাকে হচ্ছে ছুরি দিয়ে কাটা যায়। ঠিক আছে, আচ্ছা, তারপরে যেটা মনে রাখবা সেটা হলো এর ইলেকট্রনিক কনফিগারেশন। এর ইলেকট্রনিক কনফিগারেশনে একটা ইলেকট্রন আসে লাস্টে। সো একটা ইলেকট্রন, এটাকে ডোনেট করা ইজি নাকি ইলেকট্রন অনেকগুলো রিসিভ করে তারপর তার কাছাকাছি ইনার গ্যাসে যাওয়া সহজ? কোনটা বেশি সহজ? এটাকে ডোনেট করে ইনার গ্যাস হওয়া সহজ, নাকি এটা অনেকগুলো ইলেকট্রন একসেপ্ট করে ইনার গ্যাস হওয়া সহজ? অবশ্যই ডোনেট করে। তাহলে এই জিনিসটা কি করতে পারবে, ইজিলি কি করতে পারবে, ইলেকট্রন ডোনেট করতে পারবে। তাহলে ইলেকট্রন ডোনেট করতে পারলো। এন্ড যে জিনিসটা ইলেকট্রন ডোনেট করতে পারে এটা কি ইলেকট্রো পজিটিভ হওয়ার কথা নাকি ইলেকট্রো নেগেটিভ হওয়ার কথা? তাহলে এটা হবে হচ্ছে ইলেকট্রো পজিটিভ। কেন ইলেকট্রো পজিটিভ হবে? কারণ এটা আসলে একটা ক্যাটায়ন ফর্মেশন করতে পারে আর কি। এটা কি ফর্মেশন করতে পারে, ক্যাটায়ন ফর্মেশন করতে পারে। একটা ইলেকট্রন ডোনেট করে দিয়ে নিজে কি হয়ে যায়, একটা ক্যাটায়ন হয়ে যায় আর কি। ঠিক আছে, আচ্ছা, তারপর খেয়াল করে দেখো যে জিনিসটা সহজে ইলেকট্রন ডোনেট করতে পারলো, ইলেকট্রন ডোনেটিং মানে কি, এটা কি অক্সিডেশন নাকি রিডাকশন? ইলেকট্রন ডোনেশন মানে হলো রিডাকশন, ইলেকট্রন ডোনেশন মানে হলো রিডাকশন, সরি অক্সিডেশন। ইলেকট্রন ডোনেশন মানে অক্সিডেশন। এখন যে জিনিসটা সহজে অক্সিডেশন হয় সে কি অক্সিডেন্ট হবে নাকি রিডাকটেন্ট হবে? ঝটপট বলো দেখি, সে কি অক্সিডেন্ট হবে নাকি রিডাকটেন্ট হবে? ভেরি গুড, রিডিউসিং এজেন্ট অথবা রিডাকটেন্ট। এই কারণে এস ব্লকের যে এলিমেন্টগুলো থাকবে প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে কি হবে, স্ট্রং রিডাকটেন্ট হবে। এটা প্রত্যেকই কি হবে, স্ট্রং রিডাকটেন্ট হবে আর কি। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো এদের যে ক্যাটায়নটা ফর্ম হয়, এই ক্যাটায়নটার মধ্যে আমরা বলে থাকি এটা ইলেকট্রনিক কনফিগারেশনটা একটা ইনার্ট গ্যাসের মতো, একটা ইনার্ট গ্যাসের মতো। এখন ইনার্ট গ্যাসের মতো যখন ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে যায় তখন কি তার মধ্যে কোনো অড নাম্বার ইলেকট্রন থাকে নাকি সবগুলাই পেয়ার্ড ইলেকট্রন থাকে? সবগুলাই পেয়ার্ড হয়ে যায়। যেহেতু সবগুলা পেয়ার্ড হয়ে যায় এই কারণে এটাকে যদি আমরা কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডে নিয়ে যাই তখন এটা কি কেমন আচরণ করবে, ডায়াম্যাগনেটিক। এটা তখন কেমন আচরণ করবে, এটা তখন ডায়াম্যাগনেটিক প্রপার্টিজ দেখাবে, ডায়াম্যাগনেটিক প্রপার্টিজ দেখাবে আর কি। ঠিক আছে, ওকে, তাহলে খেয়াল করো এই যে তিনটা পড়লাম, এগুলা দিয়ে পরীক্ষায় কিভাবে প্রশ্ন দিবে, পরীক্ষা প্রশ্ন দিবে যে হুইচ ওয়ান ইজ কারেক্ট রিগার্ডিং এস ব্লক এলিমেন্ট, হুইচ ওয়ান ইজ নট কারেক্ট রিগার্ডিং এস ব্লক এলিমেন্ট। ওকে, আরেকটা জিনিস চিন্তা করো তো, এদের আয়োনাইজেশন এনার্জি কেমন হবে? যেহেতু ইলেকট্রন ডোনেট করে দেওয়া ইজি, তাহলে আয়োনাইজেশন এনার্জি কেমন হওয়া উচিত, কম নাকি বেশি? আয়োনাইজেশন এনার্জি কম হওয়া উচিত নাকি বেশি হওয়া উচিত? ঝটপট বলো। লো হওয়া উচিত। ভেরি গুড, আয়োনাইজেশন এনার্জি কেমন হওয়া উচিত, লো হওয়া উচিত। ঠিক আছে, কেন লো? কারণ এটা ইলেকট্রন ডোনেট করে দেওয়া ইজি। ঠিক আছে, এই কারণে আয়োনাইজেশন এনার্জিটা কম হবে। আমরা সামনের দিন মানে কালকে পড়বো পিরিয়ডিক প্রপার্টিজ যখন পড়বো, কেন আয়োনাইজেশন এনার্জি কমে যায়, কেন আয়োনাইজেশন এনার্জি বেড়ে যায় আর কি। ওকে, তাহলে দেখো ছবিগুলোতে কি কি দেখাচ্ছি, ছবিগুলোতে দেখাচ্ছি হচ্ছে যে এটা নরম মানে হলো সফট, ছুরি দিয়ে কাটা যায়। যেটা নরম এটাকে দেখো আমরা কি করতে পারি, যে এটাকে যে কোনো শেপ দিতে পারি আমরা, তাই না? এটা নরম, এটাকে আমরা যে কোনো শেপ দিতে পারি আর কি। তারপর দেখো এটা হচ্ছে ওয়াটারের সাথে একটা রিঅ্যাকশন করে। আমরা জানি যে সোডিয়াম ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে ফ্লেম প্রোডাকশন করে বা আগুন ধরে যায়, এরকম কথাবার্তা আমরা জানি আর কি। ঠিক আছে, ওকে, তারপর দেখো এখানে ফ্লেম টেস্ট দেখানো আছে, ফ্লেম টেস্ট থেকে কতটুকু করতে হবে আমরা অলরেডি কিন্তু করে নিয়েছি আর কি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন দেখো বইয়ের কথাগুলো আমরা একটু সহজ করে বলি। আমরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা যেখানে বেশি বেশি কথা ভাই এরকম সহজ করে কিছু কথা লিখে দিই। সবসময় তুমি চেষ্টা করবা এই সহজ কথাগুলোকে মাথায় রাখার জন্য, এবং এই সহজ কথাগুলোকে মাথায় রেখে যখন তুমি বই পড়বা তখন দেখবে তোমার জন্য পড়াটা ইজি হয়ে যাচ্ছে। যেমন চলো একটু দেখি, এস ব্লক এলিমেন্ট এই মেটালগুলো সফট হয়, হ্যাঁ, এই কারণে এদেরকে হচ্ছে ছুরি দিয়ে কাটা যায়। এরা হলো ইউনি পজিটিভ আয়ন ফর্মেশন করতে পারে। ঠিক আছে, ইউনি পজিটিভ আয়ন ফর্মেশন করতে পারে। গ্রুপ 1 গ্রুপ 2 এদের কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নাই। কোনো আনপেয়ার্ড ইলেকট্রন না থাকার কারণে এদের কম্পাউন্ডগুলো কেমন হয়, কালারলেস কম্পাউন্ড হয়। কেমন কম্পাউন্ড হবে, কালারলেস। তবে কিছু কিছু জায়গায় যেমন দেখা যায় পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ম্যাঙ্গানেট, এই রকমের যে কম্পাউন্ডগুলো আছে এগুলো কিন্তু কালারফুল হয়। এদের কালারের পিছনে কিন্তু এই সোডিয়াম পটাশিয়াম এরা রেসপন্সিবল না। এদের কালারের পিছনে রেসপন্সিবল কিন্তু এই যে এখানে আমাদের যে ক্রোমেটের ক্রোমিয়াম আছে, হ্যাঁ, তারপর হচ্ছে এটা অ্যাকচুয়ালি সি আর হওয়া উচিত, এখানে ম্যাঙ্গানিজ আছে, এই ম্যাঙ্গানেটের ম্যাঙ্গানিজ আছে, এই ম্যাঙ্গানিজ এবং ক্রোমিয়ামের জন্য এদের কালার হইছে। আচ্ছা, তারপর দেখো এদের ক্যাটায়নে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নাই, এই কারণে এরা কি ডায়াম্যাগনেটিক। করছি না আমরা আয়োনাইজেশন এনার্জি কি লোয়েস্ট। এই যে দেখো একটু আগে তোমরা যেটা বলছো যে আয়োনাইজেশন এনার্জি হচ্ছে কি ভেরি লো হবে আর কি। আচ্ছা, এরা হচ্ছে ইলেকট্রো পজিটিভ, বলছি না ভাইয়া? আচ্ছা, এস ব্লক এলিমেন্টগুলো মোস্ট পাওয়ারফুল রিডিউসিং এজেন্ট, মানে যেটাকে আমি রিডাকটেন্ট বলেছি। এরপর দেখো যে বুনসেন ফ্লেমে কোনটা কোনটা কালার ফর্মেশন করতে পারে, সবাই করতে পারবে এক্সেপ্ট বেরিলিয়াম ম্যাগনেসিয়াম। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, হুইচ এলিমেন্ট অফ এস ব্লক ক্যান নট প্রোডিউস কালার ইন ফ্লেম টেস্ট। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, কেন পারে না? কারণ হলো বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখো, বেরিলিয়ামের জন্য আমরা দেখি হচ্ছে 2s2 টা ফুল থাকে, আর ম্যাগনেসিয়ামের জন্য দেখি আমরা 3s2 টা ফুল থাকে। সো আমরা জানি যে স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন হয় হচ্ছে ফুলফিল্ড অরবিটাল অথবা হাফ ফিল্ড অরবিটাল। যেহেতু এখানে ফুলফিল্ড অরবিটাল আছে এটা অনেক বেশি স্টেবল থাকে। এই স্টেবল ইলেকট্রনটা থেকে আরেকটা মানে হিট দিয়ে বা এনার্জি দিয়ে আরেকটা ইলেকট্রনকে সরাই দেওয়া সম্ভব হয় না। এই কারণে কিন্তু এখানে আমরা ফ্লেম দেখতে পাবো না বা কালার দেখতে পাবো না। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো এই যে কথাবার্তাগুলো এগুলো পারবো না ইনশাআল্লাহ, সহজ করে করতে হবে। বই অনেক বড় বড় কথা লেখা থাকবে কিন্তু তোমার তো অনেক কিছু করতে হবে। এই কারণে পড়াটাকে সহজ করতে পারাটাই হলো ক্রেডিট। ঠিক আছে, এই কারণে পড়াটাকে সহজ করতে পারাটাই হচ্ছে ক্রেডিট। আচ্ছা, পরে দেখি ভাইয়া মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট পড়া লাগবে কিনা। দেখো ভাই এদের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট যদি তুমি পড়েও আলটিমেটলি
মনে রাখা অনেক বেশি ডিফিকাল্ট, ঠিক আছে, পড়েও আলটিমেটলি মনে রাখা অনেক বেশি ডিফিকাল্ট। এই কারণে দুই একটা অনেক আগে ভর্তি পরীক্ষা আসছিল 2010-11 সেশনে, দুই একটা পড়তে পারো। যেমন এখানে হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট দেখাইছে হচ্ছে লিথিয়াম, হ্যাঁ, তারপরে দেখা গেছে যে আস্তে আস্তে মেল্টিং পয়েন্ট কমে আসছে। কেন মেল্টিং পয়েন্ট আস্তে আস্তে কমে আসছে? কারণ হলো মেটাল সাইজ যত ছোট হয়, হ্যাঁ, মেটাল সাইজ যত ছোট হয় মানে মেটালিক অ্যাটমের সাইজ যত ছোট হবে, তো ওই মেটালটা আরেকটা মেটালিক অ্যাটমের সাথে তত স্ট্রং, হ্যাঁ, আমাদের যে মেটালিক বন্ড আছে সেটা ফর্মেশন করতে পারে আর কি। এই কারণে দেখা যায় যে উপরের দিকে মেল্টিং পয়েন্টটা বেশি হয় আর নিচের দিকে মেল্টিং পয়েন্ট আস্তে আস্তে কমে আসে, ঠিক আছে। সবগুলো মুখস্থ করতে হবে না, তবে লিথিয়ামেরটা একটু পড়বা 180। যারা সবগুলো পারবা ভেরি গুড, কিন্তু আমি রিকমেন্ড করি সবগুলো পড়ার দরকার নেই, শুধুমাত্র তুমি লিথিয়ামেরটা পড়ো, ওকে। আচ্ছা, এখানে একটা কথা লেখা আছে মোস্ট স্ট্রং অ্যালকালি কারা কারা আছে। সো পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড আর একটা আছে কি লিথিয়াম হাইড্রোক্সাইড। একটা কোশ্চেন আসছে হুইচ অফ দ্য ফলোইং ইজ মেটালয়েড, মেটালয়েড কারা কারা, একটু অ্যানসার করে দেখি। হয়তো বোঝা যাচ্ছে না, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, এরা তিনজন হবে আর কি, ঠিক আছে, এরা তিনজন হবে, ওকে। সিলিকন, জার্মেনিয়াম আর আর্সেনিক। গ্রুপ 1 এ কারা আছে, গ্রুপ 2 তে কারা আছে আমরা পড়ে নিছি। এখন দেখো এই যে পিরিয়ড নাম্বার যখন বাড়তেছে দেখতেছি আমরা মেল্টিং পয়েন্ট আস্তে আস্তে কমতেছে আর কি, হ্যাঁ। সবগুলো মেল্টিং পয়েন্ট ভাইয়া পড়তে হবে না, যদি কেউ পারো, হ্যাঁ, সবকিছু করা শেষ, তোমার সময় আছে, তখন তুমি মেল্টিং পয়েন্ট পড়ো, আর আদারওয়াইজ পড়ার দরকার নেই। আচ্ছা, এবারে আসি আমরা কেমিক্যাল প্রপার্টিজ অফ দ্য এস ব্লক এলিমেন্ট। চলো একটু দেখার চেষ্টা করি। তো এস ব্লক এলিমেন্ট এরা কি, এরা কি মেটাল না? এরা প্রত্যেকই কি মেটাল না? এখন দেখো তো একটা মেটালের জন্য কিরকম রিঅ্যাকশন করা প্রয়োজন, একটা মেটাল কিরকম রিঅ্যাকশন করা প্রয়োজন। ধরো এম একটা মেটাল, তাহলে এই মেটালটা পানির সাথে রিঅ্যাকশন করে কি ফর্মেশন করতে পারে, একটা মেটালিক হাইড্রোক্সাইড ফর্মেশন করতে পারে, তাই না, MOH ধরে নিলাম আমরা, এটা একটা মানে গ্রুপ 1 এর এলিমেন্ট, ঠিক আছে, এবং একটা হাইড্রোজেন গ্যাস ফর্মেশন করতে পারে। এখন এই এমটা যদি সোডিয়াম হয় তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড হবে, যদি ম্যাগনেসিয়াম হয় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হবে, যদি ক্যালসিয়াম হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমটা গেল হচ্ছে মেটালের রিঅ্যাকশন, একটা হলো মেটালের রিঅ্যাকশন এসে কি ফর্মেশন করলো, মেটালের রিঅ্যাকশন এসে হচ্ছে কি ফর্মেশন করলো, এখানে মেটালিক হাইড্রোক্সাইড ফর্মেশন করলো। এখন দেখো মেটালের আরো একটা টাইপের রিঅ্যাকশন আছে, কিরকম, এই মেটাল হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা অন্য কোনো অ্যাসিড থেকে হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারে বা সাবস্টিটিউট করতে পারে, সাবস্টিটিউট করে হচ্ছে এখানে তোমার হাইড্রোজেনটাকে আলাদা করে দিচ্ছে, মানে হাইড্রোজেন সাবস্টিটিউশন করতে পারবে আর কি। তাহলে মেটাল কি করতেছে, মেটাল ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে হাইড্রোক্সিল ফর্মেশন করতেছে, মেটাল মানে অ্যাসিড থেকে হাইড্রোজেনকে রিপ্লেস করতেছে, হাইড্রোজেনকে রিপ্লেস করতেছে, অর্থাৎ এটাও কিন্তু মেটালের রিঅ্যাকশন উইথ অ্যাসিড, উইথ অ্যাসিড, ঠিক আছে। তাহলে অ্যাসিডের সাথে রিঅ্যাকশন হতে পারে, ওয়াটারের সাথে রিঅ্যাকশন হতে পারে, আর কিসের সাথে রিঅ্যাকশন হতে পারে খেয়াল করে দেখো, কিছু গ্যাসের সাথে রিঅ্যাকশন হতে পারে। যেমন দেখো যে কোনো একটা মেটাল, হ্যাঁ, ধরো এই মেটাল, এটা যদি অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে ফর্মেশন কি করবে, দেখো মেটালিক অক্সাইড ফর্মেশন করবে M2O অথবা MO। যদি এটা নাইট্রোজেনের সাথে রিঅ্যাকশন করতে পারে মেটালিক নাইট্রাইট ফর্মেশন করবে, ঠিক আছে। যদি এটা কার্বনের সাথে রিঅ্যাকশন করতে পারে মেটালিক কার্বাইড ফর্মেশন করবে, কি করবে এটা, মেটালিক কার্বাইড, ঠিক আছে। তাহলে মেটাল কি কি রিঅ্যাকশন দেয় দেখছো তো। তাহলে এখন দেখো যে এটা যদি এই মেটালটা যদি নাইট্রোজেনের সাথে রিঅ্যাকশন দিতে পারে তাহলে হচ্ছে মেটালিক নাইট্রাইট ফর্মেশন করবে। মেটাল যদি আমাদের এখানে যদি দেখি আমরা কার্বনের সাথে রিঅ্যাকশন দেয় তখন এটা হচ্ছে মেটালিক কার্বাইড ফর্মেশন করবে, ঠিক আছে, M2C2 এরকম মেটালিক কার্বাইড ফর্মেশন করে আর কি, ঠিক আছে। তাহলে তোমার ইম্পর্টেন্ট রিঅ্যাকশন দিতে হলো এখান থেকে ওয়াটারের সাথে রিঅ্যাকশন এবং অ্যাসিডের সাথে রিঅ্যাকশন, এবং দুইটা অ্যাডজাঙ্ক্ট আছে, কিরকম অ্যাডজাঙ্ক্ট দেখো, যেমন একটা মেটালিক কার্বাইড হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড, ঠিক আছে। এই ক্যালসিয়াম কার্বাইডটা আমরা হাইড্রোলাইসিস করতে পারি ওয়াটার দিয়ে। বলো তো দেখি এই ক্যালসিয়াম কার্বাইডকে যদি আমরা হাইড্রোলাইসিস করি তখন আমাদের কি ফর্মেশন হবে, একটু বলো দেখি চ্যাটে, টিচার্স ইনবক্সে বলো। ক্যালসিয়াম কার্বাইডকে যদি আমরা ওয়াটারের সাথে রিঅ্যাকশন করি কি ফর্মেশন হবে? ভেরি গুড, ইথাইন অথবা অ্যাসিটাইলিন, ইথাইন অথবা অ্যাসিটাইলিন, ঠিক আছে, মানে C2H2 ফর্মেশন হবে আর কি, ইথাইন অথবা অ্যাসিটাইলিন ফর্মেশন হয়, ঠিক আছে, ইথাইন অথবা অ্যাসিটাইলিন ফর্মেশন হবে, ওকে। অর্থাৎ আমরা যদি মেটালিক কার্বাইডকে হাইড্রোলাইসিস করি তাহলে আমাদের ইথাইন ফর্মেশন হবে। একইভাবে যদি আমরা একটা মেটালিক নাইট্রাইড, হ্যাঁ, ধরো একটা মেটালিক নাইট্রাইডকে আমরা হাইড্রোলাইসিস করলাম, হাইড্রোলাইসিস করলে এটা কি ফর্মেশন করে, অ্যামোনিয়া ফর্মেশন করে। ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট দুইটা ইনফরমেশন। হাইড্রোলাইসিস অফ মেটালিক কার্বাইড গিভস রিঅ্যাকশন উইথ ওয়াটার এন্ড ইন reactant, এটা তো হচ্ছে রিঅ্যাক্টেন্ট, এটা হচ্ছে প্রোডাক্ট, ইন প্রোডাক্ট ইট ফর্ম অ্যাসিটাইলিন অর ইথাইন, ওকে। হাইড্রোলাইসিস অফ মেটালিক নাইট্রাইট প্রোডিউসেস অ্যামোনিয়া গ্যাস। এই টাইপের জিনিসগুলো তোমার পরীক্ষার জন্য খুব 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, ওকে। হ্যাঁ, ট্রিপল বন্ডই তো লিখছি। আচ্ছা, এখানে 2 হবে না, হ্যাঁ, ট্রিপল বন্ডই দিছি, মানে C2H2 হবে আর কি, C2H2 ট্রিপল বন্ডই দিছি, ঠিক আছে। তাহলে ঠিক আছে, আচ্ছা, মোটামুটি আমরা এই জিনিসগুলো পড়লাম। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে এই এস ব্লকের এলিমেন্ট মানে গ্রুপ 1 গ্রুপ 2 এরা সাধারণত আয়নিক বন্ড ফর্মেশন করে, যেমন যদি এদের হ্যালাইড ফর্মেশন হয় তাহলে সেটা আয়নিক হ্যালাইড হয় আর কি, ওকে। আচ্ছা, এই যে দেখো আয়নিক কম্পাউন্ড ফর্মেশন করে। তাহলে এখন একটু কথা বলি তোমাদের সাথে যে এই হাজারি স্যারের বই বা হারাধন স্যারের বই একটু এই যে এখন থেকে যে পড়াগুলো শুরু হয়েছে না একটু এলোমেলো, এগুলোকে একটু আমাদের গুছায় পড়তে হবে, হ্যাঁ। এই যে যেমন ভাই তোমাদের সাথে একসাথে করে বলে দিলাম, গুছায় বলে দিলাম, হ্যাঁ, কিরকম বললাম যে এই বক্স মেটাল গ্রুপ 1 মেটাল গ্রুপ 2 মেটাল কিভাবে কি রিঅ্যাকশন করে দেখে তোমার কাছে ইজি লাগতে পারে, বাট তুমি যখন এরকম একটা মেটাল ধরে পড়ে যাবা তখন কিন্তু তোমার জন্য জিনিসটা সহজ হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন দেখো এই নাইট্রেট কার্বাইডের হাইড্রোলাইসিস অ্যামোনিয়া ফর্মেশন করে অ্যাসিটাইলিন ফর্মেশন করে, ঠিক আছে। ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট ইনফরমেশন। রিঅ্যাকশন উইথ ওয়াটার অলরেডি আমরা করে ফেলছি, ঠিক আছে। হোয়াট ইজ দ্য নাম্বার অফ মেটালয়েড? 6। সোডিয়াম মেটাল ইজ প্রিজার্ভড ইন কেরোসিন। কেন কেরোসিনে প্রিজার্ভ করতে হয়? কারণ হলো এই সোডিয়াম মেটাল অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে সোডিয়াম অক্সাইড ফর্মেশন করে, কার্বন ডাই অক্সাইডের সাথে রিঅ্যাকশন করে সোডিয়াম কার্বনেট ফর্মেশন করে, অর্থাৎ এয়ারের সাথেও রিঅ্যাকশন করে, ওয়াটারের সাথে তো রিঅ্যাকশন করেই, তার সাথে হিটও প্রোডাকশন করে। এই কারণে এটাকে প্রিজার্ভেশনের সময় ওয়াটার থেকে দূরে রাখার জন্য এবং এয়ার থেকে দূরে রাখার জন্য আমরা এটাকে কেরোসিনে প্রিজার্ভ করি আর কি, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে অ্যাডভান্স পার্ট, মানে এক্সট্রা ইনফরমেশন। এটা তোমরা বই পড়া মানে সম্পূর্ণ বই আজকে সিলেবাসে যতটুকু আছে সম্পূর্ণ শেষ করার পরে পড়বা, কারণ এটা কবির স্যার এবং গুহ স্যারের বইয়ের ইনফরমেশন আর কি। এগুলো নাইস টু নো, যদি কেউ পড়ো ভালো, না পড়লে ক্ষতি নেই। আমি পাশে নাইস টু নো লিখে দিলাম, ঠিক আছে, নাইস টু নো। অর্থাৎ যারা মেডিকেল অ্যাডমিশন টেস্টে একদম ভালো র্যাঙ্কে চান্স পাইতে চাও তাদের জন্য এই টাইপের কোশ্চেনগুলো আমরা সবসময় আসতে দেখি না, তবে কখনো কখনো কিন্তু আসতেও পারে। যেমন রক সল্ট, এটাকে আমরা টেবিল সল্ট হিসেবে বলি, চিলি সল্টপিটার, সোডিয়াম নাইট্রেট, এগুলো একটু বেশি আসে। বোরাক্স, এখান থেকে পরীক্ষা কোশ্চেন আসবে আসলে ফর্মুলা, হ্যাঁ। তারপরে জিপসাম, এটা একটু বেশি আসে। ডলোমাইট, এটাও তোমরা পড়বা সামনে যখন আমরা আমাদের যে কেমিক্যাল চেঞ্জেস যে চ্যাপ্টারটা আছে ফার্স্ট পেপারে, ওই চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার 4 যখন আছে তখন পড়বো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে দেখো কার্নালাইট, সোডা অ্যাশ, এগুলো লাগবে একটু, হ্যাঁ। এমএরি, এগুলো কঠিন জিনিস, পরীক্ষা একটু কম আসে। সোডা অ্যাশটা বেশি আসে আর কি, পারলেট, সোডা অ্যাশ, এই জিনিসগুলো একটু পড়বা। আচ্ছা, রিঅ্যাক্টিভিটি অফ দ্য অ্যালকালি মেটাল, অ্যালকালি মেটালের রিঅ্যাক্টিভিটি আমরা পড়ে ফেলছি। যেমন লিথিয়াম, এটা এয়ারের সাথে কিভাবে রিঅ্যাকশন করে, ওয়াটারের সাথে কিভাবে রিঅ্যাকশন করে, ভেরি ফাস্ট, হ্যাঁ। এটা মানে ফায়ার ফর্মেশন করে, এখানেও ফায়ার ফর্মেশন করে। এগুলো জাস্ট একবার একটু রিডিং করবা, খুব বেশি ইম্পর্টেন্ট কিছু এখানে নাই, মানে হাইলি রিঅ্যাক্টিভ আর কি। আচ্ছা, তারপর দেখো হোয়াট ইজ প্রোডিউসড বাই হাইড্রোলাইসিস অফ মেটালিক কার্বাইড, এটা তোমরা উত্তর করবা, আমি কুইজটা দিচ্ছি, মাত্র পড়ছি, এটা যদি না পারো আমি কষ্ট পাবো। কত নাম্বার? কুইজ নাম্বার 3, ঝটপট অ্যানসার করো, 100% কারেক্ট অ্যানসার চাই। মেটালিক কার্বাইড, ঠিক আছে, একটু আগে পড়ছি আর কি। মেটালিক কার্বাইড মানে কি, এই যে আমরা যেটাকে তোমার হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পড়ছিলাম আর কি, হ্যাঁ, এই যে ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পড়ছিলাম। তাহলে ক্যালসিয়াম কার্বাইড এটা হাইড্রোলাইসিস করে কি ফর্মেশন করে আমাদের এই যে C2H2, C2H2 কোনটা আছে এখানে, অ্যাসিটাইলিন, ঠিক আছে। তার মানে অপশন সি। অনেকেই কারেক্ট অ্যানসার দিছে, যারা কারেক্ট অ্যানসার দিছো ভেরি গুড, যারা ভুল করছো শিখে নাও। মেটালিক কার্বাইড হাইড্রোলাইসিস করলে অ্যাসিটাইলিন, মেটালিক নাইট্রাইডের হাইড্রোলাইসিস করলে আমরা পাবো কি, আমরা পাবো অ্যামোনিয়া, আমরা পাবো অ্যামোনিয়া, হ্যাঁ। আচ্ছা, এবারে আসি আমরা পি ব্লক এলিমেন্ট। আমরা বলি যে পি ব্লক এলিমেন্টটা হচ্ছে একটা কমপ্লিট এলিমেন্ট, কারণ কি এটার মধ্যে কি কি নাই, এটার মধ্যে হচ্ছে আমাদের
মেটাল আছে, নন মেটাল আছে, সেমি মেটাল আছে, সবাই আছে। যেমন দেখো এই পি ব্লক এলিমেন্টটাকে যদি আমরা একটু সাজাই, যেমন দেখো এই যে এইখানে এই যে আমাদের ব্লু কালারের যে শেডটা দেখা যাচ্ছে, অর্থাৎ আমি একটু একটু মার্ক, এই যে দেখো এই যে এখানে একটা শেড দেখা যাচ্ছে, তাই না? এই শেড দিয়ে হচ্ছে আমরা মেটাল নন মেটালকে কিন্তু আলাদা করেছি। আচ্ছা এখানে একটু ভুল আছে, হ্যাঁ, ইন্টারনেট থেকে নেওয়া ছবি তো, ইন্টারনেট থেকে নেওয়া ছবি সবসময় ঠিক হয় না। তাহলে এই যে এই পর্যন্ত দেখো, এখান থেকে কিন্তু আমরা একটা তোমার এরকম ব্লক দেখতে পাচ্ছি। অর্থাৎ এই ব্লকটার নিচের দিকে যারা আছে এরা হচ্ছে মেটাল, এই ব্লকটার উপর দিকে যারা আছে তারা হলো নন মেটাল। অর্থাৎ আমাদের এই এস ব্লক পি ব্লক সরি পি ব্লকের মধ্যে যারা আছে এর মধ্যে মেটাল আছে, নন মেটাল আছে, সেমি মেটাল আছে, সবাই আছে। তাহলে এখন দেখো আইডিয়াল অর রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট, অ্যাকচুয়ালি যদি বলা হয় যে আইডিয়াল এলিমেন্ট, যদি তখন তোমার হচ্ছে আইডিয়াল এলিমেন্ট যদি জানতে চাওয়া হয়, যদি তখন পিরিয়ড নাম্বার জানতে চায় কোন কোন পিরিয়ড আইডিয়াল, হ্যাঁ, পিরিয়ড নাম্বার যদি অপশনে থাকে অ্যান্সার করতে হবে অপশন 2 3। কিন্তু যদি জানতে হয় যে কোন ব্লকগুলো আইডিয়াল অথবা কারা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট, রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট হিসেবে কাজ করে এস ব্লক এবং পি ব্লক, এস ব্লক এবং পি ব্লক, এটা একটু খেয়াল রাখতে হবে। হ্যালোজেন কারা, চালকোজেন কারা, নিক্টোজেন কারা, ইনার্ট গ্যাস কারা, এগুলো নিয়ে কারো কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকার কথা না। যদি কনফিউশন থাকে বলো, আবার বলে দিব। যদি কনফিউশন না থাকে সামনে যাবো। একটু জানাও কনফিউশন আছে কি নাই। ঠিক আছে, সি লিখে জানাচ্ছি যে কনফিউশন নাই আর কি। হ্যাঁ, ওকে, এখন আসি আমরা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। দেখো এস ব্লক আর পি ব্লক এলিমেন্টকে রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট বলি কেন? কারণ এরা হচ্ছে আউটবাউন্ড রুলসকে ফলো করে, আউটবাউন্ড রুলসকে ফলো করে। তার পাশাপাশি দেখা যায় যে এদের যে মেম্বার গুলো আছে, যে কোনো একটা মেম্বারের সাথে আরেকটা মেম্বারের কেমিক্যাল ফিজিক্যাল প্রপার্টি গুলো অনেক মিল পাওয়া যায় আর কি। হ্যাঁ, আচ্ছা এখন দেখো কোন গ্রুপে কারা আছে এটা দেখানো আছে, এগুলো মোটামুটি কিন্তু আমাদের পড়া শেষ। এখন একটু জানতে হবে ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশনটা কেমন হয়। দেখো ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশনটা হয় হচ্ছে NS2 NP6 NS2 NP6, এটা একটু খেয়াল রাখো ভাইয়া, NS2 NP6। অর্থাৎ NS এ দুইটা ইলেকট্রন থাকবে, NP তে একটা থেকে 6টা, যে কোনোটাই থাকতে পারে। মানে এটা 6 লিখছে তো, এটা হচ্ছে আমাদের গ্রুপ 18 এর জন্য, তাহলে গ্রুপ 17 এর জন্য হবে NP5। ঠিক আছে, এরকম করে চেঞ্জ হয়ে আসবে আর কি। ওকে, আর মেম্বারগুলোর নাম তো আমরা আগেই পড়ছি। হ্যাঁ, তাহলে প্রশ্ন কিভাবে হতে পারে, এই যে এটা একটা প্রশ্ন মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে যে হুইচ ওয়ান ইজ কল্ড রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট, এটা একটা কোশ্চেন, এস ব্লক পি ব্লক। এই কোশ্চেনটা একটু অ্যানালিটিক্যাল করে দিতে পারে। যেমন তোমাকে ধরো এরকম ভাবে অপশন দিল, তোমাকে ধরো এরকম ভাবে অপশন দিল যে তোমাকে বললো কপার, হ্যাঁ, তোমাকে বললো স্ক্যান্ডিনিয়াম, তোমাকে বললো হচ্ছে গ্যালিয়াম, তোমাকে বললো হচ্ছে আয়রন। এগুলা দিয়ে তোমাকে বললো যে হুইচ ওয়ান ইজ রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট, বলো তো অ্যান্সার কি হবে? হুইচ ওয়ান ইজ রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট, বলো দেখি অ্যান্সার কি হবে? হুইচ ওয়ান ইজ রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট? ভেরি গুড, গ্যালিয়াম হবে আনসার। কারণ কি এই গ্যালিয়ামটা হচ্ছে আমাদের এই যে দেখো পি ব্লকের মধ্যে আছে আর কি। হ্যাঁ, তো যেটা পি ব্লকের মধ্যে সেটাই হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট হবে। এভাবে দিতে পারে কোশ্চেন। আচ্ছা এবারে আসি কিছু জেনারেল প্রপার্টিজ অফ দ্য পি ব্লক। এগুলো অলরেডি আমাদের বলা শেষ। মানে পি ব্লকের মধ্যে কি কি আছে, টোটাল নাম্বার হচ্ছে 36, পড়ে ফেলছি আমরা। কারা কারা আছে এখানে? হচ্ছে মেটাল আছে, নন মেটাল আছে, হ্যাঁ, তারপর হচ্ছে সেমি মেটাল আছে, সব আছে। এখন সেমি মেটাল বা নন মেটালয়েড নাম্বার হচ্ছে 6, এটা 6 পড়বা, 7 পড়ার দরকার নাই। মেটালস কতগুলো আছে? মেটালস আছে হচ্ছে 12 সিন নাম্বার। এছাড়া যেটা হচ্ছে গ্রাফাইট আছে, গ্রাফাইটটা কি একটা নন মেটাল। সবগুলা মেটাল কি করতে পারে? ইলেকট্রন এন্ড হিট কন্ডাকশন, মানে ইলেকট্রিসিটি আর হিট কন্ডাকশন করতে পারে। কারণ কি জানো, মেটালের মধ্যে কি থাকে? আমাদের ফ্রি ইলেকট্রন থাকে না? ফ্রি ইলেকট্রন দিয়ে কি করতে পারবে? এটা ইলেকট্রন মানে ইলেকট্রিসিটি ক্যারি করতে পারবে আর কি। আবার দেখো যেটা গ্রাফাইট, এটার মধ্যে কি রেজোনেটিং ইলেকট্রন থাকে না গ্রাফাইটের মধ্যে? এই কারণে গ্রাফাইটও কি করতে পারবে? গ্রাফাইট হচ্ছে কি করতে পারবে? মানে ইলেকট্রন ক্যারি করতে পারবে, মানে আলটিমেটলি ইলেকট্রিসিটি কন্ডাক্টর হিসেবে কাজ করতে পারবে আর কি। ঠিক আছে, আবার দেখো যারা হচ্ছে সেমিকন্ডাক্টর হিসেবে কাজ করবে কারা? যারা আমাদের হচ্ছে মেটালয়েড। হ্যাঁ, এখানে 7 পড়ার দরকার নেই, আবারও 6 পড়বা। সব জায়গায় 6 আছে, তোমরা 6 পড়বা। ইংলিশ ভার্সনের বইয়ে কোনো জায়গায় 7, কোনো জায়গায় 6 আছে, বাংলা ভার্সনের বইতে সবসময় 6 আছে। তাহলে এখানে হচ্ছে এই অ্যাস্টেটিকটা বাদ দিয়ে পড়বা আর কি। হ্যাঁ, এই 6টা হচ্ছে কি সেমিকন্ডাক্টর। তারপরে দেখি পি ব্লক এলিমেন্টগুলো ইলেকট্রোনেগেটিভ নন মেটাল। বেশিরভাগ ক্ষেত্রে পি ব্লক এলিমেন্ট হচ্ছে ইলেকট্রোনেগেটিভ নন মেটাল হয়। কারণ কি দেখো বেশিরভাগ ক্ষেত্রে দেখি আমরা এখানে কি আছে? হ্যালোজেন আছে না? হ্যালোজেনগুলো কি সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ হবে, তাই না? আবার দেখো চ্যালকোজেন যারা আছে এরাও কিন্তু ইলেকট্রোনেগেটিভ হতে পারে আর কি। আচ্ছা তারপরে যে কথাগুলো আছে এগুলো আসলে আমরা পিরিয়ডিক প্রপার্টি যখন পড়বো তখন পড়বো আলটিমেটলি। যেমন একটা পিরিয়ডের মধ্যে যদি আমরা লেফট থেকে রাইটে যাই তখন দেখা যায় যে অ্যাটমিক নাম্বারটা ইনক্রিজ করতেছে, কিন্তু অ্যাটমিক সাইজটা আস্তে আস্তে কি করে যায়? ডিক্রিজ করে যায় আর কি। ঠিক আছে, এজ এ রেজাল্ট অ্যাটমিক সাইজ কি করবে? ডিক্রিজ করবে। আবার দেখো একটা পিরিয়ডের মধ্যে লেফট থেকে রাইটের দিকে যদি যাই, হ্যাঁ, তখন দেখা যায় যে রিডিউসিং প্রপার্টিটা গ্র্যাজুয়ালি ডিক্রিজিং হয়। আসলে কি রিডিউসিং প্রপার্টিটা কোথায় বেশি পাওয়া যাবে? আমরা এস ব্লক এলিমেন্টে বেশি পাবো। কারণ কি এস ব্লকের মধ্যে মেটাল আছে, একটা মেটাল কি করতে পারে? ইজিলি ইলেকট্রন ডোনেট করে দিতে পারে। এখন দেখো যত ডান দিকে আসবে, মানে যত হচ্ছে আমাদের এই ইনার্ট গ্যাসের কাছাকাছি আসবে, তার তো ইলেকট্রন ডোনেট করা তার জন্য তত বেশি কঠিন হয়ে যাবে, সেই ইলেকট্রন একসেপ্ট করতে চাইবে, তাই না? এই কারণে হচ্ছে রিডিউসিং প্রপার্টি আস্তে আস্তে কি হয়ে যাবে? কমে আসবে। তারপর দেখি ইন আ পিরিয়ড ফ্রম লেফট টু রাইট অক্সিডাইজিং প্রপার্টিগুলো ইনক্রিজ করবে। এখন রিডিউসিং যদি কমে অক্সিডাইজিং তো বাড়বে, কারণ কি এখানে তারা ইলেকট্রন একসেপ্ট করতে চাচ্ছে। ইলেকট্রন একসেপ্ট করা মানে কি? রিডাকশন। যার রিডাকশন হয় সে নিজে কি হিসেবে কাজ করে? অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করবে আর কি। ঠিক আছে, অর্থাৎ তার অক্সিডাইজিং প্রপার্টিটা কি করবে? ইনক্রিজ করবে আর কি। ওকে, আবার দেখো এই আমরা যদি বলি যে গ্রুপ পি ব্লক সরি গ্রুপ নাম্বার 13 থেকে শুরু করে গ্রুপ নাম্বার 18, এই এই ব্লকের মধ্যে কোনো একটা গ্রুপের মধ্যে অ্যাটমিক সাইজ, the atomic size of the element increases gradually, the ionization energy of the element decreases and metallic property increases. এটা তো আমরা periodic property গিয়ে পরবর্তীতে পড়বই যে কোনো একটা গ্রুপের মধ্যে উপর থেকে নিচের দিকে গেলে metallic property কি হয়ে যায়? বেড়ে যায় আর কি। হ্যাঁ, আচ্ছা তাহলে এগুলা মোটামুটি জাস্ট রিডিং দিবা। হ্যাঁ, এখান থেকে জাস্ট রিডিং, নতুন করে পড়াশোনা কিন্তু কম, এটা জাস্ট রিডিং করবা। আচ্ছা তারপর দেখো ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার দেখা যেতে পারে, তারপর আয়নিক বন্ড ফর্মেশন হতে পারে, তবে তবে কিছু কিছু জায়গায় কোভালেন্ট বন্ড ফর্মেশন হতে পারে। আচ্ছা এই জায়গাটা খুব 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 বেশি করে ভালো মতন পড়বা। হ্যাঁ, অলরেডি পড়ে ফেলছো তোমরা, তারপরে এই জায়গাটা খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ কি দেখো এখানে এই যে গ্রুপ 17 অর্থাৎ এদেরকে বলি হ্যালোজেন, তাহলে পরীক্ষা কোশ্চেন হতে পারে হুইচ গ্রুপ ইজ নোন অ্যাজ হ্যালোজেন, তাহলে গ্রুপ নাম্বার 17 ইজ নোন অ্যাজ হ্যালোজেন। পরীক্ষা এখান থেকে কোশ্চেন হতে পারে হুইচ ওয়ান ইজ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ হ্যালোজেন, হ্যাঁ, ভ্যালেন্স শেল অফ হ্যালোজেন, তাহলে কি হবে? NS2 NP5। তারপরে তোমার কোশ্চেন হতে পারে হুইচ ওয়ান ইজ হ্যালোজেন, হুইচ ওয়ান ইজ নট হ্যালোজেন। এভাবে তোমার পরীক্ষা কিন্তু কোশ্চেন হতে পারে। হ্যালোজেনের মানে কি? সি সল্ট। ঠিক আছে, আচ্ছা তারপরে যদি দেখি চ্যালকোজেন, চ্যালকোজেনের মানে কি? ওর ফর্মিং এলিমেন্ট। পরীক্ষা কোশ্চেন হতে পারে হুইচ ওয়ান ইজ চ্যালকোজেন, হুইচ ওয়ান ইজ ওর ফর্মিং এলিমেন্ট। এভাবে পরীক্ষা কোশ্চেন হতে পারে। ঠিক আছে, তারপর মেটালয়েডের কথা তো বললাম, 6টা মেটালয়েড আছে, অনেকবার বলছি। এছাড়া হচ্ছে আমরা বলি যে ইনার্ট গ্যাস কয়টা আছে? ইনার্ট গ্যাস হচ্ছে যে আমাদের যে গ্রুপ 18 এ যারা আছে এরা হলো কি ইনার্ট গ্যাস। ঠিক আছে, এরা হলো ইনার্ট গ্যাস। এখন দেখো স্পেশাল ইউজেস অফ ইনার্ট গ্যাস, এটা আমরা পরবর্তীতে পড়বো, আবার যখন আমরা গ্রুপ নাম্বার 18 পড়বো তখন পড়বো। তারপরে বইয়ে যেহেতু এখানটাতে আছে আমরা একটু কথাগুলো বলে যাই। যেমন আমরা বলে থাকি আমাদের সবচাইতে লাইট গ্যাস কোনটা বলো তো দেখি? পৃথিবীর সবচাইতে মোস্ট লাইট গ্যাস কোনটা অথবা লাইটেস্ট গ্যাস কোনটা? কি মনে হয়? ভেরি গুড, হাইড্রোজেন। ঠিক আছে, এই যে দেখো এখানে লেখা আছে হাইড্রোজেন ইজ দ্য মোস্ট লাইট অর লাইটেস্ট গ্যাস। ঠিক আছে, হাইড্রোজেনের পরেই হচ্ছে হিলিয়াম ইজ দ্য সেকেন্ড ওয়ান। তাহলে সেকেন্ড লাইট গ্যাস ইজ হিলিয়াম। ঠিক আছে, কেন ভাই এটা কেন বললেন? বলার পিছনে একটা উদ্দেশ্য আছে। যেমন আমাদের যারা স্কুবা ডাইভার অথবা যারা সি ডাইভার, এরা কি করে? এরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে যায়, তাই না? সাথে করে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যায়। আর এদের অক্সিজেন সিলিন্ডারের মধ্যে কি সবকিছু মানে সম্পূর্ণটাই অক্সিজেন থাকে নাকি কিছু মিক্স থাকে? কি মনে হয় তোমাদের? সম্পূর্ণটা তো অক্সিজেন থাকার দরকার নাই, এখানে 20% অক্সিজেন থাকে। তাহলে বাকিটুকু কি দেওয়া যায়? বাকিটুকু অন্য যে কোনো গ্যাস দেওয়া যায়, কারণ অন্য গ্যাসের মধ্যে কোনটা দিব যেটার ওয়েট কম এবং যেটা ইনার্ট? তাহলে ইনার্ট এবং ওয়েট কম কোনটা আছে? হিলিয়াম আছে। তাহলে আমরা 80% হিলিয়াম দিই, 20% অক্সিজেন দিই। এখন তোমাদের কাছে কি মনে হয় 20% অক্সিজেন কেন দিচ্ছি? কি মনে হয় এত এত পার্সেন্টেজ থাকতে 20% কেন দিলাম?
অ্যাটমসফিয়ারে অক্সিজেনের পার্সেন্টেজ কত? 20%। এই কারণে আমরা এখানেও কত রাখি? 20% রাখি। আচ্ছা, তারপর দেখি নিয়ন লাইটের কালারটা কেমন হয়? রেড কালার হয়, ঠিক আছে? এই কারণে এটা দেখা যায় যে ফগি ওয়েদারের মধ্যে খুব ভালো বোঝা যায়, হ্যাঁ? এই কারণে আমরা বলি যে এয়ার পাইলটরা নিয়ন লাইট দেখে ল্যান্ড করতে পারে আর কি, হ্যাঁ? আচ্ছা, তারপরে দেখো ব্লু আর গ্রিন লাইট বাল্ব কন্টেইন দ্য ইনার গ্যাস অর মার্কারি ভেপার। তাহলে নিয়ন লাইট কোথায় ইউজ করা হয়? নিয়ন লাইট ইউজ করা হয় হচ্ছে ডিউরিং ফ্লাইং অফ এয়ারক্রাফট পাইলট, ঠিক আছে? ব্রাইট কালার নিয়ন লাইট সিগন্যাল, অর্থাৎ এয়ারপোর্টের যে সিগন্যালিং হয় সেটা নিয়ন লাইট দিয়ে হয়। আর আর্গন, এটা যারা না পারবা তাদের তো আসলে সায়েন্স পড়ার মানে কোয়ালিটি নাই বলা যায়, কারণ আর্গন যে লাইটের ইউজ করা হয় এটা তো সবাই জানে। যেমন আমাদের ক্লাস 8 এ 9 10 এ কিন্তু ছিল এরকম ভাবে যে আর্গন বাল্ব ফর্মেশন হয় আর কি। বাল্বের মধ্যে একটা ইনার্ট মিডিয়াম প্রয়োজন হয়, ওই মিডিয়ামটা হিসেবে আর্গন ইউজ করা হয়। তাহলে লাইট বাল্ব দেখো, এটা কিন্তু মেডিসিনে মানে মেডিকেলে আসছে আর কি। এরপর দেখো ক্রিপ্টন জেনন, এটা মিক্সচার হিসেবে ফ্ল্যাশ বাল্বে ইউজ করা হয়। এখন দেখো দেখো যে বিভিন্ন রকমের ফটোগ্রাফি করা হয় না, মানে বিভিন্ন ফটোগ্রাফি, ওয়েডিং ফটোগ্রাফি বলো, যত ফটোগ্রাফি করা হয়, ওই ফটোগ্রাফির যে ফ্ল্যাশ বাল্বগুলো আছে সেই বাল্বগুলোতে হচ্ছে ক্রিপ্টন জেনন মিক্সচার ইউজ করা হয়। পরীক্ষা কোশ্চেন কিন্তু যে ফ্ল্যাশ বাল্ব ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্ব ইজ ফর্মড অর ইজ হুইচ ওয়ান ইজ ইউজড ইন ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্ব অর হুইচ ইনার গ্যাস ইজ ইউজড ইন ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্ব। তাহলে आंसर শুড বি ক্রিপ্টন এন্ড জেনন, ঠিক আছে? আর রেডন, এটা তো অলরেডি পড়েছি আমরা। রেডন কি? এটা হচ্ছে কি রেডিও অ্যাক্টিভ নাকি রেডিও অ্যাক্টিভ না? অফ কোর্স এটা রেডিও অ্যাক্টিভ। তো যদি রেডিও অ্যাক্টিভ হয় তাহলে এটা কি করবে? এটা হচ্ছে গামা রে এমিট করবে। আর এই গামা রেটা আমরা কোথায় ইউজ করেছি? দেখো তো গত ক্লাসে পড়েছি না আমরা ক্যান্সারের ট্রিটমেন্টে কি ইউজ করি? গামা রে ইউজ করি, ঠিক আছে? আমরা ক্যান্সারে গামা রে ইউজ করি। আচ্ছা, তুই জিজ্ঞাসা করছো যে ভাই হাইড্রোজেন কেন দেই না? হাইড্রোজেন কেন দেই না? আমরা হিলিয়ামটাই কেন দিলাম? আমি বলছি যে একটা ইনার্ট গ্যাস প্রয়োজন হবে। কারণ হচ্ছে হাইড্রোজেন গ্যাস কেন দেই না? কারণ যখন স্কুবা ডাইভ করবে বা যখন হচ্ছে তোমার অনেক ডিপ সিতে যখন যাবে তখন প্রেশারটা অনেক বেশি। সো এই বেশি প্রেসারে দেখা যায় যে হাইড্রোজেন অক্সিজেনের মধ্যে রিঅ্যাকশন হতে পারে বা হাইড্রোজেন অন্য কোনো কিছুর সাথে রিঅ্যাকশন করতে পারে। সো এই কারণে সেখানে হচ্ছে হিলিয়াম ব্যবহার করাটা সেফ। আচ্ছা, তারপর দেখি জেনারেল প্রপার্টিজ অফ দ্য পি ব্লক এলিমেন্ট। এগুলো আমাদের মোটামুটি পড়া শেষ। এটা তোমাদের মেরিট্রিক্সে আছে। টোটাল এলিমেন্ট 36, মেটালয়েড আছে 6টা, হ্যাঁ? এরপর হচ্ছে সেমিকন্ডাক্টর হিসেবে ইউজ করা হয়। এটা কি ইলেকট্রোনেগেটিভ নন মেটাল হিসেবে ইউজ করা হয়। কোন একটা সেম গ্রুপে যদি আমরা অ্যাবাভ ডাউনওয়ার্ডস যাই তাহলে অক্সিডাইজিং প্রপার্টিজ, এই চিহ্নটা মানে হলো ডিক্রিজিং, ঠিক আছে? আর এই আপ চিহ্নটা মানে হলো ইনক্রিজিং। আপ চিহ্ন মানে হলো ইনক্রিজিং আর এই ডাউন চিহ্ন মানে হলো ডিক্রিজিং, ঠিক আছে? ডিক্রিজিং। উপর দিকে হলো ইনক্রিজিং, নিচের দিকে ডিক্রিজিং, অর্থাৎ আয়নাইজেশন পটেনশিয়াল ডিক্রিজ হয়, অক্সিডেশন পটেনশিয়াল ডিক্রিজ হয়, হ্যাঁ? মেটালিক প্রপার্টি, রিডিউসিং প্রপার্টি, অ্যাটমিক সাইজ ইনক্রিজ হয় আর কি, হ্যাঁ? আচ্ছা, আর লেফট টু রাইটে কি হয়? লেফট টু রাইটে হচ্ছে অ্যাটমিক নাম্বার বাড়তেছে, অ্যাটমিক সাইজ কমতেছে, রিডিউসিং প্রপার্টি কমতেছে, অক্সিডেশন প্রপার্টি, এগুলো মোটামুটি আমরা পড়ে ফেলছি। জাস্ট তোমাদের বইয়ের ইনফরমেশনগুলোকে একটু সুন্দর করে সাজানো আছে আর কি। তোমরা চাইলে বইয়ের পাশে একটা পেজ লাগাই বা এই জিনিসগুলো লিখে রাখতে পারো, তাহলে তোমাদের দেখা যাবে রিভিশন করতে সময় কম লাগবে আর কি। আচ্ছা, কমন কেমিক্যাল প্রপার্টিজ অফ দ্য পি ব্লক এলিমেন্ট। তাহলে দেখো এই পি ব্লক এলিমেন্টের যে কমন কেমিক্যাল প্রপার্টিজ এটা আসলে আমাদের গ্রুপ ভাগ করে পড়তে হবে। কারণ গ্রুপ 13 যে টাইপের রিঅ্যাকশন দেখাবে, গ্রুপ 17 কিছু টাইপের ভিন্ন রিঅ্যাকশন দেখাবে। বাট এদের মধ্যে একটু প্রোফর্মা আছে একটা। কিরকম প্রোফর্মা? আমরা সবগুলাতেই দেখবো কয়েকটা বিষয় খেয়াল করবো, হ্যাঁ? কয়েকটা বিষয় খেয়াল করবো যে এটা কি অক্সাইড ফর্মেশন করে কিনা, এটা কি হ্যালাইড ফর্মেশন করে কিনা, ঠিক আছে? অক্সাইড ফর্মেশন করলে সেই অক্সাইডটা কেমন অক্সাইড, হ্যালাইড ফর্মেশন করলে সেটা কেমন অক্সাইড, সেটা কেমন হ্যালাইড, এবং এটা হাইড্রোলাইসিস পসিবল নাকি পসিবল না, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে এটার স্পেশাল কোনো তোমার মলিকিউল আছে কিনা, স্পেশাল কোনো মলিকিউল, হ্যাঁ? এগুলো আছে কিনা। এবং তারপরে পড়বো আমরা যে অক্টেটের সাথে এটা রিলেশন কেমন, অক্টেট এর সাথে রিলেশন কেমন, যেমন অক্টেট এক্সপানশন পসিবল হলো নাকি অক্টেট তোমার কন্ট্রাকশন হলো, এই কথাগুলো আমরা পড়বো, ঠিক আছে? আর এদের এছাড়া এক্সট্রা যদি পড়তে চাই কি মানে সবসময় লাগে না, যদি পড়তে পারি ভালো, এদের হচ্ছে সোর্স গুলা কি কি আছে, হ্যাঁ? আর যদি ইউজ থাকে তাহলে সেই ইউজটা কি, এই জিনিসগুলো আমাদের একটু মানে কভার করতে হবে আর কি। যেমন আমরা যদি বলি যে আমাদের এই গ্রুপ 13 যেটা আছে এখানে তো অ্যালুমিনিয়াম আছে, বোরন আছে, বোরন একটা কি মেটালয়েড, এরপরে নিচে যারা আছে তারা কি হবে? সবাই মেটাল হবে। তাহলে অ্যালুমিনিয়াম নিজেও কি একটা মেটাল হবে আর কি, তাই না? এখন দেখো এটা কি কি রিঅ্যাকশন করে, এটা দেখো হ্যালাইড ফর্মেশন করে, হ্যাঁ? এই জিনিসটা তোমার পরীক্ষায় হয়তো সরাসরি আসবে না এই বক্স থেকে প্রশ্ন, তবে একটু বুঝে পড়লে অন্যান্য জিনিসগুলো কভার করতে সুবিধা হবে। যেমন একটা মেটাল ক্লোরিনের সাথে রিঅ্যাকশন করে মেটালিক ক্লোরাইড ফর্মেশন করতেছে, যদি এটা অ্যালুমিনিয়াম হয় অ্যালুমিনিয়াম ক্লোরাইড ফর্মেশন করবে, বোরন হলে বোরন ক্লোরাইড ফর্মেশন করবে। এটা অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে আমাদের অক্সাইড ফর্মেশন করে, যেমন অ্যালুমিনিয়ামের যে অক্সাইড আছে এটা একটা অ্যাম্ফোটেরিক অক্সাইড। কেন অ্যাম্ফোটেরিক অক্সাইড? আমরা জানি যে এই অক্সাইডটা একই সাথে অ্যাসিডিক নেচারও দেখায়, বেসিক নেচারও দেখায় আর কি, হ্যাঁ? আচ্ছা, তারপর যদি খেয়াল করি এটা পানির সাথে রিঅ্যাকশন করতে পারে, এটা পানির সাথে রিঅ্যাকশন করে, হ্যাঁ? এটা পানির সাথে রিঅ্যাকশন করে হাইড্রোক্সাইড ফর্মেশন করে। রুম টেম্পারেচারে অ্যালুমিনিয়াম অ্যান্টি করোসিভ লেয়ার ফর্মেশন করে, হ্যাঁ? এই যে অ্যান্টি করোসিভ লেয়ার ফর্মেশন করে ইন কন্টাক্ট উইথ ওয়াটার, অর্থাৎ যে রুম টেম্পারেচারের মধ্যে অ্যালুমিনিয়াম কি করতে পারে, আমাদের যে ওয়াটার ভ্যাপার আছে, হ্যাঁ? নরমালি তো অ্যাটমসফিয়ারে ভ্যাপার থাকে, ওই ভ্যাপারের সাথে অ্যালুমিনিয়াম হচ্ছে রিঅ্যাকশন করে। এই যে দেখো এটা ওয়াটার ভ্যাপারের সাথে রিঅ্যাকশন করবে। নরমাল মানে ওয়াটার যেটা থাকে লিকুইড ওয়াটারের সাথে এটা রিঅ্যাকশন করে না, লিকুইড ওয়াটারের সাথে সাধারণত দেখা যায় গ্রুপ 1 যারা তারা রিঅ্যাকশন করবে, হ্যাঁ? আর ম্যাগনেসিয়াম এটা হলো ওয়ার্ম ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে, অ্যালুমিনিয়ামও দেখা যায় যে ইউজুয়ালি ভ্যাপারের সাথে রিঅ্যাকশন করে। সো দেখা যাচ্ছে এখানে ভ্যাপারের সাথে 100 ডিগ্রি সেলসিয়াসে রিঅ্যাকশন করতেছে, হাইড্রোজেন ফর্মেশন করতেছে, একটা সময় দেখা যায় এটা অক্সাইড ফর্মেশন করতে পারে। রুম টেম্পারেচারে এটা অক্সাইড ফর্মেশন করে আর ভ্যাপারের সাথে রিঅ্যাকশন করে এটা হাইড্রোজেন ফর্মেশন করে। এখন দেখো এই যে একটা অ্যালুমিনিয়াম মেটাল, এটার উপরে যখন একটা অ্যালুমিনিয়াম অক্সাইডের লেয়ার ফর্মেশন হচ্ছে, এই লেয়ারটা ফর্মেশন হয়ে দেখা যায় যে এটা একটা পাউডারি লেয়ার হয়, এবং এই পাউডারি লেয়ারটা এটা অ্যান্টি করোসিভ ইফেক্ট আছে। যেমন তুমি যদি কি করো, একটা আয়রনের একটা কোনো কিছুকে এনভায়রনমেন্টে রেখে দাও, কিছুদিন পরে দেখা যাবে রাস্ট ফর্মেশন হয়েছে, হ্যাঁ? রাস্ট ফর্মেশন হয়ে এটা কিন্তু করোশন হয়ে যাচ্ছে, কিন্তু অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে সেটা হবে না, ঠিক আছে? অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে সেটা হবে না। আচ্ছা, এখন এখানে কিছু ফর্মুলা আছে, যেমন বোরন হাইড্রোজেন নাইট্রিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে বোরিক অ্যাসিড ফর্মেশন করে, অ্যালুমিনিয়াম হচ্ছে অ্যালুমিনিয়াম নাইট্রেট ফর্মেশন করে, হ্যাঁ? নাইট্রিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে। আচ্ছা, সোর্সগুলো দেখো, বলেছি যে সোর্সগুলো নাইস টু নো, পড়তে পারলে ভালো, না পড়লে ক্ষতি কম। বক্সাইড, এটা ভাই জানা লাগবে। বক্সাইডের ফর্মুলা কি? অ্যালুমিনা তার সাথে হচ্ছে আমরা এই টু মলিকিউল অফ ওয়াটার দেই, এটা হলো বক্সাইড। তারপর দেখো এই যে কেওলিন, ফেলসপার, এগুলো কিন্তু আমাদের যেটা ইকোনমিক কেমিস্ট্রি সেখানে কিন্তু কাজে লাগবে আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন এই ক্রায়োলাইট এটা ইকোনমিক কেমিস্ট্রিতে আছে। অক্সিডেশন নাম্বার কত হয়? 3+, অক্সিডেশন নাম্বার কত হবে? 3+, হ্যাঁ? আচ্ছা, এখন দেখো কেমিক্যাল রিঅ্যাকশনগুলো কি কি হয়। বাইনারি কম্পাউন্ড ফর্মেশন করতে পারে, ভাই এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে বইয়ে আছে আমরা এজন্য পড়ে যাব। বইয়ের কোন অংশটা লাগবে কোনটা লাগবে না সেটা শেখার জন্য দেখে যাব। বাইনারি কম্পাউন্ড মানে কি? দুইটা অ্যাটম মিলে যে মলিকিউল বা যে কম্পাউন্ড ফর্মেশন করে সেটাকে বলি আমরা বাইনারি কম্পাউন্ড আর কি, হ্যাঁ? যেমন কাটার সাথে রিঅ্যাকশন করতে পারে, তো ক্লোরিনের সাথে করতে পারে, অক্সিজেনের সাথে করতে পারে। ক্লোরিনের সাথে করে কি করবে? ক্লোরাইড করবে, অক্সিজেনের সাথে করে অক্সাইড করবে, নাইট্রোজেনের সাথে নাইট্রেট করবে। অ্যাসিডিক অক্সাইড, তাহলে বোরন অক্সাইড অ্যাসিডিক অক্সাইড ফর্মেশন করতে পারে, হ্যাঁ? এই যে যেমন এটাতে বোরিক অ্যাসিড ফর্মেশন করেছে, হ্যাঁ? বোরিক অ্যাসিড প্রথমটা হলো মেটাবোরিক অ্যাসিড। আচ্ছা, তারপরে হচ্ছে অর্থোবোরিক অ্যাসিড। তো অর্থ এবং মেটার মধ্যে ডিফারেন্স কি বুঝতে পেরেছো? ডিফারেন্স হচ্ছে হাইড্রোজেনের নাম্বার, যেখানে হাইড্রোজেন বেশি আছে সেটা হলো অর্থ, যেখানে হাইড্রোজেন কম আছে সেটা হলো মেটাবোরিক অ্যাসিড আর কি। অ্যাম্ফোটেরিক অক্সাইড কি ফর্মেশন করছে? অ্যালুমিনিয়াম
দেখো এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করতেছে বা হাইড্রোজেন ক্লোরাইডের সাথে রিঅ্যাকশন করতেছে, আবার দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করতেছে। দুই ক্ষেত্রে এটা সল্ট এন্ড ওয়াটার ফর্মেশন করতেছে। তার মানে এটা অ্যাসিডের প্রেজেন্সে বেস হিসেবে কাজ করতেছে, বেসের প্রেজেন্সে অ্যাসিড হিসেবে কাজ করতেছে। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি অ্যামফোটেরিক অ্যাসিড বা অ্যামফোটেরিক অক্সাইড বলতে পারি আর কি। ওকে, আচ্ছা তারপর দেখি হাইড্রোলাইসিস অফ নাইট্রাইট এন্ড ক্লোরাইড। তাহলে এই আমাদের যে হ্যালাইডগুলো আছে এই হ্যালাইডের হাইড্রোলাইসিস পসিবল নাকি পসিবল না সেই জিনিসটাও ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আর কি। তাহলে এখন দেখো এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেটা আছে এটা হচ্ছে আমাদের ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড ফর্মেশন করতে পারে। এই কারণে কিন্তু আমরা বলে থাকি যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যে অ্যাকোয়াস সলিউশন এটা হচ্ছে অ্যাসিডিক সলিউশন। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যে অ্যাকোয়াস সলিউশন থাকবে এটা হলো এটা একটা অ্যাকোয়াস সলিউশন। ঠিক আছে, আচ্ছা দুইটা কোশ্চেন আসছে যে মেটা কোনটা আর বাইনারি কম্পাউন্ড কি। মেটা হচ্ছে দেখো ভাই এই যে HBO2 এটা হচ্ছে মেটাবোরিক অ্যাসিড। ঠিক আছে, মেটাবোরিক অ্যাসিড। আর H3BO3 এটা হলো অর্থোবোরিক অ্যাসিড। ঠিক আছে, এটা হলো অর্থোবোরিক অ্যাসিড, অর্থোবোরিক অ্যাসিড, অর্থোবোরিক অ্যাসিড। ডিফারেন্সটা কোথায়? হাইড্রোজেনের, একটা হাইড্রোজেন কম একটা হাইড্রোজেন বেশি। কেন হাইড্রোজেনের ডিফারেন্স আসলো? পানি কোনটাতে কতগুলো লাগছে? অর্থোবোরিক ফর্মেশন করতে 3টা পানি লাগছে, মেটাবোরিক ফর্মেশন করতে একটা পানি লাগছে। এই কারণে আর কি। বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা বাইনারি কম্পাউন্ডটা বুঝি নাই ভাইয়া। দেখো এই যে অ্যালুমিনিয়াম, হ্যাঁ আচ্ছা অ্যালুমিনিয়াম যখন ক্লোরিনের সাথে রিঅ্যাকশন করতেছে, অ্যালুমিনিয়াম যখন ক্লোরিনের সাথে রিঅ্যাকশন করতেছে কি ফর্মেশন করতেছে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড ফর্মেশন করতেছে। এখন দেখো এটাকে যদি ভাঙি কি কি পাবো? অ্যালুমিনিয়াম পাবো, ক্লোরিন পাবো, দুইটা অ্যাটম পাই না? দুইটা অ্যাটম পাই দেখে এটার নাম হয় কি? বাইনারি কম্পাউন্ড। ঠিক আছে, এটার নাম হয় বাইনারি কম্পাউন্ড। ঠিক আছে, ওকে সামনে যাই। অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা ডাইমার ফর্মেশন করতে পারে। খুবই ইম্পর্টেন্ট একটা কথা যে কে ডাইমার। আমি বলছি না স্পেশাল কিছু আছে কিনা বা স্পেশাল কোনো কম্পাউন্ড আছে কিনা পড়তে হবে। এরকম ভাবে আমার গ্রুপ 13 এর জন্য স্পেশাল কম্পাউন্ডটার নাম হচ্ছে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের আমরা জানি যে এটার পোলারাইজেশন অনেক বেশি হয়। পোলারাইজেশন অনেক বেশি হওয়ার কারণে দেখা যায় যে এটা ডাইমার ফর্মেশন করে। ডাইমার মানে বুঝতে পারছো তো, দুইটা মলিকিউল একসাথে করে থাকে আর কি, দুইটা মলিকিউল একসাথে করে থাকে। তাহলে এটাকে বলতেছি আমরা ডাইমার ফর্মেশন করে। তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এতটুকু ইম্পর্টেন্ট যে কে ডাইমার ফর্মেশন করতে পারে। তোমার পরীক্ষায় ভাবে কোশ্চেন দিবে হুইচ ওয়ান ইজ ডাইমার। ঠিক আছে, হুইচ ওয়ান ইজ ডাইমার তোমার ভাবে পরীক্ষায় কোশ্চেন দিবে। তাহলে তোমাকে জানতে হবে যে হ্যাঁ অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা হচ্ছে একটা ডাইমার ফর্মেশন করে, দুইটা মলিকিউল একসাথে থাকে। আচ্ছা তোমাদের কাছে প্রশ্ন হলো যে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা কি আয়নিক কম্পাউন্ড নাকি কোভালেন্ট কম্পাউন্ড? বলো দেখি, আয়নিক কম্পাউন্ড নাকি কোভালেন্ট কম্পাউন্ড? বলো দেখি তোমরা কি বলতে চাও। অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা কি আয়নিক কম্পাউন্ড নাকি কোভালেন্ট কম্পাউন্ড? আচ্ছা ঠিক আছে, এটা আসলে অনেক বইয়ে অনেক রকম আছে। এই যে দেখো আমাদের এখানে সেই ডাউটটা সলভ আছে। হাজারি স্যারের বইয়ে যা আছে আমরা তো তাকে মানে মেনে নিতে বলি আর কি, তাই না? কেমিস্ট্রি অন্যান্য বইয়ে একটু বেশি অ্যাকসেপ্টেড বই। তাহলে দেখো এখানে কিন্তু লেখা আছে যে প্রাইমারিলি ইট ইজ আয়নিক কম্পাউন্ড, প্রাইমারিলি কিন্তু আয়নিক কম্পাউন্ড। ঠিক আছে, এই আয়নিক কম্পাউন্ড হওয়ার কারণে এটার মধ্যে পরবর্তীতে পোলারাইজেশন হয় আর কি। হ্যাঁ, তাহলে পোলারাইজেশন হচ্ছে, তাহলে এটা কি আয়নিক কম্পাউন্ড। ওকে, আচ্ছা ডাইমার কেন ফর্ম হয়? ডাইমার ফর্ম হওয়ার পিছনে কারণ হলো এই যে আয়নিক কম্পাউন্ড যখন অনেক বেশি পোলারাইজড হয়ে যায় তার চার্জ ডেনসিটি অনেক বেড়ে যায়। চার্জ ডেনসিটি বেড়ে যাওয়ার কারণে দুইটা একসাথে হয়ে দুইটা মলিকিউল একসাথে হয়ে আরেকটা নতুন একটা মলিকিউল ফর্মেশন করে আর কি, সেটাকে বলতেছি আমরা ডাইমার। আচ্ছা তাহলে মোটামুটি এতটুকু জানলেই চলবে। তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে বলবে না যে কেন ডাইমার ফর্মেশন হয়, এক্সপ্লেইন করো 2 নাম্বার, এরকম প্রশ্ন আসার সুযোগ নেই। যেখানে রিটেন আছে সেখানে আসতে পারে, বিশেষ করে তোমাদের এইচএসসি তে 2 নাম্বারের কোশ্চেন বেশি দিত আর কি। আচ্ছা যেহেতু এটা হচ্ছে মেটাল তাহলে এটা কি করতে পারবে? অ্যাসিড থেকে হাইড্রোজেনকে তোমার রিপ্লেস করতে পারবে। ঠিক আছে, বা সাবস্টিটিউট করতে পারবে। তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে এই যে হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারে আর কি। আচ্ছা রিঅ্যাকশন উইথ অক্সিডাইজিং অ্যাসিড, তাহলে অক্সিডাইজিং অ্যাসিড কি আছে? যেমন নাইট্রিক অ্যাসিড একটা অক্সিডাইজিং অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে আরেকটা অ্যাসিড ফর্মেশন করেছে, যেমন বোরিক অ্যাসিড ফর্মেশন হয়েছে, আগে দেখাইছি এটা। আবার অ্যালুমিনা এখানে হচ্ছে অ্যালুমিনিয়াম নাইট্রেট ফর্মেশন করে। ওকে, তাহলে দেখো নেচার অফ দ্য এলিমেন্টের মধ্যে কি কি আছে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, এগুলাই হচ্ছে কি আমাদের হচ্ছে তোমার এক একটা আয়নিক কম্পাউন্ড, মেইনলি আয়নিক, তবে এদের মধ্যে চার্জ ডেনসিটি অনেক বেশি থাকে। এই যে দেখো চার্জ ডেনসিটি বেশি আছে আর কি, কারণ অ্যালুমিনিয়াম 3+ চার্জ তো এই জন্য এটা কি হয়? পোলারাইজেশন হয়। ঠিক আছে, আচ্ছা তো Al2O3 এটা একটা অ্যামফোটেরিক অক্সাইড, অলরেডি পড়েছি। অ্যাকোয়াস সলিউশন অফ অ্যালুমিনিয়াম সল্ট কি অ্যাসিডিক হবে, দেখাইছি এটা যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বিশেষ করে এটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জন্য। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের একটা স্পেশাল প্রপার্টি আছে, ডাইমার ফর্মেশন করে। হ্যাঁ আচ্ছা তাহলে দেখো চার্জ ডেনসিটিটা কোথায় বেশি? অ্যালুমিনিয়াম 3+ এ বেশি। এগুলো মুখস্থ করার দরকার নাই। হ্যাঁ মুখস্থ করবা এটা 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 এগুলো মুখস্থ করবা। হ্যাঁ কিন্তু নিচের এটা মুখস্থ করার দরকার নাই আর কি। ওকে, তারপর দেখি গ্রুপ নাম্বার 14। সো আমাদের গ্রুপ 13 এ সেলিব্রিটি অ্যাটম যেরকম ছিল বা এলিমেন্ট যেরকম ছিল অ্যালুমিনিয়াম, গ্রুপ 14 এর জন্য সেলিব্রিটি অ্যাটম কে? গ্রুপ 14 এ কারা কারা আছে দেখো, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, তারপর টিন, লেড এবং ফ্লেভোনিয়াম। দেখো এখানে যদি আমরা বলি সেলিব্রিটি কাকে ধরবো আমরা? অবশ্যই কার্বনকে সেলিব্রিটি ধরবো। ঠিক আছে, তার মানে গ্রুপ 14 পড়তে গিয়ে আমার কার্বন নিয়ে কিছু কথাবার্তা বলতেই হবে। আচ্ছা মেইন সোর্স হচ্ছে কার্বনের জন্য কি? কোল। ঠিক আছে, আচ্ছা সোর্স অফ দ্য সিলিকন কি? স্যান্ড এন্ড কোয়ার্টজ। কোয়ার্টজের ডেফিনেট মানে ফর্মুলা হচ্ছে SiO2। লেডের মেইন সোর্স কি? গ্যালেনা, মানে এগুলো ওর আর কি। মেল্টিং পয়েন্ট অফ দ্য ড্রাই আইস, ড্রাই আইস বলতে আমরা কি বুঝি? সলিড যে কার্বন ডাইঅক্সাইড আছে এটাকে বলা হয় হচ্ছে ড্রাই আইস। এটার মেল্টিং পয়েন্ট হচ্ছে একটা নেগেটিভ মেল্টিং পয়েন্ট, মানে নেগেটিভ টেম্পারেচার কি -56 ডিগ্রি সেলসিয়াস। তারপর দেখো এই যে আমাদের সিলিকা যেটা আছে এটা বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট অনেক বেশি হয়। হ্যাঁ মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট দুটো অনেক বেশি হয়। কারণ কি জানো? কারণ হলো এই সিলিকা এটা একটা জায়ান্ট মলিকিউল। হ্যাঁ এটা একটা জায়ান্ট মলিকিউল। জায়ান্ট মলিকিউল মানে কি জানো? কারণ হলো এই মলিকিউলটা অনেকগুলো মলিকিউলের সাথে অ্যাটাচ হয়ে একটা পলিমারের মতো নতুন একটা কমপ্লেক্স ফর্মেশন করে, যেটাকে আমরা বলছি একটা জায়ান্ট মলিকিউল। তাহলে একটা মলিকিউল যখন অনেকগুলো মলিকিউলের সাথে নিজে পলিমার হয়ে একটা কমপ্লেক্স একটা মলিকিউল ফর্মেশন করবে এটাকে বলবো আমরা জায়ান্ট মলিকিউল। এই জায়ান্ট মলিকিউল হওয়ার কারণে সিলিকা কিন্তু এই তোমার মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট অনেক বেশি বেড়ে গেছে আর কি। ওকে আচ্ছা তাহলে এটা অ্যানসার দিয়ে ফেলো তো, ঝটপট অ্যানসার দিয়ে ফেলো। আমি একটু পোর্টাল লঞ্চ করে দিই, তোমরা অ্যানসার দাও। একটু আগে কিন্তু পড়ছি কুইজ নাম্বার 4, একটু আগে পড়ছি কোনটার অ্যান্টি করোশন প্রপার্টিজ আছে, অ্যান্টি করোশন প্রপার্টিজ কোনটার আছে, ঝটপট উত্তর করে ফেলো। ঠিক আছে, অনেকে কারেক্ট অ্যানসার দিছে। ঠিক আছে, তো সহজ জিনিস তো অ্যালুমিনিয়াম হবে কারেক্ট অ্যানসার, তাই না? কেন অ্যান্টি করোশন প্রপার্টিজ আছে? কারণ এই যে অ্যালুমিনিয়ামের উপরে এই অ্যালুমিনিয়াম অক্সাইড এটা ফর্মেশন হয়। ওকে, তারপর গ্রুপ 14 এর এলিমেন্ট কি কি আছে পড়তেছি আমরা। এখন নতুন আরেকটা টপিক আসছে সেটা হচ্ছে অক্সিডেশন স্টেট আর হলো অ্যালোট্রপিজম। অক্সিডেশন স্টেট মানে কি? মানে এটার অক্সিডেশন নাম্বার কত সম্ভব হতে পারে। যেমন দেখো আমরা যদি বলি এটা +2 হবে এবং +4 হবে, +4টা স্টেবল, +4টা সাধারণত আনস্টেবল। ঠিক আছে, আচ্ছা জাস্ট এতটুকু জানতে হবে। অ্যালোট্রপিজম, অ্যালোট্রপিজম তো তোমরা জানো যে কোনো একটা অ্যাটমের ফিজিক্যাল স্টেটের উপর ডিপেন্ড করে কয়েকটা ভিন্ন ভিন্ন অ্যালোট্রপ পাওয়া যায়। ঠিক আছে, যেমন আমরা যদি বলি যে কার্বনের অ্যালোট্রপ কি কি আছে, যেমন কার্বনের অ্যালোট্রপ আছে ডায়মন্ড, কার্বনের অ্যালোট্রপ আছে গ্রাফাইট, ফুলারিন, তারপর কার্বন ন্যানোটিউব, গ্রাফিন, প্রত্যেকটাই কি কার্বনের একটা অ্যালোট্রপ। ঠিক আছে, আচ্ছা এর মধ্যে ইম্পর্টেন্ট করতে হবে হচ্ছে ডায়মন্ড আর হচ্ছে গ্রাফাইট। আচ্ছা তারপর তিনের 3 রকমের অ্যালোট্রপ আছে, আলফা বিটা ডেল্টা, আলফা বিটা ডেল্টা। আচ্ছা একটা কথা লেখা আছে 1000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের মধ্যে ডায়মন্ড গ্রাফাইট ফর্মেশন হয় আর কি। অ্যাটমিক নাম্বার কত অলরেডি আমরা পড়েছি, দরকার নাই আর।
কেমিক্যাল রিঅ্যাকশন অফ দ্য গ্রুপ 14 এলিমেন্ট। আচ্ছা আসি, গ্রুপ 14 কি কেমিক্যাল রিঅ্যাকশন করতে পারবে একটু বলো তো দেখি? অক্সাইড ফর্মেশন করতে পারবে? অবশ্যই। কার্বন ডাই অক্সাইড ফর্মেশন করতে পারে না? হ্যাঁ, অবশ্যই এটা কি করতে পারবে? কার্বন ডাই অক্সাইড ফর্মেশন করতে পারবে। তারপরে একটু খেয়াল করে দেখো, এরা কিন্তু হাইড্রাইড ফর্মেশন করে। এরা কি ফর্মেশন করে? হাইড্রাইড ফর্মেশন করে, ঠিক আছে? হাইড্রাইড ফর্মেশন করে, ঠিক আছে? ওকে, তাহলে মেইন জিনিস হচ্ছে এরা মোট তিন রকমের কম্পাউন্ড ফর্মেশন করে, অক্সাইড, হাইড্রাইড এবং হ্যালাইড। অক্সাইড, হাইড্রাইড এবং হ্যালাইড তুমি যখন পড়বা এই তিনটার উপর খেয়াল করবা, এবং হ্যালাইডের হাইড্রোলাইসিস পসিবল কিনা সেই জিনিসটা একটু দেখবা। হাইড্রোলাইসিস পসিবল কিনা এটা একটু দেখতে হবে আর কি। ওকে, চলো দেখি। যেমন অক্সাইডের কথা যদি বলি, কার্বনের যে অক্সাইড আছে, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড থেকে অ্যাসিডিক অক্সাইড, এই নিয়ে আমরা পরবর্তীতে আরো কথা বলবো ইনশাআল্লাহ। ওকে, অক্সাইড যখন ক্লাসিফিকেশন আলাদা করে অক্সিজেন গিয়ে পড়বো তখন এর উপরে ডিটেইলস কথা হবে আর কি, হ্যাঁ। আচ্ছা, তারপর দেখো হ্যালাইড, এই যে যেমন দেখো কার্বন যখন হ্যালাইড ফর্মেশন করে তখন কি হয়? কার্বন টেট্রাক্লোরাইড হয়, হ্যাঁ। সিলিকন যখন হ্যালাইড ফর্মেশন করে সিলিকন টেট্রাক্লোরাইড হয়। ওকে, আচ্ছা, তাহলে হ্যালাইডের মধ্যে এই যে দেখো কার্বন টেট্রাক্লোরাইড হতে পারে, আবার দেখো সিলিকন টেট্রাক্লোরাইড হতে পারে। এখন বলো তো দেখি হাইড্রোলাইসিস কোনটা হবে, কোনটা হবে না? হাইড্রোলাইসিস কোনটা হবে, কোনটা হবে না? হাইড্রোলাইসিস পসিবল কোথায়? সিলিকন টেট্রাক্লোরাইড নাকি কার্বন টেট্রাক্লোরাইড? কার্বন টেট্রাক্লোরাইড হবে না, বাকি যত ক্লোরাইড হবে সবার ক্ষেত্রেই পসিবল হবে। অর্থাৎ এটা ক্ষেত্রে নো হাইড্রোলাইসিস। কেন এখানে হাইড্রোলাইসিস হচ্ছে না? কি মনে হয় তোমাদের? হাইড্রোলাইসিস হচ্ছে না কারণ হাইড্রোলাইসিস করার জন্য এই কার্বনের মধ্যে এক্সট্রা ডি অরবিটালটা থাকছে না। এই কারণে এখানে হাইড্রোলাইসিস সম্ভব হচ্ছে না আর কি। ওকে, আচ্ছা, বইয়ের এই জায়গাটাতে দেখবা তোমরা কয়েকটা জায়গায় মার্ক করা আছে, যেমন এই স্টেনাস অক্সাইড, তারপর লেড অক্সাইড, এগুলো অ্যাম্ফোটেরিক অক্সাইড, হ্যাঁ। এটা হলো স্টেনেটের ফর্মুলা, এটা হলো সিলেনের ফর্মুলা। এগুলো পরীক্ষার জন্য একটু দেখে রাখবা আর কি, হ্যাঁ। পরীক্ষা আসতে পারে কোনটা কিসের ফর্মুলা, এভাবে পরীক্ষা কোশ্চেন আসতে পারে আর কি। এভাবে পরীক্ষা কোশ্চেন হতে পারে। আচ্ছা, ক্লোরিনের সাথে রিঅ্যাকশন অলরেডি আমরা বলে ফেলেছি কিরকম রিঅ্যাকশন করবে। অক্সিজেনের সাথে রিঅ্যাকশন এটা মোটামুটি আমাদের পড়া শেষ। তারপর একটা জিনিস মনে রাখবা যে কার্বন টেট্রাক্লোরাইড কি হবে না, মানে হাইড্রোলাইসিস হবে না, বাকিগুলো সবগুলোই হবে। রুম টেম্পারেচারে কার্বন ডাই অক্সাইড গ্যাস বা সিলিকন ডাই অক্সাইড সলিড সাবস্টেন্স। কেন এরকম হয়? কারণ হলো স্ট্রাকচারের জন্য। কার্বন ডাই অক্সাইডে শুধুমাত্র ভ্যান ডার ওয়ালস ফোর্স আছে, সিলিকন ডাই অক্সাইডে এরা তো নিজেদের মধ্যে আবার কোভালেন্ট বন্ড ফর্মেশন করে। কোভালেন্ট বন্ড ফর্মেশন করে ওই যে জায়ান্ট মলিকিউল ফর্মেশন করে। এই কারণে এটাকে একটা পলিমার কম্পাউন্ড বা জায়ান্ট মলিকিউল বলা হয়ে থাকে। এই কারণে এটা কি আমাদের আমরা বলি থাকি যে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট অনেক বেশি হবে আর কি, অনেক বেশি হবে আর কি, হ্যাঁ। আচ্ছা, এটা টেট্রাহাইড্রাল স্ট্রাকচার ফর্মেশন করছে, এখানে দেখাইছে যে সেটা কিভাবে একটা জায়ান্ট মলিকিউল ফর্মেশন করেছে। ওকে, আচ্ছা, তারপর দেখো রুম টেম্পারেচারে সিলিকন ডাই অক্সাইড সলিড ক্রিস্টালাইন সাবস্টেন্স পড়া শেষ। হাইড্রাইডের ক্ষেত্রে অলরেডি পড়েছি আমরা, হাইড্রোজেন টেট্রাহাইড্রাল যেমন সিলেন পড়া শেষ। রিপ্লেসমেন্ট অফ হাইড্রোজেন ফ্রম ওয়াটার, কার্বন সিলিকন রেড রিঅ্যাক্ট উইথ স্টিম, এটা স্টিমের সাথে রিঅ্যাকশন করে রুম টেম্পারেচারে, হ্যাঁ। হাইড্রোজেন গ্যাসকে তখন আলাদা করে রিপ্লেস করতে পারে আর কি। রিপ্লেসমেন্ট অফ হাইড্রোজেন ফ্রম হাইড্রোজেন ক্লোরাইড, এটা তো যে এটা আসলে আমাদের ফার্স্ট পেপারে 1 নাম্বার চ্যাপ্টার, যেটাকে আমরা বলি রিঅ্যাক্টিভিটি সিরিজ অফ মেটাল। তো রিঅ্যাক্টিভিটি সিরিজ অফ মেটালের মধ্যে হাইড্রোজেনের উপরে যারা আছে তারা প্রত্যেক মেটাল কি করতে পারবে? হাইড্রোজেন থেকে অ্যাসিড থেকে হাইড্রোজেন রিপ্লেস করতে পারবে, ঠিক আছে? এটা সবার জন্য লাগবে আর কি। হাইড্রোলাইসিস অফ দ্য হ্যালাইড যদি বলি, এক্সেপ্ট কার্বন টেট্রাক্লোরাইড, আদার কোভালেন্ট হ্যালাইড অফ গ্রুপ 14 লাইক সিলিকন টেট্রাহাইড্রাইড বা অন্যান্য যতগুলো আছে সবগুলো কি করতে পারবে? হাইড্রোলাইসিস সম্ভব। বাট কার্বন টেট্রাক্লোরাইড নট হাইড্রোলাইজড ইন ওয়াটার, নট হাইড্রোলাইজড ইন ওয়াটার। কেন? কারণ হলো এটাতে কোনো ডি অরবিটালই থাকে না। আচ্ছা, এই জায়গাটা তোমরা বই লিখে রাখবা, হ্যাঁ। আমাদের হাজারি স্যারের বইয়ে এরকম গুছানো নাই, কবি স্যারের বই অন্যান্য বই আছে, তোমাদের মেডিটিক্সও আছে আর কি, ঠিক আছে? তোমাদের মেডিটিক্সও আছে, এগুলো কিন্তু আমরা পড়েছি মোটামুটি বই থেকে সব পড়া শেষ করে এগুলো নিচে আসতেছি। ডায়মন্ড এবং গ্রাফাইট কার্বনের দুইটা অ্যালোট্রপ, ঠিক আছে? এই দুইটা অ্যালোট্রপের মধ্যে ডায়মন্ডের ক্ষেত্রে আমরা হাইব্রিডাইজেশন কেমন পাই? sp3, গ্রাফাইটের হাইব্রিডাইজেশন কেমন পাই? sp2। যেহেতু sp3 হাইব্রিডাইজেশন, সো এর স্ট্রাকচার কেমন হবে? টেট্রাহাইড্রাল। যেহেতু sp2 হাইব্রিডাইজেশন, এটার স্ট্রাকচার হবে তোমার হেক্সাগোনাল হয় আর কি, হ্যাঁ। কার্বন কার্বন ডিসটেন্স এটা একটু দেখে রাখবা যে গ্রাফাইটে দুই রকম পাই, একটা হচ্ছে হেক্সাগোনালের মধ্যে, যেমন এই হেক্সাগোনালের মধ্যে একটা কার্বন থেকে আরেকটা কার্বন এই ডিসটেন্সটা হয় 0.142 ন্যানোমিটার, আর এই যে পরস্পর যে লেয়ার আছে বাইলেয়ারের মধ্যে এটার মধ্যে গ্যাপটা থাকে 0.335 ন্যানোমিটার। ওকে, মেল্টিং পয়েন্ট কত হবে বলা হয়? গ্রাফাইটের ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট হবে হচ্ছে 3600 ডিগ্রি সেলসিয়াস, সরি ডায়মন্ডের ক্ষেত্রে গ্রাফাইটের ক্ষেত্রে মুখস্থ করতে হবে 3730 ওকে 3730 আর 3600 এভাবে মুখস্থ করবা। ইলেকট্রিসিটি এন্ড হিট কন্ডাক্টিভিটি কোথায় পসিবল? গ্রাফাইটে পসিবল, বাট ডায়মন্ডে কিন্তু পসিবল না। পড়া তো হয়ে গেল না? আচ্ছা, তো মোটামুটি এখান থেকে পরীক্ষা কোশ্চেন কিভাবে দিবে? পরীক্ষা কোশ্চেন দিবে হুইচ ওয়ান ইজ কারেক্ট রিগার্ডিং ডায়মন্ড, হুইচ ওয়ান ইজ কারেক্ট রিগার্ডিং গ্রাফাইট, এটা কোশ্চেন দিবে। তাহলে বলো দেখি এর आंसर কিভাবে মাত্র করছি? দেওয়ার দরকার নেই, তাই না? 3730। আচ্ছা, পরেরটা দেখি আমরা। এই যে আগে মাত্র পড়ে আসছি মেল্টিং পয়েন্ট কত? 3730 গ্রাফাইট, তাহলে 3730। ওকে, এখন কিছু এক্সট্রা কথাবার্তা, এগুলো আসলে কবি স্যারের বই ইনফরমেশন, এটা জাস্ট একবার রিডিং দিবা, জাস্ট একবার আর দিয়ে রাখা মানে রিডিং দাও। সিলিকনের নামটা আসছে হচ্ছে সিলেক্স থেকে বা সিলিসিস থেকে, এটার মানে হচ্ছে গ্লেজি, মানে কাচের মতো কোনো কিছু আর কি, হ্যাঁ। এটা সায়েন্টিস্ট বার্জেলিয়াস ডিসকভার করছে। তাহলে দেখো এই সায়েন্টিস্ট বার্জেলিয়াস উনি কিন্তু অনেক কাজ করছে আমাদের কেমিস্ট্রিকে পড়া কঠিন বানানোর জন্য, যা যা দরকার উনি অনেক কিছু করছে সায়েন্টিস্ট বার্জেলিয়াস। একটা হচ্ছে দেখো এখানে বললাম যে সিলিকনের নোমেনক্লেচার করছে, ঠিক আছে? নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে হ্যালোজেনের নোমেনক্লেচার করছে সায়েন্টিস্ট বার্জেলিয়াস। তারপর হচ্ছে দেখো ভাইটাল ফোর্স থিওরি, হ্যাঁ, আমাদের যে অর্গানিক কেমিস্ট্রি শুরু হয়েছে যেটা দিয়ে, এই ভাইটাল ফোর্স থিওরি সেটাও কিন্তু সায়েন্টিস্ট বার্জেলিয়াসই দিয়েছে, ঠিক আছে? তারপর আসি ক্যাটালিস্ট, ক্যাটালিস্ট নিয়েও কিন্তু সায়েন্টিস্ট বার্জেলিয়াস কিছু কথাবার্তা বলছে আর কি। তাহলে তুমি যখন পড়বা সায়েন্টিস্টদের নাম এরকম করে একসাথে করে ফেলবা, তাহলে তোমাদের জন্য পড়াটা সহজ হয়ে যাবে আর কি, হ্যাঁ। আচ্ছা, তাহলে সায়েন্টিস্ট বার্জেলিয়াস ডিসকভার করছে সিলিকন আর নোমেনক্লেচার করছে হচ্ছে থমসন। এত দরকার নেই, বার্জেলিয়াস এটা পড়ো। আচ্ছা, সিলিকন কেন এত ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে আমরা বলে থাকি 28% অফ দ্য আর্থ সারফেস মেড আপ অফ সিলিকন। তাহলে এখানে আর্থ সারফেসে সবচেয়ে বেশি থাকে গ্লোবালিটি কি থাকে? সিলিকন, ওকে। আচ্ছা, তারপর দেখো যে এই যে আমাদের যে মডার্ন যত ইকুইপমেন্টের কথা বলি না কেন সবকিছু কম্পিউটার বেস না, কম্পিউটার চিপসের যে মেইন এলিমেন্ট থাকে সেটা হচ্ছে সিলিকন। এই কারণে বর্তমানে আমরা বর্তমান যুগটাকে বলে থাকি সিলিকন এজ অথবা ডিজিটাল এজ, ঠিক আছে? তাহলে ক্রিস্টাল ফ্রেম অফ দ্য সিলিকন ইজ ইনসাইড কনসেন্ট্রিক কিউব, একবার জাস্ট রিডিং দিবা। সিলিকন এজটাকে কেন বলি? কারণ হচ্ছে যে কম্পিউটার চিপসের মেইন এলিমেন্ট হচ্ছে সিলিকন, ঠিক আছে? তাহলে কম্পিউটার চিপস এটা একটু মনে রাখতে হবে, কম্পিউটার চিপসের মেইন এলিমেন্ট হচ্ছে সিলিকন। আচ্ছা, পরেরটা দেখি, গ্রুপ নাম্বার 15। দেখো গ্রুপ নাম্বার 15, এখানে আমাদের সেলিব্রিটি কে? এখানে আমাদের সেলিব্রিটি হচ্ছে এই যে দেখো নাইট্রোজেন, হ্যাঁ। সো নাইট্রোজেন ছাড়াও এখানে আর ফসফরাস নিয়ে কিছু কথাবার্তা পড়া লাগবে। আর এখানে পড়ার মতো জিনিস হলো অক্সাইড, খুব ভালো মতন পড়তে হবে। তারপরে হলো অক্টেট এক্সপানশন, অক্টেট এক্সপানশন এই জিনিসটা আমরা এখান থেকে একদম ভালো মতন পড়ে যাবো আর কি। অক্টেট এক্সপানশন এই দুটো জিনিস খুব ভালো মতন কভার করতে হবে। ওকে, চলো একটু দেখি। তো গ্রুপ নাম্বার 15 এটা কি ডাকা হয়? নিক্টোজেন নামে ডাকা হয়। নিক্টোজেন মানে কি? নিক্টোজেন মানে হচ্ছে সাফোকেটিং গ্যাস, মানে এমন কোনো গ্যাস যে গ্যাসগুলো সাফোকেশন করতে পারে আর কি, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো আমরা যদি এখানে বলি যে নাইট্রোজেন অক্সিজেন, নাইট্রোজেন ফসফরাস এই দুটো নন মেটাল, আর্সেনিক অ্যান্টিমনি মেটালয়েড, বিসমাথ মস্তবিয়াম হলো মেটাল, মানে রেডিয়েটিভ হয়। ফার্স্ট এলিমেন্টটা কি? এই যে সাফোকেটিং গ্যাস পড়েছি অলরেডি, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো নাইট্রোজেনের যে স্ট্রাকচারটা, এটা নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড এরকম হয়। সো এই ট্রিপল বন্ডের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার থাকার কারণে এর বন্ড এনার্জি অনেক বেশি হয়। যেহেতু এটার বন্ড এনার্জি অনেক বেশি হবে, এই কারণে এই বন্ডটাকে ব্রেকডাউন করা অনেক বেশি এনার্জি প্রয়োজন হয়। আমরা বলা হয়ে থাকে যে এখানে 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার প্রয়োজন হয়। সো এত টেম্পারেচার বেশি লাগার কারণে আমরা বলতে পারি যে এই গ্যাসে একটা ইনার্ট প্রপার্টি আছে, এই গ্যাসটার কিছুটা ইনার্ট প্রপার্টি কিন্তু আছে। ওকে, আচ্ছা, এরকম একটা প্রশ্ন বলা হয়, এরকম একটা কথা বলা হয় যে ইনার্ট গ্যাস আফটার ইনার্ট গ্যাস বা ইনার্ট মোস্ট আফটার ইনার্ট গ্যাস, মানে ইনার্ট গ্যাসের পরে যদি কোনো ইনার্ট গ্যাস থাকে তাহলে সেটা হচ্ছে নাইট্রোজেন। এই কারণে যদি আমাদের কোনো জায়গায় ইনার্ট তোমার ইনার্ট কোনো অ্যাটমসফিয়ারের প্রয়োজন হয় সেখানে কিন্তু আমরা নাইট্রোজেন ইউজ করে থাকি আর কি, হ্যাঁ। সেখানে নাইট্রোজেন ইউজ করা হয়। যেমন কোনো প্যাকেজিং যদি করতে যাই, যেমন অক্সিজেন, এটা কি করে? এটা হচ্ছে যে কোনো খাবার দাবার সাথে রিঅ্যাকশন করে খাবার দাবার নষ্ট করে দিতে পারে, হ্যাঁ, খাবার দাবার অক্সিডেশন করে দিতে পারে। কিন্তু নাইট্রোজেন এটা সহজে রিঅ্যাকশন করবে না। এই কারণে এই যে চিপসের প্যাকেট বলো, চানাচুরের প্যাকেট বলো, সব জায়গায় কিন্তু আমরা ইনার্ট সাবস্টেন্স হিসেবে নাইট্রোজেন ইউজ করতে পারি। তাহলে পড়া হয়ে গেল না? তাহলে ইনার্ট সাবস্টেন্স বা ইনার্ট মিডিয়াম হিসেবে ইউজ করব, নাইট্রোজেন ইউজ করব। ওকে, আচ্ছা, মেইন সোর্স দেখি। মেইন সোর্স হচ্ছে এয়ারের মধ্যে পাওয়া যায়। ফসফরাস হচ্ছে বোনসে পাওয়া যায়, বোনসে পাওয়া যায়। এছাড়া কিছু তোমার ফসফরাইট যে কোর্স আছে সেসব জায়গায় পাওয়া যায়। অক্সিডেশন স্টেট কেমন হয়? -3 +3 +5 কোনো কিছু হতে পারে আর কি।
আচ্ছা, তারপর দেখি আমরা কিছু অ্যালোট্রপিজম দেখানো আছে আর কি, যেমন অ্যান্টিমনি অ্যালোট্রপিজম কি আছে, মেটালিক অ্যান্টিমনি আছে, আলফা অ্যান্টিমনি আছে, অ্যান্টিমনি আছে, আর্সেনিক অ্যালোট্রপিজম এগুলো একটু রিডিং দিবা। হ্যাঁ, এগুলো আগে বেশিরভাগ প্রশ্ন আসতো, কারণ আগে সিলেবাসগুলোতে এগুলো অনেক বেশি ছিল। এখন আসলে এইচএসসি সিলেবাসের মধ্যে এই জিনিসগুলো অত ডিটেইলসে নাই, তবে কবি স্যারের বই এবং অন্যান্য কিছু কিছু বইতে দিয়েছে, তো এই কারণে তোমাদের একটু পড়তে বলি আর কি। তাহলে আর্সেনিক কি আছে, গ্রে আর্সেনিক, ইয়েলো আর্সেনিক, ব্ল্যাক আর্সেনিক। ফসফরাস কি আছে, হোয়াইট, রেড, আর একটা হলো ব্ল্যাক। তাহলে ফসফরাস হতে পারে হোয়াইট, রেড, ব্ল্যাক, ঠিক আছে। আর্সেনিক হতে পারে গ্রে, ইয়েলো, তারপর হলো ব্ল্যাক। ব্ল্যাক দেখো আর্সেনিক হতে পারে, ফসফরাস হতে পারে, ঠিক আছে। আর আর্সেনিক কিন্তু হোয়াইট হবে না, এটা একটু খেয়াল রাখো, আর্সেনিক কিন্তু হোয়াইট হবে না। নাইট্রোজেন, আলফা, বিটা। আচ্ছা, এখন দেখো এই যে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডগুলো আছে, নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ট্রাইঅক্সাইড, তারপর এটা তো নাইট্রোজেন টেট্রাঅক্সাইডের আরেকটা রূপ N2O4, এটাকে চেঞ্জ করে আমরা N2 লিখতে পারি, আর নাইট্রোজেন পেন্টঅক্সাইড। এদের মধ্যে যদি বলি আমরা, এই যে প্রথম দুইটা যে দুইটা আছে, এই প্রথম দুইটা হচ্ছে নিউট্রাল অক্সাইড, ঠিক আছে, নিউট্রাল অক্সাইড। তারপরে যে তিনটা আছে, এই তিনটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাসিডিক অক্সাইড। অ্যাসিডিক অক্সাইড মানে কি, এটা হচ্ছে ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে অ্যাসিড ফর্মেশন করতে পারবে আর কি। ওকে, আচ্ছা, ছবি দেখানো আছে এখানে একটা অর্গান করে ফেলছে, তাই না? অর্গান করে ফেলছে মানে হচ্ছে হাসাহাসি করতেছে, হাসতে অর্গান হয়ে গেছে। তুমি বলো তো কোন গ্যাসের জন্য হাসতে অর্গান হয়ে যাবে? কোন গ্যাসের জন্য হাসতে অর্গান হয়ে যাবে? একটা কোশ্চেন করছে, অন্য ইনার্ট গ্যাস ব্যবহার করা যায় কিনা ইনার্ট মিডিয়াম হিসেবে, अवेलेबल না তত বেশি। তুমি এর মধ্যে যে পরিমাণ নাইট্রোজেন পাবা, অন্যগুলো এত বেশি পাবা না। আচ্ছা, টিয়ার গ্যাস তো কানাকাটি করবে, টিয়ার গ্যাস তো অর্গানিক কেমিস্ট্রি পড়া, এখানে করব না। হাসাহাসি করতেছেন, হাসাহাসি কোন গ্যাসের জন্য করবে? এই যে নাইট্রাস অক্সাইড, এটার নাম কি? লাফিং গ্যাস। লাফিং গ্যাস, ঠিক আছে। লাফিং গ্যাস হচ্ছে হাসাহাসি করে আর কি, তাই নাইট্রাস অক্সাইড। তো এই নাইট্রাস অক্সাইডের একটা নেচার হচ্ছে, নাইট্রাস অক্সাইডের কিন্তু একটা সুইটিশ অর্ডার আছে আর কি, ঠিক আছে, সুইটিশ অর্ডার। এটা নিয়ে পরীক্ষায় কোশ্চেন আসছিল আর কি অনেক আগে, তখন মনে হয় তোমরা স্কুলে ভর্তি হও নাই, 2010 সালে আর কি। তো অত আগের প্রশ্ন কিন্তু আগে বইগুলোতে এরকম ইনফরমেশন ছিল, এখন বইগুলোতে অত বেশি ইনফরমেশন কিন্তু নাই। কিন্তু যে কবিস্তার বই এরকম কিছু কিছু বই আছে, তো এই কারণে আমরা কিছু কিছু ইনফরমেশন আমাদেরকে পড়তে বলি। হাজার বই বাইরে এই ইনফরমেশনগুলো পড়ে রাখলে অ্যান্সার করা সহজ হয় আর কি। আচ্ছা, তো সামনে যাই। তাহলে দেখো হুইচ ওয়ান ইজ নট অ্যালোট্রপ অফ আর্সেনিক। একটু আগে বললাম না যে আর্সেনিক কোন অ্যালোট্রপ হয় না, হোয়াইট হবে না আর কি। অনেক আগে কোশ্চেন, দেখো 13 14, তখন কিন্তু আমরা এখন যে সিলেবাসে বই পড়ি, ওই সিলেবাসে বই কিন্তু ছিল না। সো এগুলো নিয়ে তো টেনশন করা লাগবে না, যে অ্যালোট্রপ হয় আমার সবগুলো মুখস্থ নাই, তো সবগুলো অ্যালোট্রপ মুখস্থ না থাকলে তোমার কোনো অসুবিধা নাই। শুধুমাত্র যে কয়টা প্রশ্ন আসছে ওই কয়টা আমি পারি আর কি। আচ্ছা, কয়টা দেখি। কেমিক্যাল প্রপার্টিজ অফ গ্রুপ 15 এলিমেন্ট, এগুলো তো মোটামুটি আমরা জেনে আসছি কি কি পড়তে হবে এখানে। অক্সাইড পড়তে হবে, অক্সাইড মোটামুটি আমরা পড়তেছি। এখন দেখো এই অক্সাইডগুলো কিন্তু আমরা কি করতে পারি, ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে তোমার অ্যাসিড ফর্মেশন করতে পারি। এই কারণে আমরা এটাকে বলি অক্সাইড। তাহলে দেখো অক্সাইড কি কি আছে, নাইট্রাস অ্যাসিড আছে, নাইট্রিক অ্যাসিড আছে, ফসফরিক অ্যাসিড আছে, ফসফরিক অ্যাসিড আছে, ঠিক আছে। এখন এখান থেকে যেটা লাগে পরীক্ষার জন্য, এই অক্সাইডগুলোর মধ্যে অক্সিডেশন নাম্বার, এটা আসলে আজকে পড়া না, অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করা, এটা আসলে অ্যাসিডগুলো থেকে লাগে। যেদিন পড়বো আমরা ওই দিন ডিটেইলস আলোচনা করব আর কি। হ্যাঁ, আজকে ওই আলোচনাতে না যাই। হ্যাঁ, সামনে দিকে যাই। দেখো নেক্সট টু ইনার্ট গ্যাস, নাইট্রোজেন ইজ দ্য ইনার্ট গ্যাস। প্রশ্নটা বলেছিলাম না, এটা কিন্তু ডেন্টাল মিশন থেকে আসছে আর কি। হ্যাঁ, কেন এতটা ইনার্ট অলরেডি আমরা কথা বলেছি, কারণ হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন যে বন্ডটা হয়, ট্রিপল বন্ডটা হয়, এটা অনেক স্ট্রং একটা বন্ড হয়, এবং এই স্ট্রং বন্ডটাকে ব্রেক ডাউন করতে অনেক বেশি এনার্জি প্রয়োজন হয় আর কি। ওকে, আচ্ছা, তারপর দেখো গ্রুপ 15 এর জন্য কি কি হয়, ক্লোরিনের সাথে রিঅ্যাকশন, এটা কিন্তু পরীক্ষার প্রশ্ন সরাসরি আসে না বুঝি, এই বক্সগুলো থেকে পরীক্ষার প্রশ্ন সরাসরি আসে না, বাট তোমার অন্যান্য জিনিসগুলো ভালো মতো করার জন্য এগুলো একটু ধারণা লাগবে আর কি। যেমন মেটালের সাথে দেখো এখানে দেখাচ্ছে, বা সরি গ্রুপ 15 এর কোন একটা এলিমেন্টের সাথে ক্লোরিনের রিঅ্যাকশন ক্লোরাইড হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে কিছু জিনিস এখান থেকে লাগবে তোমাদের জন্য, যেমন একটা জিনিস খেয়াল করে দেখো, NCl3, এই যে NCl3 এটা ফর্মেশন হয়, তাহলে কি NCl5 এটা কি ফর্মেশন হয় নাকি হয় না? কারণ হচ্ছে PCl3 হয় আবার PCl5 হয়। আচ্ছা দেখো, PCl3 এটাও হয়, NCl3 এটাও হয়, কিন্তু NCl5 হয় না, PCl5 হয়। এর পেছনে কারণ কি? এর পেছনে কারণ হলো এই NCl5 ফর্মেশন করতে গেলে কি লাগবে, NCl5 ফর্মেশন করতে গেলে লাগবে হচ্ছে অক্টেট এক্সপানশন, অক্টেট এক্সপানশন। সো অক্টেট এক্সপানশন করতে যাওয়া মানে কি, এখানে হচ্ছে ডি অরবিটাল লাগবে, এখানে হচ্ছে কি লাগবে, ডি অরবিটাল লাগবে। এখন তুমি দেখো এই নাইট্রোজেন, এটা কোন নাইট্রোজেন যেটা আছে, এটা কোন পিরিয়ডে? নাইট্রোজেন কিন্তু সেকেন্ড পিরিয়ডে, তাই না? যদি সেকেন্ড পিরিয়ডে হয়ে থাকে তাহলে হচ্ছে 2, এই সেকেন্ড পিরিয়ডের মধ্যে যখন প্রিন্সিপাল নাম্বার 2, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যখন 2, তখন কি এটা ডি অরবিটাল পসিবল? তখন কিন্তু ডি অরবিটাল পসিবল না ভাইয়া। যেহেতু ডি অরবিটাল পসিবল না, অক্টেট এক্সপানশন করবে কি দিয়ে? এই কারণে NCl5 কিন্তু পসিবল না, কিন্তু PCl5 কিন্তু পসিবল। আচ্ছা, এবারে আসি ভাইয়া, একটা কথা বলছিলেন, একটা তোমার কোন একটা কম্পাউন্ড বা কোন একটা মলিকিউল দেখে এখানে অক্টেট এক্সপানশন হইছে কিনা বুঝবো কিভাবে? তাহলে অক্টেট এক্সপানশন আমরা ক্যালকুলেশন করব আর কি। কি রকম ক্যালকুলেশন করব? অক্টেট এক্সপানশন তখনই হবে যখন আমরা দেখব যে ভ্যালেন্স শেলের ইলেকট্রন নাম্বার এটার সাথে যদি আমরা বন্ড ক্যালকুলেট করি বা সিগমা বন্ড যদি ক্যালকুলেট করি, অথবা যদি আমরা বলতে পারি কোনো অ্যাটম বা এলিমেন্ট কাউন্ট করি, সিগমা বন্ড বা এলিমেন্টের নাম্বার যদি কাউন্ট করি, তখন যে ভ্যালুটা পাবো ওই ভ্যালুটা মোর দেন 8 হবে, ওই ভ্যালুটা মোর দেন 8 হবে। যদি মোর দেন 8 হয় তাহলে তাকে বলবো অক্টেট এক্সপানশন, যদি মোর দেন 8 না হয়, যদি 8 হয় তাহলে বলবো অক্টেট কমপ্লিট, আর যদি 8 এর কম হয় তাহলে বলবো অক্টেট কন্ট্রাকশন। চলো এটা যদি একটু প্র্যাকটিস করি। যেমন এই যে ফসফরাস পেন্টাক্লোরাইডের কথা চিন্তা করো, এটা ভ্যালেন্স শেলে কয়টা ইলেকট্রন আছে? ভ্যালেন্স শেলে কয়টা ইলেকট্রন আছে? 5টা ইলেকট্রন আছে। কয়টা ক্লোরিনের সাথে বন্ড করেছে? 5টা ক্লোরিনের সাথে বন্ড করেছে। সো 10, সো 10 কি মোর দেন 8, সো 10 যদি মোর দেন 8 হয় তাহলে এখানে কি হইছে? অক্টেট এক্সপানশন হইছে, ঠিক আছে। তাহলে এখানে কি হলো? অক্টেট এক্সপানশন। ওকে, কয়টা দেখি। যদি আবার আরেকটা জিনিস কথা চিন্তা করো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। আচ্ছা, এখানে ভ্যালেন্স শেলে ইলেকট্রন আছে 3টা বন্ড করেছে, কত হলো? 6। তাহলে এটা তো ভাই 8 এর চাইতে কম, 8 এর চাইতে কম হলে অসুবিধা নাই, আমরা এটাকে বলবো অক্টেট কন্ট্রাকশন, আমরা এটাকে বলবো হচ্ছে অক্টেট কন্ট্রাকশন। সো এই টাইপের এমসিকিউ কিন্তু মেডিকেল সহ অন্যান্য যে কোনো জায়গায় আসতে পারে, যে which one is example of octet contraction, which one is example of octet expansion, এই টাইপের প্রশ্ন পরীক্ষায় কিন্তু কমনলি লিখতে পারি আর কি। হ্যাঁ, যেমন খেয়াল করে দেখো এখানে আরেকটা ইনফরমেশন আছে, সেটা হলো যে এই যে আমাদের যেটা নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড, এটা একটা স্টেবল। হ্যাঁ, এটা হলো স্টেবল, আর বাদবাকি যত হ্যালাইড আছে তারা সবাই হচ্ছে এক্সপ্লোসিভ। তাহলে পরীক্ষায় বসে নিতে পারে which one is stable, হ্যাঁ, which one is stable মাছ, এটা পরীক্ষায় কোশ্চেন হতে পারে। আচ্ছা, এই যে অক্টেট এক্সপানশন কম্পাউন্ড করেছি আমরা। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখি আরেকটা কথা মনে রাখতে হবে, আয়োডিনের সাথে কিন্তু PI5 এটা কিন্তু ফর্মেশন হয় না আর কি। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখো, এটা ফর্মেশন হয় না। NCl5 এটাও ফর্মেশন হয় না। এখান থেকে পরীক্ষায় কোশ্চেন দিতে পারে এভাবে, which one can be formed or which one cannot be formed, এভাবে পরীক্ষায় কোশ্চেন দিতে পারে আর কি। হ্যাঁ, আচ্ছা, অক্সাইড ফর্মেশন, অক্সাইড নিয়ে আমরা পড়াশোনা করে ফেলছি। এই যে দেখো এখানে কিছু কথাবার্তা আছে, হাসাহাসি করতেছে মানে লাফিং গ্যাস, নাইট্রাস অক্সাইড। হ্যাঁ, আবার নাইট্রাস অক্সাইড দেখো ভেসোডাইলেটর হিসেবে কাজ করে, এর মানে কি আমাদের যে রক্তনালী আছে এগুলোকে ডাইলেট করে, হ্যাঁ, ডাইলেট করে দেয়। আবার খেয়াল করে দেখো এখানে হচ্ছে অ্যাসিডের সাথে কিছু এক্সপ্লোসিভ অ্যাসিড ফর্মেশন করতে পারে। এগুলো মোটামুটি আমরা সবকিছু পড়ে ফেলছি। এখানে নতুন একটা কনসেপ্ট আছে, সেটা হলো অ্যানহাইড্রাস। আচ্ছা, একটু আমরা বোঝার চেষ্টা করি। হাইড্রাস কথাটার মানে কি? হাইড্রাস কথাটার মানে হলো ওয়াটার, তাই না? হাইড্রাস এই কথাটার মানে হলো ওয়াটার, এটা ওয়াটারের সাথে রিলেটেড। ওকে, আর অ্যানহাইড্রাস যেটা এন হবে, অ্যানহাইড্রাস মানে হচ্ছে কি, যেখানে ওয়াটার নাই, অর্থাৎ ল্যাক অফ ওয়াটার। এন মানে হচ্ছে বুঝিয়েছে ল্যাক। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো একটা অ্যাসিড থেকে যে কোনো একটা অ্যাসিডের কথা চিন্তা করো, আমরা যদি চিন্তা করি যে চিন্তা করো হচ্ছে নাইট্রিক অ্যাসিড, এর কথা চিন্তা করলাম। হ্যাঁ, সো এই নাইট্রিক অ্যাসিড থেকে যদি আমরা চিন্তা করি যে একটা ওয়াটার আমি সরাই নিব, H2O সরাই নিব, দুইটা থেকে সরাই হবে আলটিমেটলি। সরাই এক মলিকিউল ওয়াটার যদি সরাই নিই, তখন দেখো এটা কি ফর্মেশন করতেছে, এটা তখন আলটিমেটলি থাকছে N2O5, তাই না? N2O5, ঠিক আছে। তাহলে এখানে একটা অক্সিজেন, এখানে 5টা অক্সিজেন, এখানে 6টা অক্সিজেন। তাহলে আমরা বলতে পারবো এরকম একটা কথা যে এই যে নাইট্রিক অ্যাসিড থেকে ওয়াটার লস করে পাই আমরা ডাইনাইট্রোজেন পেন্টক্সাইড। তাহলে এই ডাইনাইট্রোজেন পেন্টক্সাইড হচ্ছে আমাদের নাইট্রিক অ্যাসিডের অ্যানহাইড্রাস, ঠিক আছে। একই রকম ভাবে বাকিগুলো যদি তুমি একটু পড়ে নাও বই থেকে, এরকম ভাবে যেমন আমরা এই N2O4 এটাকে বলি মিক্সড অ্যানহাইড্রাস, কারণ এটা নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড দুইটা থেকে পানি রিমুভ করে আমরা এটা পেতে পারি আর কি। ওকে, আবার যদি তুমি খেয়াল করো যে নাইট্রাস অ্যাসিড এটা অ্যানহাইড্রাস হচ্ছে মানে N2O3, ঠিক আছে। তাহলে হচ্ছে অ্যানহাইড্রাইড অফ দোজ অ্যাসিড, পরীক্ষায় কিন্তু কোশ্চেন দিতে পারি আর কি, যে অ্যানহাইড্রাইড অফ নাইট্রাস অ্যাসিড কি হবে? নাইট্রোজেন ট্রাইঅক্সাইড, ঠিক আছে। নাইট্রোজেন ট্রাইঅক্সাইড, নাইট্রাস অ্যাসিড অ্যানহাইড্রাইড। আবার যদি বলি আমরা নাইট্রিক অ্যাসিড অ্যানহাইড্রাইড কি হবে? নাইট্রোজেন পেন্টক্সাইড, ঠিক আছে। আবার যদি বলি আমরা which one is mixed অ্যানহাইড্রাইড, তখন কি হবে? এটা N2O5। আবার খেয়াল করে দেখো যেটা হচ্ছে আমাদের ফসফরিক অ্যাসিড মানে মেটাফসফরিক অ্যাসিড, যেটা মানে HPO3, যেটা এই HPO3 এটার অ্যানহাইড্রাইড হবে কি? P2O5, ঠিক আছে। আবার অর্থোফসফরিক অ্যাসিড বা যেটা ফসফরিক অ্যাসিড আছে এটার অ্যানহাইড্রাইড P2O5। ওকে, আচ্ছা, দুইটা অ্যানহাইড্রাইড কিন্তু এখানে দেখো যে P2O5, অ্যাসিড অ্যানহাইড্রাইড লাইক P2O5 লেস নাম্বার অফ দ্য ওয়াটারের সাথে যদি কম ওয়াটার থাকে মেটা, এটা বলছিলাম না মেটাবলিক অ্যাসিড অর্থোফরিক অ্যাসিড একই রকম, যেখানে কম ওয়াটার মেটাবলিক অ্যাসিড ছিল, বেশি ওয়াটার ছিল অর্থোফরিক অ্যাসিড, এখানে কম ওয়াটার মেটাফসফরিক অ্যাসিড, বেশি ওয়াটার অর্থোফসফরিক অ্যাসিড।
আচ্ছা হাইড্রাইড ফর্মেশন এগুলো মোটামুটি পড়ে ফেলছি, যেমন নাইট্রোজেনের হাইড্রাইড কি হবে, অ্যামোনিয়া ফসফরাস হাইড্রাইড কি হবে, ফসফিন। এই অ্যামোনিয়া এবং ফসফিনের মধ্যে আমাদের বেসিক যেটা করতে হবে সেটা হলো কোনটা বেশি বেসিক প্রপার্টি অফ অ্যামোনিয়া এন্ড ফসফিন, কোনটা বেশি বেশি বেসিক বলো অ্যান্সার করো, কোনটা বেশি বেসিক, হুইচ ওয়ান ইজ মোর বেসিক, অ্যামোনিয়া অর ফসফিন? ভেরি গুড, অ্যামোনিয়া। কেন অ্যামোনিয়া বেশি বেসিক হয়? এর পেছনে কারণ হলো নাইট্রোজেনের সাইজটা ফসফরাসের থেকে ছোট, আবার নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি ফসফরাসের থেকে বেশি, দুইটা কারণে আর কি। হ্যাঁ, আচ্ছা সামনে পাবো লাগিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে, সেকেন্ড কজ এই যে দুইটা কথা, ফার্স্ট প্রজেক্ট আছে, সেকেন্ড প্রজেক্ট আছে, জাস্ট এবার রিডিং দিবা। তাহলে অ্যামোনিয়া ইজ মোর বেসিক দেন ফসফিন। নেক্সট, হাইড্রোলাইসিস অফ দ্য হ্যালাইড এক্সেপ্ট হাইড্রোজেন নাইট্রোজেন ফ্লোরাইড, আদার হ্যালাইড অফ দ্য গ্রুপ 15 আর হাইড্রোলাইজড ইন কন্টাক্ট অফ ওয়াটার। তার মানে হচ্ছে আমরা যখন গ্রুপ 14 করলাম, গ্রুপ 14 এ এক্সেপশন পাইছিলাম আমরা কার্বন কার্বন টেট্রাক্লোরাইড, ওইটা ছাড়া বাকি সবাই হাইড্রোলাইসিস হতো। আর গ্রুপ 15 এ এসে আমরা পেলাম নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড, এটা ছাড়া বাকি সবাই হাইড্রোলাইসিস হয়। ঠিক আছে, আমরা দেখো নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড কিন্তু হাইড্রোলাইসিস হয়, হাইড্রোলাইসিস হয়ে এখানে যে হাইড্রোক্লোরাস ফর্মেশন করে, অ্যামোনিয়া ফর্মেশন করে। আচ্ছা, এই কথাবার্তাগুলো মোটামুটি আমরা সবকিছু পড়ে ফেলছি, কিভাবে ফসফরিক অ্যাসিড হচ্ছে, হ্যাঁ, কিভাবে অর্থোফসফরিক অ্যাসিড, মেটাফসফরিক অ্যাসিড হচ্ছে, জাস্ট তোমরা একবার রিডিং দিয়ে নিও, অত ইম্পর্টেন্ট কিছু না, এখান থেকে প্রশ্ন আসার সুযোগ কম। তাহলে দেখো হুইচ ওয়ান ইজ নট আ প্রপার্টি অফ নাইট্রাস অ্যাসিড, অনেক আগে কোশ্চেন দেখো, বারবার যেটা বলছি 15 সালের আগের যে অ্যাডমিশন টেস্ট, ওই অ্যাডমিশন টেস্ট কিন্তু এই রিলেটেড অনেক প্রশ্ন আসতো, কারণ তখন এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, সিলেবাস অনেক ইম্পর্টেন্টলি এগুলো করা ছিল। এখন সিলেবাসগুলো এগুলো অত ইম্পর্টেন্টলি নাই, তারপর যেহেতু ভর্তি পরীক্ষা আসা প্রশ্ন অনেক পড়বো। নাইট্রাস অ্যাসিড এটা কালারলেস, ঠিক আছে, এটা সলিউবল ইন অ্যালকোহল, ঠিক আছে, সলিউবল ইন কোল্ড ওয়াটার, ঠিক আছে, ম্যালোরাস এটা ঠিক নাই। তার মানে অ্যানসার হচ্ছে অপশন ডি, নট এ প্রপার্টি বলছে। তো কেন ম্যালোরাস ঠিক নাই? কারণ এটা একটা সুইটিশ অর্ডার আছে আর কি, এটা সুইটিশ অর্ডার আছে। হ্যাঁ, আচ্ছা গ্রুপ 16 এলিমেন্ট, ভাই গ্রুপ 16 এলিমেন্ট থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ অক্সাইড। ক্লাসিফিকেশন অফ অক্সাইড খুব ইম্পর্টেন্ট, ক্লাসিফিকেশন অফ অক্সাইড এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিয়ে করতে হবে আমাদেরকে। হ্যাঁ, আচ্ছা তারপর দেখি অক্সিজেন সালফার টেলুরিয়াম যা আছে পড়ে ফেললাম। গ্রুপ 16 কি বলা হয়, অনেক পুরো কথা পড়ে ফেলছি, কারণ কি এটা হচ্ছে ও ফর্মিং এলিমেন্ট আর কি। অক্সিডেশন নাম্বার কত হতে পারে? ম্যাক্সিমাম জায়গায় অক্সিজেন কত পাবো আমরা -2, এক্সেপ্ট পারঅক্সাইড আর সুপারঅক্সাইড। পারঅক্সাইড কত পাবো -1, সুপারঅক্সাইড কত পাবো আমরা -1/2। ঠিক আছে, এই কথাবার্তাগুলো একটু লাগবে আর কি। হ্যাঁ, আচ্ছা এবার দেখো অক্সিজেন কি ফর্মেশন করতে পারে, কার্বনের সাথে রিঅ্যাকশন দিতে পারে, হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন দিতে পারে, মেটালের সাথে রিঅ্যাকশন দিয়ে মেটালিক অক্সাইড ফর্মেশন করতে পারে। পুরো কথা কিন্তু আমরা যখন মেটাল করতেছিলাম তখন বলছিলাম মেটাল অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে অক্সাইড ফর্মেশন করে, এখন অক্সিজেন করতেছি, এই কথা উল্টা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা তারপর দেখো যে এই অন্যান্য যে এলিমেন্টগুলো আছে আমাদের এই গ্রুপ 16 এর, ওই এলিমেন্টগুলো কি কি অক্সাইড আছে? সালফার ডাইঅক্সাইড, সিলিনিয়াম অক্সাইড, টেলুরিয়াম অক্সাইড, ঠিক আছে, এগুলো জাস্ট একটু দেখে রাখা ইম্পর্টেন্ট কিছু না। হ্যাঁ, ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট একটু দেখে রাখা আর কি। আচ্ছা অ্যালোট্রপ অফ সালফার, সালফারে অ্যালোট্রপ কি কি আছে এই জিনিসগুলো একটু লাগবে আর কি। যেমন এই যে দেখো গ্রানুলার সালফার হতে পারে, গ্রানুলার সালফার হতে পারে, লিকুইড সালফার হতে পারে, এটা এখনো পরীক্ষা আসে। হ্যাঁ, এই অ্যালোট্রপগুলো एग्जांपल দিয়ে পরীক্ষা প্রশ্ন হতে পারে। হুইচ ওয়ান ইজ গ্রানুলার সালফার, অথবা বলতে পারে হুইচ ওয়ান ইজ গ্রানুলার সালফার, অথবা বলতে পারে হুইচ ওয়ান ইজ লিকুইড সালফার। ঠিক আছে, আচ্ছা আমি এখানে করতাম এল ফর লিকুইড, তাহলে এল ফর লিকুইড মানে হচ্ছে ল্যামডা সালফেট, ল্যামডা যেখানে থাকবে সেখানে নিউ থাকবে, তাহলে ল্যামডা আর নিউ, এটা হচ্ছে লিকুইড সালফার। ওকে, আবার দেখো গ্রানুলার সালফার, গ্রানুলার সালফার মানে কি? এখন কোন একটা প্লাস্টিকের শীট যদি আমরা দেখি এটা গ্রানুল বোঝা যায়, গ্রানুল নাই, তাহলে প্লাস্টিক সালফার যেটা হবে সেটা হবে গ্রানুলার সালফার। আবার দেখো যেটা মিল্কি সালফার হবে, অর্থাৎ মিল্ক যখন ফর্মেশন হইছে তখন কি এখানে গ্রানুল দেখা যায় না, তাহলে মিল্কি সালফারটা গ্রানুলার সালফার। ওকে, এখন দেখো গ্রানুলার সালফার এটা সবচেয়ে সেলিব্রেটেড সালফার, মানে রম্বিক আর মনোক্লোনাল। মনোক্লোনাল হচ্ছে প্রিজমাটিক আর রম্বিক হচ্ছে অক্টাগোনাল। এটা করতে পারলে ভালো, তবে এক্সাম্পলগুলো একটু মনে রাখতে হবে ভাই। হ্যাঁ, এগুলো পরীক্ষা এক্সাম্পল দিয়ে এমসিকিউ দিবে। আচ্ছা সামনে যাই, এই যে সেলিব্রিটি স্লাইড বের হইছে, যেটা বলছিলাম যে অক্সিজেন মানে গ্রুপ 16 পড়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে স্লাইডটা সেটা হচ্ছে এটা। হ্যাঁ, চলো একটু দেখি। আমরা বলি যে যেগুলো হচ্ছে নন মেটালের অ্যাসিড হবে, যেগুলো হচ্ছে আমাদের নন মেটালিক অ্যাসিড হবে, তারা হচ্ছে নন মেটালিক অক্সাইড হবে, তারা অ্যাসিডিক অক্সাইড, যেমন কার্বন অক্সাইড, সালফার অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড ইত্যাদি। হ্যাঁ, আচ্ছা তারপর দেখি মেটালিক যে অ্যাসিডগুলো হবে, মেটালিক যে অক্সাইডগুলো হবে, সরি মেটালিক অক্সাইডগুলো হবে হচ্ছে বেসিক অক্সাইড, এটা বেসিক নেচার হবে, যেমন পটাশিয়াম আছে, সোডিয়াম আছে, ক্যালসিয়াম আছে। আচ্ছা তারপরে আসি নিউট্রাল অক্সাইড। এই নিউট্রাল অক্সাইডটা একটু ডিফারেন্ট, নিউট্রাল অক্সাইডটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ নন মেটালিক অক্সাইড, তবে একটু খেয়াল করো। যেমন আমরা দেখি নাইট্রাস অক্সাইড, ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড, ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড, ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইড। ঠিক আছে, সো নন মেটালিক অক্সাইড যখন লেজ অক্সিডেশন নাম্বারে ইউজ হবে, যখন এদের অক্সিডেশন নাম্বারটা কম থাকবে, অর্থাৎ লেজ অক্সিডেশন নাম্বার যখন হবে, তখন আমরা তাদেরকে বলবো নিউট্রাল অক্সাইড। অর্থাৎ নিউট্রাল অক্সাইড অ্যাকচুয়ালি নন মেটালিক অক্সাইড, তবে এর অক্সিডেশন নাম্বার যখন কম থাকবে। আবার চিন্তা করো কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, দেখো এখানে অক্সিডেশন নাম্বার বেশি, এটা হচ্ছে কি অ্যাসিডিক, অক্সিডেশন নাম্বার কম, এটা হচ্ছে কি নিউট্রাল। আর অ্যামফোটেরিক তো বুঝতেই পারতেছো, অ্যামফোটেরিক ইউজুয়ালি আমরা যদি বলি ইউজুয়ালি হচ্ছে এটা আমাদের মেটালয়েড যারা আছে তাদের ক্ষেত্রে হয়, যেমন এই অ্যালুমিনিয়াম ক্ষেত্রে হতে পারে, বেরিলিয়াম ক্ষেত্রে হতে পারে, মেটালের ক্ষেত্রে হতে পারে, মেটালের বেশিরভাগ ক্ষেত্রে মেটালের ক্ষেত্রে হচ্ছে। জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, স্টেনাস অক্সাইড, লেড অক্সাইড, এগুলো একটু মনে রাখতে হবে। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে তোমার আসবে অ্যালুমিনিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, এটা ভালো মনে রাখবা। পারঅক্সাইড এটা ক্ষেত্রে আমরা আসলে অক্সিডেশন নাম্বার দিয়ে ক্যালকুলেট করি -1, সুপার অক্সাইড অক্সিডেশন নাম্বার দিয়ে ক্যালকুলেট করতে হবে -1/2। আচ্ছা সাব অক্সাইড এবং পলি অক্সাইড এটাতে হয় কি কোন জায়গায় আমরা দেখব যে কোন জায়গায় আমরা দেখব যে অক্সিজেন নাম্বার হচ্ছে কি হতে পারে, বেশি হতে পারে, কোন জায়গায় দেখি যে অক্সিজেন নাম্বার কম হতে পারে। যেমন তুমি একটা জিনিস চিন্তা করো, লেডের যে স্বাভাবিক অক্সাইড আছে, লেড অক্সাইড PbO, এটা হচ্ছে স্বাভাবিক অক্সাইড। এখন দেখো কখনো কখনো কিন্তু PbO2 ফর্মেশন হতে পারে, আবার PbO ফর্মেশন হতে পারে। এখন দেখো তো অক্সিজেনের যদি তুমি কনস্টিটিউয়েন্ট চিন্তা করো, পার্সেন্টেজ যদি চিন্তা করো, তাহলে এটাতে এখানে কি আছে, বেশি আছে না? তাহলে যেখানে বেশি থাকে সেখানে হচ্ছে এটাকে বলি আমরা পলি অক্সাইড, আর যেখানে স্বাভাবিক যে অক্সিজেন কম থাকে এখানে একটা লেডের সাথে একটা অক্সিজেন, এখানে দুইটা লেডের সাথে একটা অক্সিজেন, তাহলে এটাকে বলি আমরা সাব অক্সাইড। ঠিক আছে, তাহলে এই যে পলি অক্সাইড হচ্ছে বেশি অক্সিজেন যুক্তগুলো PbO2 MnO2, আর সাব অক্সাইড হচ্ছে যেগুলো আমাদের কম অক্সিজেন, যেগুলো আমাদের কম অক্সিজেন মানে লেড সাব অক্সাইড PbO2। সুপার অক্সাইড তো বলে ফেলছি, মিক্সড অক্সাইড তো সহজ, যেখানে দুইটা অক্সাইড মিলে একটা নতুন অক্সাইড ফর্মেশন করেছে সেটা হবে হচ্ছে মিক্সড অক্সাইড। যেমন মিক্সচার অফ ফেরাস অক্সাইড, ফেরিক অক্সাইড, দুটো মিলে হচ্ছে ফেরাস ফেরিক অক্সাইড। তাহলে দেখো এটা কি হবে, এটা অলরেডি আমরা অনেক আগে পড়ে আসছি যে আমাদের টোটাল নাম্বারের মধ্যে মেটাল কতগুলো হবে। মেটাল আমরা অ্যানসার করার চেষ্টা করি, এটা বলবো না, জাস্ট তোমরা আমাদের টিচার ইনবক্সে জানাও। মেটাল থাকে হচ্ছে কতগুলো 94, নন মেটাল থাকে কতগুলো 18, আর মেটাল থাকে কতগুলো 6, তাহলে সেটা কার সাথে মিলতেছে, নাম্বার সি। ভেরি গুড। আচ্ছা এবার দেখি আমরা আমাদের কেমিক্যাল প্রপার্টিজ অফ গ্রুপ 16 বইয়ে কি লিখেছে। যেমন দেখো এই OF2, যেমন দেখো এই OF2 OF6 এই দুটো হচ্ছে ফর্মেশন হয় কি হয় না বলো। OF2 OF2 হয়, হ্যাঁ OF2 হয়, অর্থাৎ অক্সিজেন ফ্লোরাইড হয়, ডাইফ্লোরাইড হয়। OF2 কিন্তু পসিবল, ডাইফ্লোরাইড হয়, কিন্তু OF4 হয় না, OF6 হয় না। এখন তুমি যদি বোকার মতো এই OF4 OF6 এর যদি হিসাব করো যে ভাই এটা তো 6+4, এটা তো 6+6, তাহলে এখানে 10, এখানে হচ্ছে 12, তার মানে এগুলোতে অক্টেট এক্সপানশন হয়েছে, তাহলে এগুলোতে অক্টেট এক্সপানশন হয়েছে। এভাবে যদি ক্যালকুলেট করলে কিন্তু হবে না। কেন হবে না? কারণ অক্সিজেনের ক্ষেত্রে আমরা জানি যে এটা হচ্ছে আমাদের কোন পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, যেহেতু এটা সেকেন্ড পিরিয়ডে আছে, সেকেন্ড পিরিয়ডে থাকার জন্য এটা কিন্তু ডি অরবিটাল নাই, ডি অরবিটাল না থাকার কারণে এটা কি করতে পারবে না, অক্টেট এক্সপানশন সম্ভব নয়। ঠিক আছে, কিন্তু যদি সালফারের ক্ষেত্রে বলি আমরা, সালফারের ক্ষেত্রে কিন্তু SF2 SF4 SF6 সবগুলো কিন্তু পসিবল, এবং নিচে যে দুইটা আছে এই দুইটার ক্ষেত্রে দেখব আমরা যে অক্টেট এক্সপানশন হয়েছে। ঠিক আছে, হিসাব করে দেখো যে এখানে অক্টেট এক্সপানশন হয়েছে। সালফারের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কয়টা, ভ্যালেন্সিয়াল ইলেকট্রন থাকে 6টা, আর 4টা ফ্লোরিনের সাথে যুক্ত হয়ে এখানে কত হলো 10, আর 6 কত হয়েছে এখানে 12। ঠিক আছে, অর্থাৎ 8 এর বেশি হওয়ার কারণে দেখব আমরা এখানে অক্টেট এক্সপানশন হয়েছে। ঠিক আছে, আচ্ছা এই যে দেখো অক্টেট সেট এক্সপানশন অফ সালফার এবং অক্সিজেন, মানে সালফার টেট্রাফ্লোরাইড, সালফার নিউক্লিওফ্লোরাইড, এই জিনিসগুলো বুঝছি তো। আমাদের ক্লাস প্রায় শেষ, আমাদের ব্রেক লাগবে না। হ্যাঁ, আর 5 মিনিট ক্লাস নিলে ক্লাসটা শেষ হয়ে যাবে, বেশিরভাগ পড়া আমরা পড়ে ফেলছি। আচ্ছা দেখি এলিমেন্ট অফ গ্রুপ 16 অক্সাইড অক্সিডেশন নাম্বার সব পড়া শেষ, এগুলা জাস্ট শুধু দেখবো পারঅক্সাইডের ক্ষেত্রে -1 হয়, শেষ। তারপর এখানটাতে যেটা লাগবে সেটা হলো যে আমাদের যে হাইড্রোজেন সালফাইড আছে এটা তো গ্যাস, বাট অক্সিজেন যেটা আছে বা অক্সিজেন যে হাইড্রেট মানে ওয়াটার যেটা আছে এটা লিকুইড। কেন? এটার পিছনে রেসপন্সিবল হচ্ছে হাইড্রোজেন বন্ড। ঠিক আছে, জাস্ট এতটুকু, আর কিছু লাগবে না এখান থেকে। রিডিউসিং প্রপার্টি অফ দ্য হাইড্রাইড, দেখো ওয়াটার হাইড্রোজেন সালফাইড হ্যাভ রিডিউসিং প্রপার্টি এন্ড ইনক্রিজ ইন সাইজ সেন্ট্রাল অফ দ্য হাইড্রাইড, রিডিউসিং প্রপার্টি অলসো ইনক্রিজেস। ঠিক আছে, আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো যে এই ওয়াটার আর হাইড্রোজেন সালফাইড এর কি আছে, রিডিউসিং প্রপার্টি আছে। সেন্ট্রাল অ্যাটম অফ দ্য হাইড্রাইড, এখন দেখো এই হাইড্রোজেন সেন্ট্রাল অ্যাটম কি সালফার, এই হাইড্রোজেন সেন্ট্রাল অ্যাটম কি অক্সিজেন, এদের সাইজ যত ইনক্রিজ হবে রিডিউসিং প্রপার্টিও ইনক্রিজ হবে। তার মানে বোঝা যাচ্ছে হাইড্রোজেন সালফাইডের রিডিউসিং প্রপার্টি বেশি।
নেচার অফ হাইড্রাইড পড়া শেষ। আমাদের হাইড্রোজেন সালফাইড হচ্ছে একটা উইক অ্যাসিড হিসেবে কাজ করে, আর অক্সিজেন যেটা আছে, অক্সিজেন হাইড্রাইড যেটা আছে, মানে পানি যেটা আছে, ওয়াটার যেটা আছে, এটা একটা অ্যাম্ফোটেরিক কম্পাউন্ড হিসেবে কাজ করে। মোটামুটি এখান থেকে কিছু দরকার নেই। আচ্ছা, তারপর দেখি আমরা নন মেটাল অক্সাইড অ্যাসিড। তো সালফার ডাই অক্সাইড এটা তো অ্যাসিডিক অক্সাইড, পড়ে আসছি আমরা একটু আগে। তো এটা ওয়াটারের সাথে মিলে অবশ্যই অ্যাসিড বানাবে, সেটার নাম কি? সালফিউরিক অ্যাসিড, সেলেনিয়াম অক্সাইড, সেলেনাস অ্যাসিড। জাস্ট এখান থেকে ফর্মুলাগুলো পড়বা। গ্রুপ 17 চলে আসছি, গ্রুপ 17 চলে আসছি। হ্যাঁ ভাই, গ্রুপ 17 থেকে কি পড়বা? সোর্সটা বেশ ভালো মতো পড়বা। সোর্স থেকে পরীক্ষা বেশিরভাগ প্রশ্ন আসছে, এবং এই গ্রুপ 17 এর কালারগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসছে, কালার এবং সোর্স। ওকে, তাহলে দেখো ব্রাইন যেটাকে বলি স্যাচুরেটেড সলিউশন অফ রক সল্ট, এটা হলো সি ওয়াটারের মধ্যে পাওয়া যায় আর কি। এছাড়া যেটাকে বলি আমরা যে সিএলগি, সিএলগি থেকে হচ্ছে কেল্প পাওয়া যায়। হ্যাঁ, এই সিএলগি ইজ দ্য লার্জেস্ট সোর্স অফ আয়োডিন, এটা একটু মনে রাখো আর কি। সিএলগি থেকে আয়োডিন পাই, আর ব্রাইন থেকে আমরা সোডিয়াম ক্লোরাইড পাই আর কি। হ্যাঁ, আচ্ছা, নাম্বার নিয়ে কোনো বিতর্কে তর্কে যাবে না। হ্যালোজেনের নাম্বার নিয়ে পরীক্ষা প্রশ্ন সাধারণত আসে না, যদি আসে হাজারি সাইডটাকে আমরা বেশি প্রায়োরিটি দিব আর কি। হ্যাঁ, হাজারি সাইডটাকে বেশি প্রায়োরিটি দিব হ্যালোজেনের যদি নাম্বার আসে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখি যে কেমিক্যাল প্রপার্টিজ। এখান থেকে যেটা লাগবে সেটা হলো যে এই গ্রুপ 17 এর মধ্যে তোমার কি কি ফর্মেশন করে, কার সাথে কি ফর্মেশন করে, এটা জাস্ট একটা রিডিং দিবা, অত ইম্পর্টেন্ট কিছু না। যেমন হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন করে, পানির সাথে রিঅ্যাকশন করে, সোডিয়াম হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন করে। হ্যাঁ, এগুলোর সাথে রিঅ্যাকশন করে কি করতে পারে? ডিফারেন্ট হ্যালোজেন কম্পাউন্ড ফর্মেশন করে। এছাড়া হ্যালোজেন আরেকটা হ্যালোজেনের সাথে রিঅ্যাকশন করে ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড ফর্মেশন করতে পারে, যেমন IF5, ঠিক আছে, মানে আয়োডিন পেন্টাফ্লোরাইড। এখানে কথা হলো, দেখো একটু একটা জিনিস, যখন ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড ফর্মেশন করেছে, তার মানে IF5, এটাকে কি ফ্লোরিন আয়োডাইড বলবো নাকি আয়োডিন ফ্লোরাইড বলবো, ডিপেন্ড করবে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি। যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি তার ক্ষেত্রে আইড বলবো। ওকে, আচ্ছা, এখন একটা জিনিস দেখো, সবার তো আমরা অক্সাইড পাই, তাহলে এটাকে কি অক্সাইড বলবো নাকি ফ্লোরাইড বলবো? বলো দেখি। OF2, এটাকে কি অক্সাইড বলবো নাকি ফ্লোরাইড বলবো? একটু বলে দাও। OF2 কি অক্সাইড বলবো নাকি ফ্লোরাইড বলবো? ফ্লোরাইড বলবো। ভেরি গুড। কারণ হলো কি, ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেনের চেয়ে কিন্তু বেশি, তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে ফ্লোরাইড, ঠিক আছে। তাহলে অক্সিজেন ফ্লোরাইড। আচ্ছা, এখানে অ্যাসিডগুলো দেখানো আছে জাস্ট কোন অ্যাসিডটা বেশি স্ট্রং সেটা দেখানোর জন্য। তোমরা জানো যে হাইড্রোসিডের যে স্ট্রেংথ ডিপেন্ড করে হচ্ছে হ্যালাইডের যে সাইজ আছে তার উপর। যে হ্যালাইডের সাইজ যত বড় হয়, ওই হাইড্রোসিডের স্ট্রেংথ ততই বেশি হয় আর কি, ঠিক আছে। ওকে, আচ্ছা, তারপর দেখি আমরা এইখানটাতে মোটামুটি এক জিনিসগুলাই বলছে, তবে ভাই একটু কালারগুলো মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, যেমন বলো তো দেখি, ফ্লোরিন কোন কালারের? আমাকে একটু জানাও তোমরা, ফ্লোরিনটা কোন কালারের? ঝটপট বলো। ফ্লোরিন কোন কালারের? ক্লোরিন কোন কালারের? ব্রোমিন কোন কালারের? আয়োডিন কোন কালারের? ঠিক আছে। আচ্ছা, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সামনে পাবো কালার। হ্যাঁ, আমরা একটা প্রশ্ন দিয়েছি, সেই প্রশ্নে কালার আছে। এটা সব একসাথে করে দিছি, সবকিছুতেই দেখবা ফ্লোরিন বেশি, ফ্লোরিন বেশি, ফ্লোরিন মানে সবকিছুতেই বেশি বেশি থাকে আর কি। হ্যাঁ, কিন্তু কয়েকটা জায়গাতে দেখা যায় এক্সেপশন আছে, যেমন ইলেকট্রন এফিনিটি, এটা ক্ষেত্রে ক্লোরিন বেশি, ফ্লোরিন কম। হ্যাঁ, ইলেকট্রোনেগেটিভিটি, রিঅ্যাক্টিভিটি সবকিছু ফ্লোরিনের বেশি। ওকে, অক্সিডাইজিং পাওয়ার এটার ক্ষেত্রে ফ্লোরিনের বেশি, তবে ফ্লোরিনের কম হচ্ছে দুইটা জিনিস, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট। কারণ হলো কি, হ্যালোজেনের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে গেলে ভ্যান ডার ওয়ালস যে ফোর্স থাকে সেটা বাড়তে থাকে। ভ্যান ডার ওয়ালস ফোর্স বাড়ার কারণে দেখা যায় যে ক্ষেত্রে হচ্ছে তোমার মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট বেড়ে যাচ্ছে। এই কারণে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট সবচেয়ে বেশি হচ্ছে আয়োডিনের। সো এই কারণে আয়োডিন হচ্ছে সলিড, ব্রোমিন হচ্ছে লিকুইড, আর এই দুটো হচ্ছে গ্যাস। ঠিক আছে, বুঝতে পেরেছি? আশা করি বুঝছি। হাইড্রোসিডের স্ট্রেংথ করে ফেলেছি, অক্সিডাইজিং ক্যাপাসিটিও করে ফেলেছি। আচ্ছা, এখন এখানটাতে একটা রিঅ্যাকশন দেখাইছে আর কি, নাইট্রোজেন মানে ক্লোরিনের সাথে সোডিয়াম হাইড্রোজেনের রিঅ্যাকশন। এখানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে, তারপর একটা হচ্ছে সোডিয়াম অক্সিক্লোরাইড হচ্ছে। এই ধরনের রিঅ্যাকশনকে অ্যাকচুয়ালি আমরা বলি ডিসপ্রপোর্শনেট রিঅ্যাকশন। কেন বলি জানো? কারণ এই যে দেখো, ক্লোরিনের এখানে অক্সিডেশন নাম্বার ছিল 0, এখানে অক্সিডেশন নাম্বার হচ্ছে -1, এখানে অক্সিডেশন নাম্বার হচ্ছে +1। এই ধরনের রিঅ্যাকশনগুলোকে আমরা বলি ডিসপ্রপোর্শনেট রিঅ্যাকশন। আচ্ছা, কয়েকজন আমাদেরকে কালারগুলো লিখে দিয়েছে, চলো তাহলে এটা সলভ করো, যারা কালারগুলো লিখতে পারছো। ফ্লোরিন লাইট ইয়েলো, ঠিক আছে না? ঠিক নাই? ফ্লোরিন লাইট ইয়েলো, ঠিক আছে না? ঠিক নাই? পেল ইয়েলো লিখছে, লাইট ইয়েলো মানে একই, এটা ঠিক আছে, মানে এটা ট্রু। পরে দেখো ক্লোরিন গ্রিনিশ ইয়েলো, তাহলে এটাও ট্রু, তোমরা গ্রিন লিখছো তাই না? আচ্ছা, ব্রোমিনের কথা কি লিখছো? রেডিশ ব্রাউন। ব্রোমিনের কথা লিখছো রেডিশ ব্রাউন, এটাও ট্রু, রেড বা রেডিশ ব্রাউন। কিন্তু আয়োডিন এটা কি হওয়ার কথা? ভায়োলেট হওয়ার কথা। তাহলে নট কারেক্ট বলছে, তাহলে অ্যানসার হবে হচ্ছে অপশন এ, পার্পল বা ভায়োলেট হওয়ার কথা, পার্পল বা ভায়োলেট হওয়ার কথা। আচ্ছা, কেমিক্যাল প্রপার্টিজ অফ গ্রুপ 18 এখান থেকে শুধু পড়বা, মানে হ্যালোজেনের সরি আমাদের ইনার বেসের ইউজেসগুলো অলরেডি আমরা আগে পড়ে আসছি, এখানে আবার দেখাইছি ইউজেসগুলো। হ্যাঁ, আর এছাড়া একটা ক্ল্যাট্রেট কম্পাউন্ড ফর্মেশন করতে পারে এরা, যেমন ফ্লোরিনের সাথে বেশি বা ক্ষেত্রে কম্পাউন্ড করে, এবং হ্যালোজেনের মধ্যে সরি ইনার বেসগুলোর মধ্যে জেনন সবচেয়ে বেশি স্টেবল কম্পাউন্ড ফর্মেশন করে। এখানে শর্ত হচ্ছে কন্ডিশন 400 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আর কিন্তু আমাদের এখানে তোমার একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে। সো জেননের হাইব্রিডাইজেশনটা তো পরে ক্লাসে দেখাবো, পরে ক্লাসে একটা সিচিতে হাইব্রিডাইজেশনটা আমাদের সিচিতে টুতে নাই, sp3d3 আমাদের মনে রাখো। আর গ্রুপ 18 এর কথা দেখো, ইনার গ্যাস বলা যায়, নোবেল গ্যাস, রেয়ার গ্যাস, এলিমেন্ট কারা আছে, ফিজিক্যাল প্রপার্টি সবকিছু কিন্তু পড়া শেষ। এটা কিন্তু সবাই গ্যাস। হ্যাঁ, বয়লিং পয়েন্ট এক্সট্রিমলি লো, আয়নাইজেশন পটেনশিয়াল এক্সট্রিমলি হাই, তাহলে তুমি ভালো আছে, অপটিক একদম সেট করা আছে। এখান থেকে তুমি আইকে কেন তাই দিবা, নতুন করে কেন দিবা? হ্যাঁ, আচ্ছা, ইনার গ্যাসগুলো মনোএটমিক, এরা একটাই থাকে আর কি। সো এদের কোনো টেন্ডেন্সি নাই, ভ্যালেন্সি হচ্ছে কথা হয় 0 হয়। এই যে ক্ল্যাট্রেট কম্পাউন্ড মানে কি, মানে ক্ল্যাট্রেট বলতে কি আমরা বাংলায় যেটাকে বলি কাকড়া আর কি, ওই টাইপের জিনিসপত্র বলি। সো এটা মানে তোমার আর্গনের একটা ক্ল্যাট্রেট কম্পাউন্ড দেখানো আছে, জাস্ট এটা দেখানোর জন্য। মেডিকেলে বা যেখানে এমসিকিউ আছে সেখানে এটা প্রশ্ন আসার সম্ভাবনা নাই বললেই চলে আর কি। আর এটা স্ট্রাকচারটা দেখাইছে, জেনন ডাইক্লোরাইড লিনিয়ার স্ট্রাকচার দেখায়, জেনন টেট্রাফ্লোরাইড হচ্ছে কোপ্ল্যানার স্কয়ার দেখায়, হেক্সাফ্লোরাইড হচ্ছে পেন্টাগোনাল পিরামিড দেখায়। ওকে, আচ্ছা, কিছু কোভ্যালেন্ট কম্পাউন্ড ফর্মেশন করে, কিছু কোঅর্ডিনেট কম্পাউন্ড ফর্মেশন করতে পারে, হাইড্রেট কম্পাউন্ড আছে কিছু, যেমন ক্রিপ্টন হাইড্রোজেন, আর্গন হাইড্রোজেন, কিছু ক্ল্যাট্রেট কম্পাউন্ড আছে। ইন্টারমিডিয়েট এমটি পজিশন থেকে ল্যাটিস স্ট্রাকচার দেয় আর কি, যেমন আর্গন কুইনল ক্ল্যাট্রেট কম্পাউন্ড। ঠিক আছে, আচ্ছা, এই জিনিসগুলো জাস্ট একবার রিডিং দিবা, এগুলো হাজার সারি বই ডিটেইলসে নাই, পরীক্ষা আসতে পারে, খুব বেশি ইম্পর্টেন্ট না, বাকি করে রাখতে হবে। ওকে, আর এই জিনিস মেট্রিক্স থেকে দেওয়া খুব ইম্পর্টেন্ট, আমরা অলরেডি পড়েছি। দেখো হাইড্রোজেন কোথায় ইউজ করা হয়, আমরা বলে থাকি যে এই যে সি ডাইভার হাইড্রোজেন সরি হিলিয়াম, সি ডাইভারের যে অক্সিজেন সিলিন্ডার আছে সেখানে ইউজ করা হয়। এছাড়া ব্যালুন লিফটিং এর ক্ষেত্রে ইউজ করা হয়। হ্যাঁ, অক্সিজেন হিলিয়াম মিক্সচার এজমা পেশেন্টের ট্রিটমেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়, অ্যানিমাল মেশিনে হিলিয়াম ইউজ করা হয়। হ্যাঁ, আর অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে পৌঁছাতে এই গ্যাসগুলো ইউজ করা হয়ে থাকে আর কি। আচ্ছা, নিয়ন তো অ্যারোপ্লেন ভোল্টমিটার, এটা একটু কমিসারি বই থেকে নাও মনে রাখবা। আর অপারেশন রুমে নিয়ন টিউবলাইট ইউজ করা হয়, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং দেখবা মেডিকেল পরীক্ষাতে যাচ্ছে তো মেডিকেল রিলেটেড যে এক্সাম্পলগুলো থাকে ওগুলো একটু বেশি আসে পরীক্ষায় আর কি। আচ্ছা, আর্গন তো ইলেকট্রন বাল্ব ইউজ করে, ক্রিপ্টোজেন ফটোগ্রাফি ফ্ল্যাশ করা শেষ, রেডিওর মধ্যে কি আছে, গামারি আছে, তাই না? এই কারণে হচ্ছে এটা রেডিওথেরাপিতে ইউজ করা যায়। আচ্ছা, এখানে একটু একটা কনসেপচুয়াল কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্ট অক্সাইড হ্যাজ দ্য হাইয়েস্ট অ্যাসিডিক প্রপার্টি ইন দ্য সেকেন্ড পিরিয়ড? বলো তো কি হবে অ্যানসার? সেটা জিজ্ঞাসা করতে কালারগুলো কোথায় দেওয়া আছে, বইও আছে, আমি তো ক্লাসে শিখিয়ে দিলাম, তারপরে ভুল হবে কেন? আচ্ছা, এটার অ্যানসার হবে সি। কেন সি হবে? কারণ হচ্ছে নাইট্রোজেনের অক্সাইড হয়, এই ফ্লোরিনের কিন্তু কোনো অক্সাইড হয় না, নো অক্সাইড। ঠিক আছে, প্রশ্ন কিন্তু বলছে অক্সাইড। ওকে, ফ্লোরিনের কোনো অক্সাইড হয় না, এটা একটু ভুল করো না, এটা হবে নাইট্রোজেন। হ্যাঁ, আচ্ছা, আর এই জিনিসগুলো আমাদের বই থেকে জাস্ট একবার রিডিং দিবা। মানে আমরা বলি যে তোমার কিছু প্রবলেম বেস ওয়ার্ড থাকে না, অনেক সময় পরীক্ষা কিছু প্রশ্ন দেয়, হুইচ ওয়ান ইজ কারেক্ট, হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট, এই টাইপের কিছু প্রশ্ন দেয়। ওগুলোর জন্য জাস্ট আমরা পড়ছি অলরেডি। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ফ্লেম টেস্টে কোনো কালার দেয় না, সোডিয়াম কেরোসিনে বিচার করা হয়, অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যাম্ফোটেরিক অক্সাইড, এই জিনিসগুলো জাস্ট একবার তোমরা তোমাদের এই পিডিএফে থাকবে, জাস্ট একবার রিডিং দিবা। হ্যাঁ, এগুলো সবকিছু এক্সপ্লেনেশন সহ আমরা পড়ছি, সবকিছু এক্সপ্লেনেশন সহ পড়ছি। যেমন NCl3 হাইড্রোলাইজ বা NF3 হাইড্রোলাইজ হয় না, কেন হয় না, এক্সপ্লেনেশন লিখে শিখতে হবে না, জাস্ট তুমি মনে রাখবা হচ্ছে না কোনটা হচ্ছে কোনটা হচ্ছে না, কারণ এগুলো হচ্ছে তোমার এমসিকিউ কোশ্চেনে হুইচ ওয়ান ইজ কারেক্ট নট কারেক্ট দিতে পারে আর কি। এর মাধ্যমে কিন্তু ক্লাসের একদম শেষ হতে চলে আসছি। লাস্টে একটা কোশ্চেন করছে একজন যে বইয়ের সবগুলো এমসিকিউ কি ইম্পর্টেন্ট কিনা? ইয়েস ভাইয়া, বইয়ের মোটামুটি সবগুলো এমসিকিউ ইম্পর্টেন্ট, বিশেষ করে তোমাদেরকে আমরা যে এক্সারসাইজ কোশ্চেন ব্যাংকটা দিয়েছি সেই এক্সারসাইজ কোশ্চেন ব্যাংকের সব কোশ্চেন কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো ওই জিনিসগুলো ভালো মতন করবা। অনেক শুভকামনা রইল সবাইকে। আজকের ক্লাসটা এই পর্যন্তই, বাসায় আমরা বাকি অংশটুকু কালকে পড়বো আমরা এই লেকচারে, মানে যেটা আমাদের পার্ট 2। আজকে যতটুকু পড়লাম ক্লাস নোটটার সাথে মিলে বইটা পড়ে ফেলো, পরে লাইভ এক্সামটা যখন দেওয়া যাবে তখন লাইভ এক্সামটা দিয়ে ফেলবা। আশা করি ভালো হবে ইনশাআল্লাহ। থাকো সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।